That's right, আপনারা শুনছেন রেডিও স্বাধীন 92.4 FM। আমি তাই বলন্ত ঘড়ির কাঁটা 11:24 দেরি হয়ে গেল একটু। মাথা নষ্ট ক্রিকেট শুরু করছি এভরি ফ্রাইডে রেডিও স্বাধীনে। আপনারা এই প্রোগ্রামটি শুনতে পান শুধু ক্রিকেট নিয়ে আলাপ হবে, অন্য কোনো কিছুই নিয়ে না। আমাদের ফোন করতে পারেন, নাম্বারটি জানিয়ে দিই 09666924924 09666924924 এই নাম্বারে ফোন করে আমাদের হটলাইন নাম্বার যেটা, সেটাতে আপনি আমাদের পেয়ে যেতে পারেন। ফোনের মাধ্যমে আমাদের স্টুডিওতে চলে আসবেন, ক্রিকেট নিয়ে আপনার সব কথা, সব ব্যথা আমরা শুনবো এবং আপনার সে প্রশ্ন কিংবা যাই বলেন না কেন সেটা নিয়ে একটু আলোচনা করতে চাই। আর আমাদের সাথে দুজন অতিথি থাকেন সবসময়, আজকেও দুজন আছেন ক্রিকেট বিশেষজ্ঞ, ক্রিকেট জার্নালিস্ট, ক্রিকেটই যাদের ধ্যান জ্ঞান এভরিথিং। দুজনের সাথে পরিচয় করে দেবো ডেফিনেটলি। তার আগে বলে দিই, রেডিও স্বাধীনের যে ফেসবুক পেজ আছে সেখানে গিয়ে মাথা নষ্ট ক্রিকেটের যে পোস্টটি আছে সেখানে গিয়ে কিন্তু আপনি চাইলেও আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমাদের জাস্ট লিখবেন আপনি কী ভাবছেন, আমরা চেষ্টা করবো সেটি পড়ার। প্রথমেই ওয়েলকাম জানাতে চাই বাংলাদেশের ক্রিকেট জার্নালিজমের অন্যতম পথিকৃৎ, যিনি নিজেকে ধীরে ধীরে অন্য উচ্চতায় নিয়ে যাচ্ছেন, যিনি আমাদের অসম্ভব সম্মানের একজন মানুষ, রেসপেক্টের মানুষ, ভালোবাসার মানুষ, বড় ভাই। শিখছি, আমরা শিখবো যারা আমরা এই লাইনে আছি। আরিফুল ইসলাম রনি, ওয়েলকাম। হাউ আর ইউ? হ্যাঁ, ভালো। বাংলাদেশ ক্রিকেটের খুব ভালো সময়, কাজে ভালো না থাকার কোনো কারণ নাই। আমার একটা প্রশ্ন আছে শুরুতেই, তুমি যে একটু আগে বললা যে মানে আপনারা ফোনের মধ্য দিয়ে চলে আসতে পারেন, কিভাবে আসবে ফোনের মধ্যে দিয়ে? তরঙ্গ বাহিত রনি ভাই, এটা তো তোমার পড়াশোনা তো অন্য কিছুতে না না, ফোনের মধ্যে কিভাবে আসবে? ফোনের মধ্যে দিয়ে তরঙ্গ বাহিত অশরীরই একটা উপস্থিতি রনি ভাই, এটা হতেই পারে। আমি যে ভৌতিক ব্যাপার স্যাপার আমি নাই, ভৌতিক ব্যাপারে তুমি নাই না। আরেকজন পরিচয় করে দিই, তিনি ভূত নন, তিনি মাজার ভাই, ঢাকা ট্রিবিউনে দীর্ঘদিন ধরে কাজ করছেন। কতদিন হলো ঢাকা ট্রিবিউনে? 3 বছর। 3 বছর। তোমার ক্রিকেট রিপোর্টিং পুরান ঢাকার পোলা, কিন্তু আগুনের গোলার রিপোর্টিং কতদিন? আমি এর আগে 71 টিভিতে ছিলাম, 2012-এ জয়েন করেছিলাম। তারপরে 1 বছর পরেই ঢাকা ট্রিবিউনে 4 বছর হচ্ছে আর কি। 4 বছর হচ্ছে। দুজনেই আমার শোতে অনেকবার এসেছেন। রনি ভাইয়ের বেসিক্যালি এই মুহূর্তে কাজ করছেন, তিনি BDNews24.com এর সিনিয়র ক্রিকেট করেসপন্ডেন্ট, প্রথম আলোতে দীর্ঘদিন কাজ করেছেন, অসাধারণ লেখেন। মাজার ভাই অসাধারণ লেখেন, একজন বাংলা, একজন ইংলিশে, ডেফিনেটলি দুটো ডেইলিতে আছেন। রনি ভাই, কততম শো তোমার মাথা নষ্ট? একটা সময় তো মানে হিসাব করছিলাম, কিন্তু এখন তো আর হিসাব রাখা ভুলে গেছি। আনুমানিক অনুমান করতে পারি, অনুমান শক্তির বাইরে। আমরা একটা ফোন নেই, দেখি কে আছেন আমাদের সাথে। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, কে বলছেন? হ্যাঁ, সৌরভ ভাই বলেন। ভাইয়া, একটু কোশ্চেন ছিল যে ইন্ডিয়ার সাথে আমাদের স্ট্র্যাটেজিটা কি হওয়া উচিত? ওকে, এই সোয়েন্টিটা কি স্পিনের দিক থেকে? ওকে, এন্ড আর কিছু আছে? আর ভাইয়া, গত সপ্তাহে একটা কোশ্চেন করেছিলাম যে স্পোর্টস জার্নালিস্ট কেরিয়ার হিসেবে কেমন, তো আজকে যদি দুজন অনেক বড় বড় সাংবাদিক এসেছে, ওদের কাছে আমার সেম কোশ্চেনটা থাকলো, ওনারা যদি বলতো। ডেফিনেটলি ওনারা এটা নিয়ে নিশ্চয়ই কথা বলবেন। একটু শোটাতে থাকতে হবে, হ্যাঁ, আমরা যেহেতু রাত 2টা পর্যন্ত আছি, একটু থাকবেন হোপফুলি। থ্যাংক ইউ সো মাচ সৌরভ আপনার ফোনের জন্য। আমরা এখনো শো শুরু করতে পারিনি আনুষ্ঠানিকভাবে, এর আগে ফোন চলে এসেছে। ডেফিনেটলি আমরা এশিয়া কাপ নিয়ে কথা বলবো। রনি ভাইকে আমি দেখতে পাচ্ছি না, বেশি বড় মানুষ তো, মানে আমার বড় স্ক্রিনের পেছনে ঢাকা পড়ছেন, চাইলেই দেখা যায়। হ্যাঁ, মনের দুয়ার দিয়ে আমি তোমাকে অনেক দেখি রনি ভাই, অনেক। আমি তো সেটা ভালোবাসি, মনের দুয়ার দিয়ে না দেখলেও চলবে। রনি ভাই তো তোমার মিড অফে আছে। রনি ভাই আমার মিড অফে আছেন। হ্যাঁ, আমি মিড অফে একটু দুর্বল, একটু স্কোয়ারের দিকে, মানে লেগের দিকে বলো যে আরাম করে আমি আয়েশ করে বসেছে। ডেফিনেটলি আমরা এশিয়া কাপ নিয়ে কথা বলবো। আমাদের T20-র উত্থান হচ্ছে, আমি জানি না দুজন একমত হবেন কিনা। T20-তে আমরা একটা নতুন যুগে প্রবেশ করতে যাচ্ছি, যেমনটি আমরা আসলে ওয়ানডেতে করেছি। ইনফ্যাক্ট ভালো খেলছি ওয়ানডেতে, T20-তে ভালো হতে পারে। তামিম আজকে এই কথা বলেছেন। গতকাল মানে সেটা পাকিস্তানের সাথে জেতার পরে মাশরাফিও ইঙ্গিত দিয়েছিলেন যে আমরা নতুন কিছু শুরু করছি। সেই নতুন কিছু শুরুটা এশিয়া কাপের মধ্যে হচ্ছে। রনি ভাই, ডেফিনেটলি কীরকম হলো সোফার আমাদের এশিয়া কাপের জার্নি, আর ফাইনাল নিয়ে তো কথা ডেফিনেটলি বলবো। আগে ছোট্ট করে একটু যা হয়েছে সেটা তোমার মুখে শুনতে চাই। এক কথা বললে অভাবনীয়। আমরা তো কেউ কি আমার মনে হয় আসলে কেউই ভাবতে পারিনি যে মানে T20 ফরম্যাটে এশিয়া কাপে বাংলাদেশ ফাইনালে খেলবে, স্পেশালি যখন ইন্ডিয়া আছে এবং শ্রীলঙ্কা, পাকিস্তান হয়তো ফর্মে নেই, বাট T20-তে তারা কিন্তু মানে মোস্ট সাকসেসফুল টিমের মধ্যে আছে, শ্রীলঙ্কা, পাকিস্তান। তো আর আমরা হলো অপোজিট, মানে T20-তে ভালো খেলতাম না। তো T20 ফরম্যাটে আমরা এশিয়া কাপে ফাইনাল খেলবো খুব কম জনই ভাবতে পেরেছিল। আমার ধারণা কেউ যদি ভাবে সেটা ছিল বাস্তবতার বাইরে, তার আবেগ দিয়ে, বাংলাদেশ ক্রিকেটের প্রতি অতি ভালোবাসার কি বলবো, যে আমাদের ন্যাশনাল টিমও নিশ্চয়ই এমনটি ভাবেনি। আসলে ন্যাশনাল টিম ভাবেনি, ব্যাপারটা কি, তাদের ব্যাপারটা অন্যরকম। তাদেরকে কিন্তু চেষ্টা করতে হবে, হয়তো ভাবেনি বাট তারা চেষ্টা করবে, তাদের ব্যাপারটা অন্যরকম। আর আমি বলছি যে সমর্থক হিসেবে কিন্তু আমাদের বাইরে যারা আছে, টিমের বাইরে যারা আছে, আমাদের ভাবনা জগৎটা যে
কেউই ভাবতে পারেন, কারণ আমরা সবাই ধরে নিয়েছি টি-20টা আমরা অতটা ভালো খেলি না। অতটা ভালো খেলি না, এবং হয়তো একটা দুটো আপসেট যদি মানে আমরা ওয়ানডেতে এখন যে কোনো দলকে হারাতে পারি সেটা আপসেট না, বা টি-20তে মানে একটা জয় মানে ওয়ার্ল্ড কাপ এশিয়া কাপের আগে যে অবস্থা ছিল হয়তো একটা আপসেট, আমরা হয়তো ভাবছি যে একটা দুটো ম্যাচ যদি আমিরাত প্লাস একটা দুটো ম্যাচ জিততে পারলে আমরা ওয়ার্ল্ড কাপের জন্য খুব ভালো কনফিডেন্স নিয়ে যেতে পারবো, এটাই ছিল টার্গেট। সেখানে প্রথম ম্যাচে হারার পরও যেভাবে আমরা কামব্যাক করলাম, 3টা জয়ের চেয়ে বড় কথা হলো যেভাবে আমরা খেলেছি। হ্যাঁ, 3টা ম্যাচে ডিফারেন্ট সিচুয়েশন ছিল, মানে খুব ব্যাকফুটে ছিলাম, কিংবা ভারত শুরুর পরে আবার হারিয়ে গেছি, মানে অনেকগুলো ব্যাপার ছিল, সবগুলো আমরা ওভারকাম করেছি। হ্যাঁ, দ্য ওয়ে উই প্লেড দ্য লাস্ট 3 ম্যাচেস, এটা ছিল সবচেয়ে বেশি মানে দেখার মতো, যে আমরা মানে টি-20 যে আস্তে আস্তে রপ্ত করা হচ্ছে সেটার প্রমাণ অবশ্যই রাখতে পেরেছি। মাশরাফি যেটা বলছেন, টিমের সবাই বলছেন, আসলে সেটা আমরা দেখছি। তামিম আজকে খুব সিগনিফিকেন্ট একটা কথা বলেছেন যে আমরা কিন্তু এখনো জায়ান্ট হয়ে উঠিনি, যদি আমরা এভাবে খেলতে পারি তাহলে আমরা হয়তো ভবিষ্যতে গিয়ে দারুণ কিছু করতে পারবো, বাট আমরা এখন উন্নতির পথে আছি। আমার কথা সেটাই যে হ্যাঁ, উন্নতি যে টি-20তে আমরা এর আগে উই আর গোয়িং নো হেয়ার, সত্যি কথা বলতে গেলে আগে আমরা মানে পথেই ছিলাম না, মনে হচ্ছিল যে টি-20তে আমরা বুঝতে পারছি না, ভাষাটা পড়তে পারছি না, এরকম একটা ব্যাপার। বাট এখন মোটামুটি একটা ভালো একটা জায়গায় আমরা এসেছি। প্লাস এটার সাথে আবার এটা মনে রাখতে হবে, টি-20 কিন্তু মানে সবকিছু ওয়ার্ল্ড কাপ কেন্দ্রিক হয়। হ্যাঁ, আবার আমাদের নেক্সট টি-20 হবে এই বছর, আমাদের আর কোনো টি-20 নেই এখনো পর্যন্ত স্কেজিউলে। আগামী জানুয়ারিতে নিউজিল্যান্ডে টি-20 আছে, তো আবার তখন কিন্তু অনেক নতুন করে শুরু করতে হবে। টি-20 নিয়ে এত সিরিয়াস হয়ে ভাবার কিছু নাই, বাট যেহেতু ওয়ার্ল্ড কাপ কেন্দ্রিক সবকিছু হয়, ওয়ার্ল্ড কাপের জন্য খুব ভালো একটা পজিশনে এখন আমরা আছি। যেহেতু ক্রিকেটের 3 ফরম্যাটের একটা ফরম্যাট ডেফিনেটলি টি-20। মাজহার ভাইয়ের কাছে আসবো, মানে রনি ভাই যেটা বললেন যে অভাবনীয় একটা সাফল্য আর কি আমরা এশিয়া কাপে। শুরুর আগে ক্যাপ্টেনও বলেছেন, অনেকেই বলেছেন যে এটা তো আসলে একটা বিশ্বকাপের মঞ্চের মতো। তার মানে তারাও জানতেন, হয়তো ভেবেছিলেন যে আমরা এত ভালো করতে পারবো না। আমরা ফাইনাল খেলছি, এর পেছনে ডেফিনেটলি সবার অবদান আছে, টিমের সবাই ভালো খেলছেন, টিম এফোর্ট ছাড়া তো এত ভালো রেজাল্ট করা যায় না। কিন্তু আমি জানতে চাই মাহমুদুল্লাহ রিয়াদের অবদানটা কি একটু আলাদা করে চোখে পড়ছে কিনা? 20-30 করছেন, উইকেট 4টা পেয়েছেন সোফার, তারপরও মানে হি ইজ আ টিম ম্যান। প্রথম কথা হচ্ছে যে তাকে আপনি যে সিচুয়েশনে সবচেয়ে ক্রুশিয়াল সিচুয়েশনে আপনি তাকে চাচ্ছেন ব্যাট থেকে ডেলিভার করতে, বল হাতে দিলে আপনি তার থেকে এক্সপেক্ট করছেন রান চেক করবে, উইকেট দিবে, সে তাও করছে। চিপিং করা প্লেয়ার, প্লাস অ্যাট দ্য সেম টাইম ও দায়িত্ব নিতে জানে, খুব সিনিয়র প্লেয়ার, বাংলাদেশ টিমে আজকে অনেক বছর ধরে খেলছে। তার পারফরমেন্সগুলো যখন খারাপ হয় তখন এমন একটা জায়গায় গিয়ে হয় চোখে পড়ে যায় যে এই প্লেয়ারটা হয়তো ভালো না, বা এই প্লেয়ারটা কেন নেয়, এরকম অনেক কথা উঠেছে। আমি আজকে আমার পেপারের জন্য একটা আর্টিকেলও লিখেছি এটাই, যে তার কিন্তু প্রতিবার মানে এমনভাবে কিছু করতে হয় যেটা আবার জানান দিতে হয় যে হি ইজ সামথিং, অথচ সে এটা কন্টিনিউয়াসলি করেই যাচ্ছিল। ওয়ার্ল্ড কাপে তার 200, এটা বলার কিছু না। আমার মনে হয় কি মাহমুদুল্লাহ সম্পর্কে আমি মানে এক কথা যেটা বলতে চাই যে মানে আমরা তাসকিনকে চিনি, হ্যাঁ, একজন মাশরাফি, সাকিব, তামিম, মুশফিক আলাদা আলাদা। মাহমুদুল্লাহ এই আলাদা আইডেন্টিটিটা পাচ্ছিলেন না, যেটা ওয়ার্ল্ড কাপে তিনি নতুন করে জানান দিয়েছেন আমি একজন আছি, এবং টি-20তে এই লেভেলে ক্রিকেট খেলে তিনি বোঝাচ্ছেন যে ক্রিকেট জ্ঞানটাও আসলে তার অনেকটুকুই তার আছে। আমরা একটু ফোন নিয়ে নিই। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, কে বলছেন? সজীব বলছিলাম। ইয়েস সজীব, বলেন। আপনারা তো মাহমুদুল্লাহকে নিয়ে কোনো কথাই বলেন না। এই যে আমরা এতক্ষণ ধরে মাহমুদুল্লাহ নিয়ে কি বলছি, ভাই অনুষ্ঠান শুরু হলো, সেকেন্ড প্রসঙ্গটাই হলো মাহমুদুল্লাহ। সবাই বলে যে মাহমুদুল্লাহকে বাদ দিয়ে দেন। মাহমুদুল্লাহ তো দেখা যায় যে 3 ফরম্যাটে খুব ভালো খেলে। 3 ফরম্যাটে খুব ভালো খেলে। আচ্ছা, আপনি বলেন মাহমুদুল্লাহকে কেন রাখা উচিত? তাকে আপনার দলের যে কোনো বিপদের সময় তাকে রাখা উচিত। দলের যে সময় মনে করেন যে বিপদ আছে সে এটা হাল ধরে প্রতিটা ম্যাচে, প্রতিটা মুহূর্তে। কিন্তু আপনারাই তো এক সময় বলছেন না যে মাহমুদুল্লাহ হচ্ছে না, কারো সাপোর্টে টিমে খেলছেন। এটা হয়তো যারা ক্রিকেট বুঝে না হয়তো এরা বলে। আচ্ছা, আচ্ছা, আউটডোর কথা হলো ভাইয়া। আবু হায়দার রনি কি মনে হয় ইন্ডিয়ার সাথে যে ফাইনালটা হবে এখানে আবু হায়দার নিলে রনিকে নিলে মনে ভালো হয়। আবু হায়দার রনিকে ধরেন, আবু হায়দার রনি টিমে ঢুকলেন, কার জায়গায় ঢুকবেন, মানে কাকে রিপ্লেস করতে পারেন, কাকে বাদ দিয়ে? এখন তো দেখেন যে আমাদের কাটার মাস্টার নাই। জি, এখন তো ওনার জায়গায় ঢুকানো যায়, কারণ ওনার জায়গায় তো অলরেডি খেলছেন একজন, মানে তাহলে আপনি কাকে বাদ দেবেন আসলে, মানে লাস্ট ম্যাচের টিম থেকে বাদ দিতে হবে? আরফাত সানিকে বাদ দেবেন অবশ্যই, কারণ আরফাত সানি তো আপনার স্পিন করে। ইন্ডিয়া সবসময় একজন নতুন বোলার কাছে সবসময় ধরা, এটা আমরা অনেকদিন থেকে। কিন্তু আরফাত সানি লাস্ট ম্যাচে 2টো উইকেট পেয়েছেন। আরাফাত সানির সাথে তাই বনন্তর খুব না, মানে আরাফাত সানি ইনক্লুশন যেহেতু ছিল এই জন্যই আমি আসলে। ঠিক আছে, আমার কথা হলো কোনটা যে এই মনে করেন যে ইন্ডিয়া সবসময় নতুন বোলার কাছে সবসময় ধরা হয়।
ঠিক আছে। আর সেটা চিন্তা করে বলছেন যে রনির। আচ্ছা, আর 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 নাসিরকে নিলে অনেক বেটার তো। আবার তাহলে নাসিরকে নিলে কাকে বাদ দিবেন আপনি? নাসিরকে নিলে কাকে বাদ দিবেন আপনি? হ্যাঁ, মিঠুনকে। মিথুনকে বাদ দিবেন। আচ্ছা, ভেরি ভেরি গুড পয়েন্ট। ওকে, কারণ মনে করেন যে নাসির হলো অলরাউন্ডার, কারণ নাসির এই ধরনের ফিল্ডিং করে, এই ধরনের নাসির যদি এই ধরনের থাকে অনেক ভালো হতো। ঠিক আছে। আর আরেকটা কথা প্লিজ কাটবেন না। জি, মাশরাফিকে মনে হয় একটু ব্যাটিং করার দিকে মনোযোগী হলে মনে ভালো হয়, কারণ মাশরাফি তো 2টা 4 মারছে বস, 2টা মারছে, একটা বুঝে একটা না বুঝে আবার মারছে তো। যাই হোক, ওনার হাতে অনেক স্ট্রোক আছে। ঠিক আচ্ছা, আছে। আর একটু প্র্যাকটিস করতে হবে ক্যাপ্টেনকে। হ্যাঁ, ওকে, ওনাকে যদি একটু যদি এই যে রনি ভাই একটা আছে না, জি রনি ভাইয়া, জি হ্যাঁ, রনি ভাই। শুনছি। ভাইয়া আপনারা তো অনেক সময় আমাদের ক্যাপ্টেনের সাথে প্রায় সময় কথা বলেন ম্যাচ শেষে, তো ওনাকে একটু বলা যায় না যে ওনার একটু ব্যাটিংটা একটু প্র্যাকটিস করতে বেশি? রনি ভাই অনেক কথা বলে মাশরাফির সাথে, আপনারা তো জানেন নেই। রনি ভাই ম্যাচ শেষে, ম্যাচের আগে, ম্যাচের পরের দিন খাবার টেবিলে, বাসায়, সোফায় সবখানে রনি ভাই কথা কম বলেন, মাশরাফি কথা বেশি বলেন। মাশরাফি ডেকে বলবে। না, এখন কে কার বাসায় থাকে এটাও একটা প্রশ্ন, যে রনি ভাই মাশরাফির বাসায় না মাশরাফি রনি ভাইয়ের বাসায়। Stop it. না না, মাশরাফি ভাই আপনি যেটা বলছেন মাশরাফি তো নিজেও বোঝে। হ্যাঁ, মাশরাফি ঠিক আমাদের বলতে হবে না যে ভাই তুই ব্যাটিংটা একটু ভালোভাবে করিস, বা ভাই আপনি ব্যাটিংটা ভালোভাবে করেন। মানে আমাদের যে বস মাশরাফি, উনি যে মানে এখন যদি এবার বল করে তাহলে ওনাকে হয়তো আমরা বেশি দিন পাবো না। উনি যদি ব্যাটিংটা একটু ভালো করে মানে প্র্যাকটিস করে তাহলে হয়তো আমরা আরো। জি, থ্যাংক ইউ। আপনার কোশ্চেন যা বলেছেন আমরা নিশ্চয়ই সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করবো। থ্যাংক ইউ সো মাচ ফর কলিং। আর একটা ফোন নেব। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কে বলছেন, কোথা থেকে বলছেন? জি, আমি মিরপুর থেকে মনির হোসেন বলছি। জি মনির ভাই বলেন। কি আর বলবো, আমাকে 4-5 মিনিট লাইনে রেখে আরেকজনের সাথে তো লং টার্ম। আপনি রাগ করছেন না বস? আমরা কি করবো বলেন? আপনি যেমন এই যে এখন কথা বলতেছেন, আরেকজন লাইনে আছে, মানে একসাথে 3-4টা ফোন নেওয়ার সিস্টেম তো নাই আসলে, তাহলে টাফ হয়ে গেল অনেক। হ্যাঁ, আচ্ছা, আমার প্রশ্নটা হচ্ছে আপনার, আমরা ফাইনাল ম্যাচটা যে খেলবো কোন কিরকম পিচে খেলবো, আর পেসার কি আমরা 4টা পেসার নিয়ে খেলবো নাকি 3 পেসার? আচ্ছা, আপনার কি পছন্দ, আপনি একটু যদি বলতেন, আপনি কি চান? আমার কোনো পছন্দ নেই, আমি তো চাই যে যেটা ভালো মনে করে সেটাই হোক। আর আমার মেন জানার বিষয় হচ্ছে পিচটা কেমন হবে। ওকে, থ্যাংক ইউ। আমাদের সাথেই থাকবেন। অনেকগুলো কোয়েশ্চেন্স তো আছে। রনি ভাই, তুমি কিছু অ্যাড করতে চাও? মাহমুদুল্লাহকে নিয়ে কথা বলছিলাম, মাহমুদুল্লাহকে নিয়ে 2টা লাইন বলে, তো অনেক বড় একটা স্টোরি লিখছো ইনফ্যাক্ট মাহমুদুল্লাহকে নিয়ে, অনেক বড়, মানে আমিও পড়তে হাঁপিয়ে গেছি। মানে মাহমুদুল্লাহকে নিয়ে তুমি ডেফিনেটলি অনেক কিছু জানো, মানে যে মানুষটা যত বড় ক্রিকেটার তত বড় লিখতে পারি নাই। আচ্ছা, মানে যেই মানুষটার এক সময় দলের অন্তর্ভুক্তি নিয়ে আমার এটাও মনে আছে যে মানে বিপিএল এর ফাইনাল শেষে, কিংবা হয়তো মানে কি জানি ছিল ওটা, এলিমিনেটর ছিল মনে হয় নাকি, কোনটা জানো? বিপিএল এর এলিমিনেটর 1 বা 2 এ কোন একটাতে তুমি মনে হয় মাহমুদুল্লাহকে বলছিলে, কিংবা ইসাম ভাই, যে মানে আপনার কি এখন মনে হয় যে টি-20 দলে আপনার থাকা না থাকা নিয়ে যে কোয়েশ্চেন্সটা আছে, সেই জায়গাটা আপনি অনেকটুকু প্রুফ করেছেন যে আপনি একজন অবিচ্ছেদ্য অংশ, মানে সেই জায়গা বিপিএল এর পরে এরকম পজিশনে, ইনফ্যাক্ট জিম্বাবুয়ের এগেনস্ট একটা ম্যাচ আমরা প্রথম 5 ওভারে হেরে গেছিলাম, সেই ম্যাচটা তো সে একা টেনে নিয়ে গেছে নুরুল হাসান সোহানকে নিয়ে। মাশরাফি, মাহমুদুল্লাহ এই যে একটা সময় ছিলেন দলে থাকা নিয়ে কোয়েশ্চেন, আর এখন তাকে ছাড়া চিন্তাই করা যায় না। তুমি আসলে মাহমুদুল্লাহকে নিয়ে কি ভাবছো? এটাই কিন্তু মাহমুদুল্লাহর স্পেশালিটি, যে সে প্রশ্নগুলোকে কিন্তু আমি মানে যেটা লিখেছি যে ওর চলার মধ্যে যত কাটা এসেছে সে সবগুলোকে ফুল করে নিয়েছে আর কি। সে কিন্তু হাসি মুখে প্রশ্নগুলোকে মানে গ্রহণ করেছে এবং জবাব দিয়েছে মাঠে। হ্যাঁ, সে কিন্তু ক্রাই বেবি না, এবং স্টিল মৃদুভাষী ওসব তো আছে, তার ক্যারেক্টারের কথা নাই বললাম। সে পারফর্ম করেছে কিন্তু ব্যাটে সেগুলো জবাব দিয়েছে প্রত্যেকটা ফরম্যাটে প্রত্যেকটা সিচুয়েশনে, যখনই তার কাছে যখনই কোনো প্রশ্ন উঠেছে। হ্যাঁ, মানে মাঝখানে একটা সময় ব্যাট প্যাচ গিয়েছে, এটাও বুঝতে হবে যে এটা যে কোনো ক্রিকেটারের জীবনে আসে, বাট সে যেভাবে সমালোচনাগুলোকে নেয়, যেভাবে সেটাকে মানে পজিটিভলি নেয় এবং সেটাকে জবাব দেয়, মানে এটা আমি মনে করি যে শুধু বাংলাদেশ না, পুরো বিশ্বের ক্রিকেটের জন্য একটা মানে যে কোনো ইয়াং ক্রিকেটারের জন্য এক্সাম্পল হতে পারে। আমার তাকে নিয়ে এখন দলই চিন্তা করা যাচ্ছে না কোনোভাবে। না, অবশ্যই, মানে একটা ফিনিশার, মানে আমরা যেটা খুবই ফিল করছিলাম একজন ফিনিশারের অভাব। হ্যাঁ, এবং সে যেভাবে সেখানে রোলটা প্লে করছে, 3টা ম্যাচে নট আউট, 3টা ম্যাচে বাংলাদেশ জিতেছে। এবং এই আমি যেটা লিখেছি যে টুর্নামেন্টের আগে যখন তাকে জিজ্ঞাসা করা হচ্ছিল যথারীতি টি-20 দলে তার টি-20 দলের জায়গা নিয়ে প্রশ্ন এভাবে জিজ্ঞাসা করা হয়নি, বাট টি-20 ব্যাটিং নিয়ে আরও কাজ করছে কিনা, যেটা হয় একটু ঘুরিয়ে ফিরে প্রশ্ন করা হয়, সেই কিন্তু হাসি মুখে বলেছে যে হ্যাঁ, আমি এখন থেকে গিয়ে প্রথম বলে ছক্কা মারার চেষ্টা করবো। হ্যাঁ, মানে এটা হয়তো ঠিক আছে, সে ব্যাপারটা একটু খুব ছিল।
হাসতে হাসতেই বলেছে, বোঝাও গেছে যে তার ভিতরে একটা ক্ষোভও ছিল, এবং সে কিন্তু প্রত্যেকটা ম্যাচে ছক্কা মেরেছে, এবং গিয়ে প্রথম বলে মারতে পারেনি, বাট গিয়ে একটু পরেই মেরেছে, এবং স্ট্রাইক রেট তার 145 এই টুর্নামেন্টে, তার এভারেজ হাইয়েস্ট, স্ট্রাইক রেট হাইয়েস্ট। আপনি T20 ক্রিকেটের কাছে কি চান, যে তার স্ট্রাইক রেট ভালো থাকবে, তার এভারেজ ভালো, তার স্ট্রাইক রেটও সে হাইয়েস্ট, এভারেজও সে হাইয়েস্ট, আর কি চান একটা টিম প্লেয়ারের কাছ থেকে? মাহমুদুল্লাহ কিন্তু সেই জায়গাটা সে গিয়েছে, এবং মাইন্ডসেটটা সে চেঞ্জ করেছে আগের চেয়ে। হ্যাঁ, মানে সবসময় কিন্তু তার এই অ্যাবিলিটি ছিল, সবসময় ছিল, বাট কিন্তু দলের জন্য খেলতে তার সবারই একটা রোল থাকে টিমে, হ্যাঁ, সেই রোলটা ফুলফিল করার চেষ্টা করতো। এখন সে হয়তো মাইন্ডসেটটা চেঞ্জ করেছে যে উইকেটটা গিয়েই শট খেলবে, এবং সেটা তো সে সফল হচ্ছে। মানে আমি এই জায়গাগুলো কিন্তু তার স্পেশালিটি, ক্যারিয়ারের কখনোই তার টিমে একটা ফিক্সড পজিশন ছিল না ব্যাটিংয়ের। এবং মাশরাফি বলেছে যে আমি ক্যারিয়ার শুরু থেকে ওকে দেখছি, আমি জীবনেও শুনি নাই যে ও বলছে যে আমি এই পজিশনে ব্যাটিং করবো না কিংবা কিছু। যে পজিশন তাকে দেওয়া হয়েছে বলছে ঠিক আছে আমি চেষ্টা করবো, না পারলে আমি ব্যর্থ। সে কখনো মিন করে বলে, অনেকে বলে যে আমি এখানে ব্যাট করতে চাই, ওখানে ব্যাট করতে চাই, ওখানে খেললে আমার জন্য ভালো হয়, ওখানে আমার রেকর্ড ভালো। মাশরাফি যেটা বলছে যে আমি ওকে মিন করে কখনো বলতে শুনি নাই যে এখানে করতে আমি এই জায়গায় কমফোর্টেবল না, তো বহুত বলছে এখানে খেলতে পারলে একটু ভালো হতো। এই কথা সে কখনো মুখ দিয়ে উচ্চারণ করে নাই। টেস্টে সে 8 নম্বরে ব্যাট করেছে, তো সেখানে সফল হয়েছে। এখন 4 নম্বরে ব্যাট করছে, 4 নম্বরে ওঠার পর টেস্টে সে দারুণ ধারাবাহিক। ওয়ানডেতে তো টপ অর্ডারে 3-4 ব্যাট করছে, কি করছে আমরা দেখলাম। T20-তে তাকে এখন মোটামুটি একটা ফিনিশার রোল দেওয়া হচ্ছে, সেখানে ভালো করছে। অলরেডি 6টা পজিশনে তার ব্যাট করা হয়ে গেছে T20-তে। এখন সে 6 নম্বর পজিশনটাতে ভালো করছে। তো মানে একজন ক্রিকেটারের কাছে আপনি কি চান? তারপরে যেটা হয় যে মাঠের বাইরে সে দুর্দান্ত টিমম্যান, সে বাইরে অন্তর্মুখী স্বভাবের হলেও ড্রেসিং রুমে নাচানাচি করেন, লাফালাফি করেন, সবাইকে মাতিয়ে রাখেন, সবসময় দুষ্টমি মজা করেন, মাঠে ক্যাপ্টেনকে পরামর্শ দিচ্ছেন যখন প্রয়োজন হয়, টেকনিক্যাল গুণ তার দুর্দান্ত। সবকিছু মিলে মানে মাহমুদুল্লাহ টিমের জন্য আসলে অপরিহার্য। মানে আমরা তো সবসময় T20-তে মাজার ভাইয়ের কাছে আসছি, আমরা তো সবসময় T20-তে এমন একটা প্লেয়ার খুঁজেছি, মানে আমরা যে জায়গায় ভাবতাম সাব্বির, হ্যাঁ, যখন লাস্টের 4-5টা ওভার সাব্বির নেমে খুব মারবে, সাব্বির তখন এক নম্বরে চলে এসেছেন। নাদিফ চৌধুরীকে একসময় চিন্তা করা হয়েছে, জিয়াউর রহমানকে একসময় ভাবা হয়েছে, যদি একটা হার্ড হিটার থাকতো। মাহমুদুল্লাহ কি হার্ড হিটারটা হয়ে গেলেন কিনা? না, আসলে সবচেয়ে বড় কথা হলো গিয়ে এই জায়গায় একটা এক্সপিরিয়েন্স প্লেয়ার বাংলাদেশ টিম পায় এই টাইমটাতে। এই সময় কিন্তু দেখা যায় যে ব্যাটসম্যান লাস্টের দিকে, মাহমুদুল্লাহ আউট হয়ে গেলে হয়তো আর কোনো এক্সপিরিয়েন্স প্লেয়ার নাই। মাশরাফিকে ব্যাটসম্যান হিসাবে আমি ধরছি না। প্লাস রিয়াদ ওখানে থেকে শেষ করে আসাটা, এটা কিন্তু একজন এক্সপিরিয়েন্স প্লেয়ারের পক্ষেই করছেন। সেটাই আমি বলছি যে এটা একজন এক্সপিরিয়েন্স প্লেয়ারের পক্ষেই সম্ভব, যে সে জানে তার অনুপস্থিতিটা ম্যাচটাকে হয়তো ঘুরাই দিতে পারে। আর এটা এক্সপিরিয়েন্স, অলওয়েজ এক্সপিরিয়েন্স। সে কেমন প্লেয়ার, তার এবিলিটি কেমন, তার ব্যাটিং টেকনিক কেমন, এটা নিয়ে তো কোয়েশ্চেন করার কিছু নাই। হি ইজ ওয়ান অফ দ্য সাউন্ড টেকনিক প্লেয়ার আমাদের বাংলাদেশ টিমের, তার ব্যাটিং টেকনিক নিয়ে যদি বলেন। আর স্যার 6 মারতে কিন্তু শুধু জোর খাটায় 6 মারতে হয় না। সেদিন যে সে মিড অফ লং অফের উপর দিয়ে 6টা মারলো, এটা কিন্তু খুব পাওয়ার হিটিং ছিল না, দ্যাট ওয়াজ শিয়ার টাইমিং। তো এদিক দিয়ে বলবো যে আসলে সব টিমের এক একটা ডিমান্ড থাকে, সব টিমের একটা থাকে যে এখন আমাদের একটা টপ হার্ড হিটার লাগবে। বাট এই সিচুয়েশনগুলোতে আবার টিম গেম যদি খেলে, প্ল্যান করে এভাবে, হার্ড হিটার না হলেও চলে যদি আপনি স্ট্রাইকটা রোটেট করেন। 140 স্ট্রাইক রেট রনি ভাই বললেন যেটা, এটা কিন্তু একটা হার্ড হিটার ব্যাটসম্যানের হলেও সেও খুব খুশি হয়ে যাবে যে আমার 140। 2012 সালে সেই এশিয়া কাপের প্রসঙ্গটা আসলে মাহমুদুল্লাহ জি তো আছেন, আসতেই হয়। মানে অনেকেই বলেছেন, ইনফ্যাক্ট এখনো হয়তো বলবেন, যে সেই মাহমুদুল্লাহ স্ট্রাইক নিতে চাননি শেষ বলটাতে, সিঙ্গেলস নিয়ে নিজে বাঁচতে চেয়েছিলেন। এই মাহমুদুল্লাহ স্ট্রাইক চান, শেষ করতে চান, তিনি জানেন যে আমি পারবো। ডেফিনেটলি মাহমুদুল্লাহ খুব ভালো খেলছেন, ফাইনালও তার কাছ থেকে এক্সপেকটেশনস অনেক হাই। রনি ভাই ফোন ধরবা? হ্যাঁ, ফোন আছে, ধরো। হ্যাঁ, অন। হ্যালো, আসসালামু আলাইকুম। কি বলছেন ভাই? হ্যাঁ ভাই, আমি মুফাদ্দুল হোসেন, কুমিল্লা থেকে। আচ্ছা, কুমিল্লার ভাই, কুমিল্লা ভিক্টোরিয়ান্স, বলেন ভাই। মাহমুদ ইমরুল কায়েস তো দেখছিলাম, বিপিএল অনেক ভালো খেলছিল। হ্যাঁ, ফাইনালে কি ইমরুল কায়েস কি দেখতে পারবো? ফাইনালে ইমরুল কায়েসকে দেখতে পারবো কিনা, প্রশ্নটা নোট ডাউন করে। হ্যাঁ, প্রশ্নটা আমরা নিয়ে রাখলাম। ইমরুল কায়েস, তাকে নিয়ে একটা কোয়েশ্চেন আছে। আরেকটা ফোন নেই, মাজাবে ধরো। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন ভাই? জি, আমি গাবুলতাগাঁও থেকে বলছি ভাইয়া। জি ভাইজান বলেন। জি, আমার রনি ভাইয়ের কাছে একটা প্রশ্ন। জি ভাই বলেন। জি, ওই যে ইন্ডিয়ার সাথে তো মনে করেন এই যে স্পিনার বলার, যে ওদের সাথে তো স্পিনার বলার ভালো হয় না, প্রেসার হয়। যে আমি বলছিলাম যে ওই যে আরাফ হাসানকে যদি বাদ দিয়ে যদি আর আবু হায়দার রনির লাইনটা কেটে গেল। যাই হোক, আমরা পেয়ে গেছি, আমরা বুঝতে পেরেছি। আমরা পেয়ে গেছি। আরো ফোন নেবো? আরো না, এবার তুমি নেই, ফোন নেই। হ্যালো, কে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? আমি আব্দুল হালিম, টাঙ্গাইল থেকে। জি হালিম সাহেব, বলেন, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। জি বস, বলেন, কোনো কোশ্চেন আছে? জি বলেন। আমার কোশ্চেনটা হলো
রেডিও স্টুডিওতে আমি ফোন দিছি, তাতে রিসিভ করে না কোনো সময়। তাতে কোনো সময়, এই যে আজকে রিসিভ করলাম তো, এটা আপনার প্রশ্ন? আর কোনো প্রশ্ন আছে? না না না, আমার প্রশ্ন এটা জি না, জি, আমার প্রশ্ন হলো খেলাধুলা সম্পর্কে। অফকোর্স বলেন। ভাই আপনি মনে হয় যে টেস্টে গড়িতে আছেন, হ্যাঁ, টি-20 গড়িতে আগলে টি20 চলছে তো একটু ফাস্ট বলতে হবে। আসেন কেন? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আসবো না আমরা। ইজ এ ভেরি সিরিয়াস, ইজ এ ভেরি সিরিয়াস গাই। আচ্ছা বলেন, আমরা সিরিয়াস, আমরা সবাই সিরিয়াস, বলেন। আচ্ছা, আপনার নামটা কি? আমি জি, আমার নাম, হোস্টের নাম না গেস্টের নাম? জি জি, কার নাম জানতে চাচ্ছেন? উপস্থাপকের নাম জানতে চাচ্ছেন না অতিথির নাম জানতে চাচ্ছেন? অতিথি হয়েছেন আরিফুল ইসলাম রনি এবং মাজহার উদ্দিন, আমি তাই বনন্ত। বলেন। আচ্ছা, ঠিক আছে। আমি অতিথির নাম্বার জানতে চাই না, মানে উপস্থাপক। আপনি প্রশ্নটা হ্যাঁ, করেন। হ্যাঁ, শোন না, please। আমার প্রশ্নটা হচ্ছে যে বাংলাদেশ বনাম ভারত ভারত, এশিয়া কাপ ফাইনাল, রাইট? হ্যাঁ এশিয়া কাপ ফাইনাল খেলাটি জি, মিরপুরে অনুষ্ঠিত হবে সন্ধ্যা 7:30টায় রোববার। হ্যাঁ, গাজী টিভি দেখা হয় না? আচ্ছা, এই খেলাটি কি সরাসরি দেখার জন্য টিকিট বিক্রি হয়ে গেছে? কোশ্চেনটা টিকিট বিক্রি হয়ে গেছে নাকি? টিকিট বিক্রি কালকে হবে, কালকে খেলাটির টিকিট বিক্রি হবে। আমার মনে হয় আপনার প্রশ্নটা আমরা পেয়ে গেছি। কালকে খেলার টিকিট ছাড়া হবে একটি নির্দিষ্ট ব্যাংকে, বিসিবির অফিসিয়াল যে ব্যাংক, সেখানে আপনি পেয়ে যাবেন। থ্যাংক ইউ, অনেক বড় একটা ফোন ছিল আমাদের। বেস্ট কলার এবার হ্যাঁ সো ফার। হ্যাঁ, আমরা পিচটা নিয়ে একটু ছোট করে জানতে চাই। রনি ভাই, পিচটা কেমন হতে পারে? পিচটা কেমন হতে পারে এটা বলা আসলে আমরা খুব জানতে tough। পারলে আমাদের খুব সুবিধা হতো, লিখতে পারতাম। আজকে But pitch- মানে আজকে আমরা pitch- ইমাজিন করতে পারি যে এখন মানে ওই সবুজ উইকেট থাকবে না, আজকে খুব ড্রাই উইকেট ছিল, মানে ব্যাটিং উইকেটই হয়তো থাকবে। ব্যাটিং উইকেট মানে কি, বাংলাদেশের ব্যাটিং উইকেটও কিন্তু যে মানে খুব ফ্ল্যাটেস্ট হবে তা কিন্তু না। মানে ব্যাপারটা ব্যাটিং উইকেটও হয়তো মানে একটু বল স্টপ করতে পারে অনেক সময়, মানে এরকম। বাট মানে ঘাস অনেকটাই তুলে নিছে, তাই না? ঘাস তো তুলে নিয়েছেই, ঘাস থাকবে না, আরো রোল করা হবে। বাট ধারণা করতে পারি যে মানে ব্যাটিং উইকেট হবে, সেই ব্যাটিং উইকেট হয়তো মানে 160 170 এরকম মানে উইকেট হবে, যদি ব্যাটসম্যানরা ভালো করতে পারে, ইমাজিন করতে পারি। Okay. মানে ঠিক জানি না, তখন কিউরেটরের প্ল্যান কি, টিমের প্ল্যান কি, আমরা তো এসব কিছু জানি না। হ্যাঁ, মাজহার ভাই, তোমার কি মনে হয়? টিমে অনেক চেঞ্জেসের কথা আসছে, মানে অ্যাট এ টাইম 4 পেসার খেলানোর চিন্তা করছে, যেহেতু ভারতীয়রা স্পিনার একটু ভালো খেলে, মানে আবহাওয়া রানে ঢুকতে পারেন কিনা, এখনো খেলেনি, সেটাও মাথায় রাখতে হবে। যেহেতু টুর্নামেন্টেই খেলেন নাই, ফাইনালে হট করে নামায় দেওয়া একটা ব্যাপার থাকে। আরফাত সানিও ভালো পারফর্ম করেছেন, তাকে বাদ দেওয়ার আগেও ভাবতে হবে। নাসিরের ইনক্লুশন কেউ চাচ্ছেন, কেউ ইমরুল কায়েসের ইনক্লুশন চাচ্ছেন। সব কিছু মিলিয়ে মিথুন, যিনি ওই ম্যাচটা খেলতেই পারলেন না, অথচ মিথুনকে দলে নেওয়া হয়েছিল এটা বলে যে ওপেনিংয়ে আমরা মিথুনকে ভাবছি। মিথুনকে বাদ দিয়ে নাসির কিংবা ইমরুল কায়েস কিংবা হোয়াট ডু ইউ থিঙ্ক? আসলে খুব বড় যে চেঞ্জেস আসবে, 4টা 5টা 3টা চেঞ্জ এরকম কিছু না। ভাইটাল 1টা 2টা জায়গায়, যেমন মিথুনেরটা আপনি বললেন, এখানে একটা সুযোগ থাকে নতুন কাউকে ইনক্লুড করার। বাট তারপরও টিম প্ল্যান কি হবে, ওই দিনের স্ট্র্যাটেজি কি হবে, এটা বিবেচনা করে কিন্তু লাস্ট মোমেন্টেও ডিসিশনগুলো নেওয়া হয়। আর যেহেতু খেলা সন্ধ্যার পরে, সো আরও অনেক সময় থাকে টিম ম্যানেজমেন্টের যে লাস্ট মোমেন্ট কিছু প্রিপারেশনগুলো করে টিমে কিছু চেঞ্জেস আনা যায় কিনা। যেমনটি আমি দেখছি মিথুনের একটা জায়গা আছে, মোস্ট প্রবলি রনি ভাই আমার মনে হচ্ছে যে একটা চেঞ্জেস, এটা তো ফর শিওর আমার যতটুকু মনে হচ্ছে। রনি ভাই, হতে পারে, হ্যাঁ। একটা কি মানে হতে পারে, নাসির বা ইমরুল না, ওখানে হয়তো হবে না, সোহান হতে পারে, নাসির হতে পারে। আমি যেটা মনে করি যে প্রথমত হলো যে মিঠুনকে নেওয়া হয়েছে, নিশ্চয়ই একটা প্ল্যান আছে, হ্যাঁ, টিম ম্যানেজমেন্টের প্ল্যান আছে। আমরা খুব মানে সবসময়ই আমরা সমালোচনার জায়গা থাকে, আমরা বাইরে থেকে করতে পারি কিংবা প্রশ্ন তুলতে পারি, ও নাই কেন, এ নাই কেন। দিন শেষে এটা মনে রাখা হয়েছে যে 11 জনই খেলবে আর কি, হ্যাঁ। আর যখন একটা টিম সাজানো হয়, টিম ম্যানেজমেন্টের স্পেসিফিক প্ল্যান থাকে, সবাই তো টিমের রোল থাকে, স্পেসিফিক প্ল্যান থাকে। মিঠুনকে নেওয়া কিংবা সোহানকে নেওয়া, অনেকেই প্রশ্ন করে যে টিমে 3টে উইকেট কিপার কেন, কিংবা নাসির থাকলে তো হয়তো বোলিংটা পাওয়া যাচ্ছে, ফিল্ডিংটা পাওয়া যাচ্ছে। বাট টিমের তো একটা স্পেসিফিক প্ল্যান আছে, টিম তো নিশ্চয়ই আরো ভালো জানে সেসব আমাদের চেয়ে, হ্যাঁ, অবশ্যই জানে, তাহলে তারা কেন খেলাচ্ছে না, এই জিনিসটা বুঝতে হবে। তখন বুঝতে হলে এটা বলছি কেন, যখন আমি এটা বুঝবো যে হ্যাঁ টিম কেন খেলাচ্ছে, তাহলে বুঝতে গেলে তখন আমরা হয়তো যদি যুক্তিগুলো ভাবি, হয়তো কিছু যুক্তি ভাবতে পারি আমরা। যেমন যখন যে জায়গাটায় সে খেলবে মিঠুন কিংবা সোহান, 8 নম্বরে 7 নম্বরে 8 নম্বরে হয়তো গিয়ে 10টা 12টা বল থাকবে, টিমের যেটা প্ল্যান 10-12টা বল, 8টা বল থাকবে। ওই জায়গাটা হয়তো নাসিরের চেয়ে তারা মনে করেছে, ভুল কি ঠিক সেটা পরে, নাসিরের চেয়ে ওই জায়গাটা সোহান কিংবা মিঠুন বেশি এফেক্টিভ হবে, হয়তো গিয়ে একটা বিগ শট খেলতে পারবে, গিয়েই একটা ইম্প্রোভাইজ কিছু খেলতে পারবে। এগুলো টিমের থট। বোলার কিন্তু বোলিংটা কিন্তু আপাতত লাগছে না, গত ম্যাচে কিন্তু রিয়াদের বোলিংও লাগে নাই, হ্যাঁ, মানে সাব্বির পুরো টুর্নামেন্টে বল করে নাই। তো মানে ওই
টিম ম্যানেজমেন্ট ভেবেছে যে যেহেতু 8-10টা ম্যাক্সিমাম ম্যাচে 8-10টা বল পাবে, সেই জায়গায় হয়তো নাসিরের চেয়ে বেশি ইফেক্টিভ হবে মিঠুন কিংবা সোহান, এটা ভেবেছে এবং তারা এটা ট্রাই করে দেখছে আর কি। আমি ট্রাই করাটাই দোষের কিছু দেখি না। হ্যাঁ, আমি হলে এখানে আমি আসলে নাসিরকে না, আমি সোহানকে খেলাবো ফাইনালে যদি আমি হই। মানে আমি মনে করি সোহান ওই জায়গাটা ইম্প্রোভাইজ শটগুলো খেলতে পারে, মানে তাকে এনাফ, মানে যদি সুযোগ পায় সে টিমে সেটেল হতে কিন্তু পারে। সোহান তো দুটো ম্যাচ খেলেছে, মানে দুটো ম্যাচেই পারফরমেন্সটা সোহানের খুব একটা ভালো নেই। কিপার হিসেবেই খেলছেন ডেফিনেটলি, কিপার, উইকেট কিপার, ব্যাটসম্যান। না, সে তো সুযোগ, ওই জায়গাটা তো বুঝতে পারছি খুবই টাফ। হ্যাঁ, ওখানে গিয়ে কিন্তু তার শট খেলতে হবে, মানে রানের বলের সাথে পাল্লা দিয়ে রান করতে হবে। টিমে যখন ও সেটেল ফিল করবে, মানে তুমি নাসিরের জায়গায় আসলে চিন্তা করছো যে যেহেতু বোলারই ইউজ হচ্ছে না অন্যান্য বোলারদের, সেখানে নাসির আমার নতুন একটা বোলার ঢুকতেছে, এটা ভাবার আসলে আমরা দরকারই নেই। ব্যাটিং নিয়ে কথা বলছি, Batting সেখানে নিয়ে। একজন বোলিং পারে, সেজন্য তাকে নিতে হবে, এটা আমি মানে যুক্তিটা ঠিক মানে আমার ওখানে মানতে একটা চাই না। ব্যাটসম্যানই লাগবে। হ্যাঁ, আমি এখানে So, ব্যাটসম্যান যাবো, নাসির, ওই জায়গাটা কে বেশি ইফেক্টিভ হবে? মিথুন, সোহান, তুমি এই অপশনস গুলো দেখছো? হ্যাঁ, অবশ্যই সেই চেঞ্জেস options আসলে এটাই আসতে পারে। এটাই আবু হায়দার, রনি আর সানি, এই চেঞ্জটা আসলে দরকার আছে। টিম ম্যানেজমেন্টের ভাবনা তো আমি বলতে পারি না, বাট আমি পার্সোনাল হবে, হ্যাঁ। এটা বলতে পারি। আমি যারা কলাররা ফোন করছেন তাদের সাথে আমিও একমত যে আমি সানের জায়গায় রনিকে নেব ফাইনালে। নিবা। আর 4টা পেসার আমি ইন্ডিয়ার সাথে নিয়ে খেলবো, মানে পাকিস্তানের সাথে অবভিয়াসলি ঠিক ছিল সানিকে খেলানো, বাট ফাইনালে আমি রনিকে খেলাতে চাই, মানে 4টা পেসারের জন্য। জাস্ট 4টা পেসার নিয়ে আমরা ওদেরকে গত বছর সিরিজ হারিয়েছি, মানে প্যানিকটা ক্রিয়েট করা যায় যদি, তো মানে একটা চান্স আছে। ওরা স্পিন তো সবসময় ভালো খেলে, ওটা আছেই, লেফট আর্ম স্পিন ভালো খেলবেই, বাট মানে ওই 4টা পেসারের কারণে আমি রনিকে ফাইনালে নিই। মাজার ভাই, মানে আনডাউটেডলি আমরা মুস্তাফিজকে এত বড় ম্যাচে খুব মিস করব। রনি মুস্তাফিজের জায়গাটা পূরণ করতে পারে কিনা সেটা আলাদা বিষয়। সম্ভবত মুস্তাফিজের আগে তার ক্রিকেট ক্যারিয়ার শুরু, সিনিয়র হবে, কিন্তু ইন্টারন্যাশনাল ক্যারিয়ারে তো মুস্তাফিজ তার একটু বেশি সিনিয়র হবে। মুস্তাফিজ একদম প্রুভেন একটা প্লেয়ার, সেখানে রনি কিন্তু জিম্বাবুয়ের এগেইনস্ট সিরিজটা খুব একটা ভালো খেলেননি। এত বড় ম্যাচের প্রেশার নিয়ে তার পক্ষে কতটুকু আসলে পারফর্ম করা পসিবল? ফার্স্ট অফ অল কিন্তু রনি যদি খেলে ইন্ডিয়ার জন্য একটা সারপ্রাইজ হবে। আমি বলবো যে এই গেম প্ল্যানটাও থাকতে পারে যে একটা নতুন লেফট আর্মার মুস্তাফিজকেও কিন্তু তারা খুব সমীহ করে প্রথম থেকে, কিন্তু মুস্তাফিজ কিন্তু এসেই কিন্তু এস্টাবলিশ হয়ে যায় নাই, সে কিন্তু পারফর্ম করে করে তারপরে কিন্তু এস্টাবলিশ হয়েছে, বাট শুরুতে কিন্তু তাকে পারফর্ম করতে হয়েছে। তো জিম্বাবুয়ের এগেনস্টে একটা ফাস্ট বোলার ইয়াং মাত্র ঢুকেছে, ওকে ওইখানে জাজ না করে আমি মনে করি যে বিগ ম্যাচে তার থেকে হয়তো ভালো কিছু আসতে পারে, ইউ নেভার নো আসলে। সো সারপ্রাইজ প্যাকেজ হিসেবে, সারপ্রাইজ প্যাকেজ। হ্যাঁ, আরেকটা লেফট আর্ম ফাস্ট বোলার ইন্ডিয়া হয়তো ভাববে যে মুস্তাফিজের মতো কি কেউ নাকি, বা মুস্তাফিজ থেকেও কি অন্য রকম কিছু বের হয়ে যায় নাকি, তার থেকে এরকম একটা ভয় অবশ্যই থাকবে। হ্যাঁ, এটা একটা পয়েন্ট, সারপ্রাইজ এলিমেন্ট হতে পারে। মানে হয়তো রনিকে ওরা খুব বেশি দেখে না, হয়তো রনিকে নিয়ে ওরা সেইভাবে মানে বিশ্লেষণও করবে না, অ্যানালাইসিসও করবে না, মানে এটা একটা সারপ্রাইজ এলিমেন্ট হতে পারে। রনি ভাই, এশিয়া কাপের ফাইনাল, তার আগে ছোট্ট করে আজকের ম্যাচটা নিয়ে কিছু বলতে চাও? মানে খুব একটা ইম্পর্টেন্ট ম্যাচ ছিল না যদিও। না, ঠিক আছে, মানে কিছু বলা যেতেই পারে। শ্রীলঙ্কার আরো একটা হার আর কি। হ্যাঁ, পাকিস্তানের জন্য ডেফিনেটলি খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাচ ছিল, কারণ এই ম্যাচটাও যদি তারা হেরে ওয়ার্ল্ড কাপে যেত, মেন্টালি একটু মানে তারা একটু ভেঙে থাকতো। ডেফিনেটলি শহীদ আফ্রিদির জন্য ভালো হলো, কিন্তু শ্রীলঙ্কার জন্য এটা অশনি সংকেত হয়ে গেল কিনা। এবং একই সাথে শ্রীলঙ্কার এই পারফরমেন্স নিশ্চয়ই শ্রীলঙ্কার গ্রুপে যদি বাংলাদেশ যেত, মানে প্রথম পর্ব পেরিয়ে, নিশ্চয়ই এটা বাংলাদেশের জন্য অনেক ভালো হতো। হ্যাঁ, ওইটা তো এখন হলে হয়তো ভালো হতো, বাট কিছু তো করার নেই, ওটা তো আমাদের হাতে নেই। আর পাকিস্তানের জন্য আসলে পাকিস্তানের হারলেও যে খুব বেশি ক্ষতি হতো আমি সেটাও মনে করি না, কারণ তাদের এই মোমেন্টাম ক্রিকেটের যাবতীয় যে নিয়ম কানুন আছে তাদের ক্ষেত্রে ঠিক খাটে না আর কি। হ্যাঁ, হয়তো তারা খুব দুর্দান্ত ফর্মে আছে, ওয়ার্ল্ড কাপে গিয়ে কিছু করতে পারলো না, আবার এই টিম দেখা গেল যে ওয়ার্ল্ড কাপে গিয়ে বড় কিছু করে ফেলতে পারে, ইউ নেভার নো। হ্যাঁ, আর শ্রীলঙ্কার জন্য হলো কি, এক হলো যে ম্যাথুজ আজকে ছিল না, মালিঙ্গা তো নেই, টাফ, খুবই ইয়াং টিম। দিলশান আজকে তো পারফর্ম করেছে, নর্মালি পারফর্ম করতে পারছে না পুরো টুর্নামেন্টে, লাল চলে। হ্যাঁ, তো শ্রীলঙ্কানদের জন্য টাফ। আমি মনে করি ম্যাথুজ আর মালিঙ্গা ফিরলে ওদের কিন্তু যদি দুজনে ফিট থাকে তাহলে কিন্তু টিমের চেহারা অনেকটাই চেঞ্জ হয়ে যায়। আর শ্রীলঙ্কা ওয়ার্ল্ড কাপে বড় টুর্নামেন্টে সবসময় কিভাবে একটা মিনিমাম স্টেজ পর্যন্ত চলে যায়, সেই ভাবে পর্যন্ত দেখা গেলে চলে যাবে, মানে বড় টুর্নামেন্টে ওরা নিজেদের খেলাটা পিক করে। কাজেই হ্যাঁ, শ্রীলঙ্কা মানে যদিও টি-20 কিছু বলা যায় না, বাট মানে এখনই এই দুটো দলকে এখনই ফেলে দেওয়ার মতো কিছু হয়নি আর কি, মানে ফেলে দেওয়া যাবে না, হিসেবে বাইরে রাখা যাবে না। হ্যাঁ, আমার মনে হয় আজকের ম্যাচ নিয়ে আমরা মানে এতটুকু বললেই হয়, যেহেতু হ্যাঁ চ্যাপ্টার ক্লোজ করে দিতে পারি। অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকা ম্যাচ নিয়ে একটু ছোট করে জানতে চাই মাজা ভাই, কিছু চলছে খেলা দেখছি, 158 টার্গেট। সো আমি বলবো যে স্টার্ট ভালো করেছে অস্ট্রেলিয়া, প্রথম বলে ডিভিলিয়ার্স আউট, সো এটা ডিকক আউট হচ্ছে, সো এটা আসলে খুব এখনো বলা যাচ্ছে না। এই দুইটা টিমের খেলা খুব ইন্টারেস্টিং হয়, বরাবরই ইন্টারেস্টিং হয়। অস্ট্রেলিয়ার ইনিংসটা তো দেখলাই, মানে শুরুটা খুব ভালো হলো, মাঝখানে খুবই ছন্দপতন, তারপরে এতটুকু টেনে নিয়ে আসলো।
না, টার্গেটটা ইভেন্চুয়ালি পরে গিয়ে বেড়ে ভালো গেছে, বেড়ে অনেকটুকু, হয়েছে, এবং অনেকটুকু বেড়ে গেছে। প্রথমে স্টার্টের পরে আবার কিন্তু একটা গ্যাপ হয়েছিল, উইকেট পড়েছিল, সো পরে গিয়ে আবার পিক করেছে, মিচ মার্শ লাস্টের দিকে কিছু স্লগ করেছে, তো ওই রানগুলাই এখন অ্যাডেড প্রেশার হবে। 158 একটা সাইকোলজিক্যাল বুস্ট থাকে, কিন্তু 150-র নিচে একরকম দেখা যায়, 150-র উপরে আরেক রকম দেখা যায় টি-20 ক্রিকেটে। এক্স্যাক্টলি, যারা শুনছেন একটু জানিয়ে দিই, অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকার প্রথম টি-20 হচ্ছে ডারবানে, যেখানে অস্ট্রেলিয়া 158 টার্গেট দিয়েছে প্রথমে ব্যাট করে, এবং এই মুহূর্তে সাউথ আফ্রিকা 11 রানে একটি উইকেট তাদের পড়েছে, 158 তারা চেস করছে। আমরা হয়তো এই ম্যাচের আপডেট দিতে থাকবো। আমরা একটা ব্রেক নেব এই মুহূর্তে, ব্রেক থেকে আমরা আবারও ফিরে আসবো, একটু বড় ব্রেক হোক, বিকজ আমরা ডিনার করিনি, আমরা ডিনার করে 10 মিনিট পর ফিরে আসি। ইন দ্য মিন টাইম আপনারাও একটু ব্রেক নিয়ে নেন, অনেক কথা আছে এখনো, বিকজ আমরা আছি রাত 2টো পর্যন্ত। আপনারা শুনছেন রেডিও Break মানে যে ঘুম না, সেটা একটু বলে না, দেওয়া ব্রেক দরকার। মানে কিন্তু ঘুম না, আমরা ফিরে আসছি 15 মিনিট পরেই। সো রেডিও স্বাধীন 92.4 FM টিউন করে রাখুন, আসছি একটু পরেই। মাথা নষ্ট ক্রিকেট। ওয়েলকাম ব্যাক, আপনারা শুনছেন রেডিও স্বাধীন 92.4 মাথা নষ্ট ক্রিকেটে। আরও একবার স্বাগত সবাইকে। আমার সাথে রয়েছেন আরিফ ইসলাম রনি, বিডি নিউজ 24 থেকে, এবং ঢাকা ট্রিবিউন থেকে রয়েছেন মাজার উদ্দিন। আমরা কথা বলছি এশিয়া কাপ নিয়ে, এশিয়া কাপে বাংলাদেশের পারফরমেন্স নিয়ে ডেফিনেটলি, এবং আগামীকাল যেহেতু নতুন একটা দিন শুরু হয়ে গেছে 12:27 এই মুহূর্তে, আগামীকালই মুখোমুখি হচ্ছে বাংলাদেশ এবং ভারত। দু দলের রণকৌশল তো আমরা কালকে জেনেই যাব, তারা আজকে জেনে যাব তারা কি ভাবছে ফাইনালটা নিয়ে। বাংলাদেশ দলের কাটাছেড়া করছি আমরা। আপনিও চাইলে আমাদের সাথে যোগ দিতে পারেন, 09666 হলো আমাদের হটলাইন নাম্বার। আমাদের অতিথিদের কাছে ফিরছি। কেমন হলো খাওয়া দাওয়া মাজহার ভাই? ভালো ছিল, চিকেনটা ভালো ছিল। চিকেনটা ভালো ছিল না? রনি ভাই তোমার তো আমার একটু অফ দ্য রেকর্ড যেটা বলেছি সেটা বলবো না, বলো না, তুমি কি ফাস্ট ফুড খেতে যাচ্ছিল নাকি? ফাস্ট ফুড। রনি ভাইকে তো বাসার মতোই মনে হচ্ছে যে শুয়ে আছে, এটা বালিশ থাকলে মোটামুটি রনি ভাই। সেটাকে তোমরা এত সিরিয়াসলি নিয়ে নিবা ভাবি নাই যে কুটে। রাত দুপুরে ভাত নিয়ে হাজির। না, বাসার মতো একটা পরিবেশ। আমার আইডিয়া ছিল রনি ভাই, আমি আসলে খেতে চেয়েছিলাম রাইস। আমরা মূল আলোচনায় ফিরে আসি। বাংলাদেশ বোলাররা পারফর্ম করছে, পেসাররা পারফর্ম করছে, তাসকিন, মাশরাফি, আলামিন হোসেন, আল হোসেন মনে হয়। ওকে, এবং কেন বললাম এটা রনি ভাই? আনন্দবাজারের কারণে মনে হয় নাকি? ভুল হতে পারে, ভুল হতেই পারে, ভুল করেই করছে। যাই হোক, না, ভুল করে তারা লিখেছে কিনা এটা একটা সন্দেহ। তারা সবসময় নাম এভাবে লিখতেই পছন্দ করে আর কি। কখনো মানে মাশরাফি, কখনো মাশরাফি লিখবে না, সাকিবুল নাকি সাকিবুল, মানে আছে তাদের কিছু। সাকিবুল হাসান। সবচেয়ে বিকট হলো সহবাগ, মানে সেবাগটাকে তারা সহবাগ বলে। ওকে, বাংলাদেশ দলের বোলারদের কথা বলছেন। পেসাররা ভালো পারফর্ম করছে, আরাফাত সেন এসে ভালো পারফর্ম করলেন, সাকিব ভালো বোলিং করছেন, মাহমুদুল রিয়াদ ভালো বোলিং করছেন। আমরা যদি আমাদের ব্যাটসম্যান দেখি, টপ অর্ডারের মধ্যে একটু মানে একটা ম্যাচ সৌম্য খেলেছেন, ফাইনালি খেলেছেন, মাঝখানে আরব আমিরাতের বিপক্ষে কিন্তু একটা ম্যাচে 47 করেছেন মিথুন, যেটা আলটিমেটলি আমাদের ওই টোটালটা যেটা আমরা চেস করেছিলাম সেটার জন্য, অর্থাৎ পারফর্ম করছেন। সাব্বির খেলেছেন, দারুণ একটা ইনিংস খেলেছেন, কিন্তু মিডল অর্ডারটা জায়গায় মাহমুদুল্লাহ জিতু খেলছেন লেট অর্ডারে। মিডল অর্ডারে কি হলো, মানে সাকিব মুশফিকের কাছ থেকে এক্সপেকটেশনসটা নিশ্চয়ই আরও অনেক হাই রনি ভাই। না, তা তো বটেই, মানে দুইজনেই এক্সপেকটেশনটা কেন হয়, কারণ তারা পারফর্ম করেছে, হ্যাঁ, এবং দুইজনই টিমের মানে সেরা দুইজন ব্যাটসম্যান সত্যি কথা বলতে গেলে, এবং মিডল অর্ডারের স্তম্ভ স্পেশালি মুশফিক, হ্যাঁ। তো সবকিছুরই একটা পজিটিভ সাইড আছে। সাকিব মুশফিক এখনো পারফর্ম করে নাই, তারপর আমরা ফাইনালে, হ্যাঁ, তার মানে কি, মানে যে দল ভালো করছে, এবং সাকিব মুশফিক অবশ্যই পারফর্ম করবে, মানে ফাইনালে করুক কিংবা ওয়ার্ল্ড টি20-তে যে গিয়ে করুক আর কি, পারফর্ম করবেই। তো আমরা মানে এই পজিটিভ সাইডটি নিতে পারি যে ওরা পারফর্ম না করার পরও যেহেতু আমরা ফাইনালে এসেছি, তো আশা করি এখন মানে ওদের কাছে পারফরমেন্স পাবো আর কি, সেরকম পারফরমেন্স। এবং সাকিব যেদিন ব্যাটিং ভালো করবে কিংবা মুশফিক যেদিন ব্যাটিং ভালো করবে, বাংলাদেশের জয়ের চান্সটা অনেক বেড়ে যাবে। সাকিব মুশফিকের ব্যাটিং নিয়ে আরও কথা বলবো। 3টা ফোন আছে আমাদের, দেখি কে আছেন আমাদের সাথে। হ্যালো, কেটে গেছে লান্টি। হ্যালো, হ্যালো, আপনি আছেন তো? হ্যাঁ, আপনি আছেন ফাইনালি। হ্যালো, কে বলছেন? আমি আব্দুল্লাহ বলছি। জি আব্দুল্লাহ ভাই বলেন। গাজীপুর থেকে বলছি। জি বলেন। আচ্ছা, মুস্তাফিজুর ভাইকে যে অফসার দেওয়া হলো, এটা কিসের জন্য? মুস্তাফিজ ভাইকে বলো কেন, কি মুস্তাফিজ ভাই নাই কেন? মুস্তাফিজ ভাই ইনজুরির কারণে নাই, তার এশিয়া কাপ আর খেলা হচ্ছে না, আর প্লাস টি20 ওয়ার্ল্ড কাপেও তার আপডেট এখন পর্যন্ত জানা যায়নি যে কবে নাগাদ তিনি আবার মাঠে ফিরতে পারবেন, বাট তার কাজ চলছে, সে এখনো রিহ্যাবে আছে। থ্যাংক ইউ ভাইয়া ফোন করার জন্য। আমাদের মিডল অর্ডার নিয়ে কথা বলছিলাম। আমরা যদি পাকিস্তানের সাথে ম্যাচটা দেখি, মুশফিক করেছেন 12, সাকিব 13 বল খেলে করেছেন 8,
আরও একটা ম্যাচ যেটা আমরা খেলেছিলাম শ্রীলঙ্কার এগেনস্ট, সেই ম্যাচে মুশফিক করেছেন 4, সাকিব করেছেন 32-34 বল খেলে, স্ট্রাইক রেটটা 100-এর কম ছিল। এবং আরব আমিরাতের বিপক্ষে সাকিব আল হাসান 13 বলে করেছেন 13, মুশফিক করেছেন 8 বলে 4। তারা নিজেরাও নিজেদের পারফরমেন্সটা ডেফিনেটলি জানেন। বিল স্ট্যান্ডার্ড ব্যাটিং হচ্ছে, কনফিডেন্সটা নিশ্চয়ই একটা ব্যাপার, কনফিডেন্সটা ফিরে আসছে। সৌম্য যেমন অনেক কষ্ট করে ফাইনালে একটা ইনিংস খেললো, এরকম একটা ইনিংসের প্রয়োজন নিশ্চয়ই তাদেরও আছে মাজাফিল। আসলে আপনি যদি মানে টাচে ফিরতে চান, আপনার কিন্তু একটু সময়ও লাগবে। উইকেটে গিয়ে আপনার ওভারগুলো কতগুলো আছে, আপনার সিচুয়েশন কি, ডিমান্ড কি, আপনি কিন্তু ওই সময় গিয়ে আপনি এক্সপেক্ট করেন না যে সে 50-60 মারবে। টি-20তে কিন্তু শুধু মানে যে 50-60 করলেই যে ফ্লোতে আছে, 20ও কিন্তু খুব ইম্পর্টেন্ট হয়ে যায় অনেক সিচুয়েশনে। আর এই ধরনের প্লেয়ার, সাকিব মুশফিক টাইপের প্লেয়ার, বড় প্লেয়ার, তো বড় আসরে বড় স্টেজে গিয়ে এই ধরনের প্লেয়াররা মোস্ট অফ দ্য টাইম কিন্তু নিজেরা স্ট্যান্ড আপ করে। তো আমি এক্সপেক্ট করছি যে হ্যাঁ, এই টুর্নামেন্টটাতে সোফার খুব একটা উজ্জ্বল না বা বলার না, বাট তাদের কন্ট্রিবিউশনস কিন্তু ছিল, প্রত্যেকটা ম্যাচেই তাদের কন্ট্রিবিউশনস ছিল। আর ফাইনালে হয়তো বেশি কিছু আশা করা যায়, বা মিডল অর্ডারে যদি তাদের দরকার হয় ওই সিচুয়েশনে বেশি সময় আছে, অবশ্যই আমি জানি যে তাদের অ্যাবিলিটি আছে, তারা বড় কিছু করবে। আমরা আরেকটা ফোন নিয়ে তারপর আবার আলোচনায় ফিরে। হ্যালো, জি, কে বলছেন? হ্যাঁ, মোহাম্মদ শাহিদুল বলতেছি, মিরপুর 10 স্টেডিয়ামের পিছন থেকে। ইয়েস শাহেদ ভাই, বলেন। হ্যাঁ ভাই, স্টেডিয়ামের পাশে যে টিকিট কাউন্টার, 2-1 আছেন নাকি আপনারা? না, আমরা তো আর ওইখানে থাকলে শো কি করবে। টিকিট তো দিদি সকাল থেকে এমনই যে অবস্থায়, তো দেখে কি অবস্থা বলেন তো, আপডেট দেন তো টিকিটের। আমি কিছুক্ষণ আগে গেছিলাম, যাই দেখি যে মনে হয় 6:07 দিক দিয়ে দিবে, মনে হয় 8,000 মানুষের মতো। আমার একটা ধারণা হইলো যে এখনই বসে রয়েছে। এখনই 8,000 মানুষ বসে আছে, অ্যামেজিং। আপনার টিকিট লাগবে না? হ্যাঁ, আপনার টিকিট লাগবে না? টিকিট যে দর্শক যে এত দেখে তো জড়াইতে পড়ছে যে ধাক্কা দেবো গেলে আচ্ছা, থ্যাংক ইউ আমাদেরকে মিরপুর থেকে টিকিটের আপডেট দেওয়ার জন্য। আরেকটা ফোন নেই। হ্যালো, ওয়ালাইকুম সালাম, মাথা নষ্ট ক্রিকেটে আপনাকে ওয়েলকাম। কে আছেন? জি ভাই, একটু জোরে কথা বলতে হবে। জি 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 বলেন। আচ্ছা, আমার 2টা কোয়েশ্চেন ছিল। জি বলেন। আচ্ছা, আশরাফুল উনি কি আর খেলতে পারবেন না? আচ্ছা, তারপর পরের কোয়েশ্চেনটা। কারণ কোয়েশ্চেন হচ্ছে আমরা এগুলো সেটিংটা আপনার ডিবিপিএল ভালো খেলতে জি, ওনাকে ভালো সুযোগ দিচ্ছে না কেন? আচ্ছা, ইমরুল গাছকে নিয়ে আমরা এখনই কথা বলছি, আমাদের সাথেই থাকবেন। হ্যালো, আসসালামু আলাইকুম, কে আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি সোনালী। হাউ আর ইউ? Yes, I'm fine. How are you? Yes, I'm fine. আমাদের সাথে দুজন অতিথি আছেন। হ্যাঁ, হ্যালো। হাই। হ্যালো। আচ্ছা, মাহমুদুল্লাহ রিয়াদকে কি ভবিষ্যতে বাংলাদেশ দলের যে কোনো ফরম্যাটে ক্যাপ্টেন হিসেবে দেখা যাবে? 1 নাম্বার কোয়েশ্চেন। 2 নাম্বার কোয়েশ্চেন হচ্ছে ক্লিন হিটার আর হার্ড হিটারের মধ্যে পার্থক্য কি? আমাকে একটু এক্সাম্পল দিয়ে বুঝাই দিতে হবে। 3, টি-20 মেজরদের সঙ্গে মানিয়ে নিতে আমাদের এত সময় কেন লাগলো? মানে সাধারণত বাংলাদেশের ব্যাটসম্যানরা মারমুখী খেলতেই পছন্দ করেন এবং টি-20 ক্রিকেটও এটাই ডিমান্ড করে। তো এর জন্য কি আপনারা অবকাঠামোগত দুর্বলতা, যেমন আইপিএল এ চান্স পাচ্ছিলাম না, মাঝখানে বিপিএল কিছুদিন হলো না, এগুলাকে দায়ী করবেন? নাকি আমাদের ব্যাটসম্যানও যে 3 নাম্বারে আমাদের প্রপার ব্যাটসম্যান নাই, ওপেনিং জুটি মাঝে মাঝে ক্লিক করে না, ওগুলাকে আপনারা দায়ী করতে চাচ্ছেন? আরেকটা কোয়েশ্চেন, পাকিস্তানের কিছু ক্রিকেট বিশেষজ্ঞ আর সাবেক ক্রিকেটাররা চাচ্ছেন যে বিশ্বকাপের এই দলতে কিছু পরিবর্তন আসুক, সিগনিফিকেন্ট চেঞ্জ হতে পারে। আহমেদ শেহজাদকে এখন অনেকেই দেখতে চাচ্ছেন। হ্যাঁ, আমিও ওয়াহাব রিয়াজকে বাদ দিয়ে হয়তো আহমেদ শেহজাদকে খেলতাম, কিন্তু আপনাদেরকে মনে হয় আদৌ এই চেঞ্জেস গুলো দরকার আছে পাকিস্তান টিমে? পাকিস্তান টিমে। আচ্ছা, পাকিস্তান সাপোর্ট করেন আপনি, মানে অ্যাপার্ট ফ্রম বাংলাদেশ? এমনি জানতে চাচ্ছেন? ওকে, ঠিক আছে, আমাদের সাথেই থাকবেন। আমরা নিশ্চয়ই সবগুলো পয়েন্ট নিয়ে আলোচনা করব। আরেকটা ফোন নেই, মাজা ভাই তুমি নাও তো। হ্যালো, কে বলছেন? হ্যালো, রিমন বলছিলাম শরীয়তপুর থেকে। জি রিমন ভাই, বলেন। ভালো আছেন ভাইয়া? এই তো ভালো, আপনি কেমন আছেন? ভালো আছি ভাই। আমার একটা সবচেয়ে মজার বিষয় কিনা জানেন ভাইয়া লাগলো? জি ভাই বলেন। এই যে স্বর্ণালী যে লোকটা আমার আগে যে ফোনটা দিল না, যে লোক, আচ্ছা ঠিক আছে, মহিলা, উনি ফুটবলের অনুষ্ঠানটা হোক, ক্রিকেটের অনুষ্ঠান হোক, প্রত্যেকটা অনুষ্ঠান আপনাদের ফোন করে। আর আমি কোনো মহিলা আজ পর্যন্ত দেখি না যেন ক্রিকেট নিয়ে বা ফুটবল নিয়ে এত
গবেষণা বা এত বা এটা তো ভালো It's very তার মানে good. আপনিও শোনেন কিন্তু আপনিও শোনেন, দুটা- কিন্তু আপনিও কিন্তু জানেন যে সে স্বর্ণালী ফোন করে। হ্যাঁ আপনার জি আমি তো শুনি, কিন্তু আমার Exactly. মনে হয় বাংলাদেশ ক্রিকেট দলের বা কোনো ফুটবল দলের তাদের ওয়াইফ এত practical ভাবে শোনে না। ডাজন্ট ম্যাটার এটা Wife আসলে এমনিতেই শোনে শুধু না। শুধু স্বর্ণালী না, আমার মনে হয় স্বর্ণালীর অনেকেই মতো আরো শোনে। অনেকেই আছে হয়তো ফোন করেন না। হ্যাঁ, হয়তো ফোন করেন না বা হয়তো সুযোগ হয় না ফোনে পাওয়ার, বাট আচ্ছা, আমার অনেকেই যতটুকু ক্রিকেটটা ধারণা ফলো করে। আপনার পয়েন্ট এটা না, আপনি ক্রিকেট নিয়ে না, কিছু মানে বলবেন। but জিনিসটা তো ভালো, আপনি তো হ্যাঁ, অ্যাপ্রিশিয়েট করছেন, তাই appreciate তো? করছেন তো। ব্যাপারটাকে তো আপনি মানে প্রশংসা ভাবে দেখছেন, প্রশংসার চোখে দেখছেন। হ্যাঁ জি ভাইয়া, জি, আপনি ক্রিকেট নিয়ে কিছু বলবেন আমাদের? ক্রিকেট তো বলুন না, মানে কি বলেন? বলেন না। আমি তো পেশায় পাশের ব্যবসায়ী। আমার মিরপুর 2 নম্বরে আমাদের অনেক কাস্টমার আছে, তারা আমার একটা টিকিট ব্যবস্থা করে দিয়েছে। বাহ বাহ, আপনি ইউ আর ভেরি লাকি যে কালকে বা পরশুদিন, কালকে ডেফিনেটলি যে যারা খেলা দেখতে, তাহলে কোন গ্যালারিতে বসছেন আপনি? আমি দক্ষিণ সাইডে। দক্ষিণ side। রেগুলারের নাম, হ্যাঁ। আপনি টিকিট পাইছেন, আপনার তো খুশিতে একটা মেজবান ছেড়ে দেওয়া উচিত আর কি। জি ভাই। ওকে, বাংলাদেশের জি জি বাংলাদেশে কি স্কোয়ারে কোনো পরিবর্তন আসতে পারে ভাই? আমরা তো এটা নিয়ে কথা বলে ফেলছি, অনেক কিছু বলে ফেলছি, আপনি মিস করে ফেলছেন। আচ্ছা, আমরা আবারও বলবো, আমাদের সাথেই থাকবেন হোপফুলি। আর একবার বলে দিই, আমাদের হটলাইন নাম্বার 01096692494। আমরা 1 by 1 যাই। ইমরুল কায়েসকে দেখা যাবে কিনা রনি ভাই? ইমরুল কায়েসকে নিয়ে দুটো ফোন পেয়েছি আমরা। ইমরুল কায়েসকে মিস করছেন অনেকে। মিস করাটাই স্বাভাবিক। ইমরুল ফর্মে ছিল, বিপিএলও ভালো খেলেছে, এলিমিনেটর শেষ দিকে এসে ফাইনাল তো ভালো খেললোই। মিস করতেই পারে, মিস করাটাই স্বাভাবিক। কিন্তু এটা বুঝতে হবে যে একটা টিমে, যেটা বারবার বলছে, যে 11 জনকে জায়গা দেওয়া সম্ভব। ইমরুল কায়েসকে মানে কার জায়গায় খেলাবেন, স্পেশালি এখন যখন সৌম্য আছে আর তামিমও চলে এসেছে। হ্যাঁ, আর ইমরুল যেহেতু ওয়ার্ল্ড টি20 স্কোয়াডেও নেই, মানে নেই, সেটা থাকাটা উচিত ছিল কি না ছিল সেটা পরের কথা, বাট বাস্তবতা হলো যে সে এখন নেই। তো ইমরুল হচ্ছে যারা আছেন টিমে তাদেরকে দেখে নেয় ভালো আর কি। হ্যাঁ, এবং পাকিস্তান টিম নিয়ে একটা কোশ্চেন ছিল, স্বর্ণালী করেছেন। রণবীর, তুমি এটা নিয়ে কিছু বলতে চাও? পাকিস্তানের যে সাবেক ক্রিকেটাররা বলছেন যে টিমটাকে পাকিস্তানের চেঞ্জ সাবেক করা ক্রিকেটাররা দরকার। সবসময় রেডি থাকেন, পাকিস্তান টিম কখন খারাপ করবেন তারা মানে ঝাঁপিয়ে পড়বেন সবাই। এবং টিম এত খারাপ করে, মানে তারা এই সুযোগটাও প্রচুর পায় আর কি ঝাঁপিয়ে পড়ার। তো খুবই স্বাভাবিক। আর মানে এই সময় এসে চেঞ্জেসটা কীভাবে করবে আমি ঠিক জানি না, কারণ অলরেডি টিম ঘোষণা করে ফেলেছে, আর মানে ওয়ার্ল্ড কাপও চলে এসেছে। একটা পসিবিলিটি থাকে যদি কেউ ইনজুরি হয় তখন এবং তারা কাপে ইনজুরি করে ফেলতেও পারে, এটা অসম্ভব কিছু না। বাট হ্যাঁ, ইনজুরি হলে আসবে। আহমেদ শেহজাদের কথা বলছেন উনি, আহমেদ শেহজাদকে নেওয়া হয়নি। আহমেদ শেহজাদের ফর্ম কিন্তু খুব খারাপ ছিল, খুব বাজে ছিল। হ্যাঁ, আর তার অ্যাটিটিউড সমস্যা সবসময়ই আছে, মানে শেহজাদের টিম ম্যানেজমেন্ট সেজন্যই ওকে রাখতে চান, স্পেশালি ওয়াকার। মানে শেহজাদকে ওই অ্যাটিটিউডের কারণে খুব বেশি লাইক করে না, আমরা যতদূর জানি আর কি। তো সব মিলিয়ে শেহজাদকে রাখা হয়নি আর কি। এখন হয়তো টিম খারাপ করছে, চোখে পড়ছে শেহজাদ আসলেই যে টিমের চেহারা পাল্টে যাবে সেটা কিন্তু গ্যারান্টি নেই। মানে শেহজাদ তো আর মানে কি বলবো, মানে বিশ্বসেরা ব্যাটসম্যান না, মানে হতে পারে ভালো দু একটা। পাকিস্তানের এশিয়া কাপে যেহেতু তাদের ওপেনিং স্ট্যান্ড একদমই দাঁড়াতে পারছে না, সেটা হয়তো একটা রিজন হতে পারে। ক্লিন হিট এবং হার্ড হিটিং, একটা কি যেন কি ভুলে গেছি, হার্ড হিটিং মানে ক্রিকেটারের কাছে জিজ্ঞাসা করো। আচ্ছা, ক্রিকেটার আমার মনে হয় মাজহার ভাই ক্রিকেট খেলেছেন দীর্ঘদিন। মাজহার ভাই, হোয়াট ডু ইউ থিংক? এই কথাটার মধ্যেই কিন্তু দুইটার ডিফারেন্সটা দেখা যায়, ক্লিন হিট এবং বিগ হিট, রাইট? আপনি ক্লিন হিট মানে কিন্তু হার্ড হিট, সরি, আপনি ক্লিন হিট মানে হলো বলটা ব্যাটের সাথে ক্লিন নিট ভাবে কানেক্ট করা, বাট হার্ড হিট কিন্তু ইউ গো হার্ড এট দ্য বল, মানে আপনি বলটার উপর জোরে যাচ্ছেন প্লাস আপনি জোরে মারার ট্রাই করছেন। ক্লিন হিট হচ্ছে কি আপনি টাইম করছেন, এটা জোরেও হতে পারে, জি এটা জোরেও হতে পারে, আস্তেও হতে পারে। সো অনেক সময় দেখি একটা ব্রিলিয়ান্ট 6 বলে ক্লিন হিট, আবার একটা 6 ও সেটাকে বলে যে বিগ হিট। সো দুই জিনিস, দুইটার কথার মধ্যেই দুইটা ডিফারেন্স আছে। একটা টাইমিং এর সাথে রিলেটেড, আর একটা টাইমিং তো আছেই, প্লাস তার সাথে তার জোর, স্ট্রেংথ সবকিছু মিলিয়ে এটাকে মানে ক্লিন হিট বিগ হিট হতে পারে, কিন্তু বিগ হিট ক্লিন হিট হওয়ার পসিবিলিটিস কম। হার্ড হিট মানে একটা হলো কি জোরে মারা, আরেকটা হলো যে ক্লিনলি মারা। রিয়াদ সেদিন যে ছক্কাটা মেরেছে ক্লিন শট, আর মাশরাফি যেটা আমিরকে মারলো জোরে, মানে হ্যাঁ, মানে যেটা স্ট্রেট মেরেছিল হার্ড হিট, মানে সিম্পল। লাইনটা কিন্তু খুব ফাইন, মানে খুব ফাইন লাইন, বুঝতে হবে জিনিসটা। বাট মানে এটাই হলো, মানে উনি উদাহরণ চেয়েছিলেন, একটা উদাহরণ দেয়া গেল আর কি। হ্যাঁ, এবার আমরা একটু ইন্ডিয়া টিমটা নিয়ে আলোচনা করতে চাই। ইন্ডিয়া টিমটা মানে পুরো টুর্নামেন্টে ব্যাটিংয়ে সবাই কম বেশি ঢুকেছে, সব দলই। ইন্ডিয়াকে আমরা ঢুকতে দেখিনি, মানে ভারতের বিপক্ষে, পাকিস্তানের বিপক্ষে তারা শুরুটা খুব বাজে হয়েছিল, 8 রানে 3 উইকেট পড়ে গেছিল। এছাড়া সেটাও তারা কাম ব্যাক করেছে বিরাট কোহলির দারুণ ব্যাটিংয়ে। এছাড়া তাদের বোলিং, ব্যাটিং, ফিল্ডিং সব সেক্টরেই অনেক কম্প্যাক্ট, দারুণভাবে। এবং ইনফ্যাক্ট আরব আমিরাতের সাথে যেভাবে জিতলো, তাদের ক্রিকেট মানে টি20 হিস্ট্রি সবচেয়ে বড় জয়, যেটা
ভারত টিমটাকে নিয়ে মাজারউদ্দিনের ভাবনা? ভারত ভেরি স্ট্রং টিম। তারা বড় আসরে গিয়ে বা বড় স্টেজে গিয়েও চাবে যে তাদের ভালো খেলাটা কন্টিনিউ করা, যেভাবে তারা খেলে আসছে মোমেন্টামটা ধরে রাখা। কি প্লেয়ার থাকবে অবশ্যই একটা টিমের পারফরমেন্সে। কোহলি যেমন খুব ব্রিলিয়ান্ট একটা ফর্মে আছে, সে 2টা ম্যাচেই কিন্তু ইন্ডিয়াকে নিয়ে একদম শেষ প্রান্তে পর্যন্ত গিয়ে শেষ করেছে। খুব ভালো বোলিংয়ের এগেনস্টে সে কাউন্টার অ্যাটাক করতে পারে, এটা তার অনেক বড় একটা কোয়ালিটি। ইন্ডিয়ান ব্যাটিং অর্ডার টোটালি আপনি বলেন উপর থেকে নিয়ে মাঝ পর্যন্ত ভেরি স্ট্রং। তাদের অ্যাবিলিটি আছে যে কোনো সময়, যেমন আপনি বললেন পাকিস্তানের এগেনস্টে 3 উইকেট হারার পরেও কিন্তু তারা আবার কামব্যাক করেছে। সো আমি বলবো যে খুবই স্ট্রং টিম। বাংলাদেশের জন্য অনেক কিছু গেইন করার একটা, এই শুধু জিত হারটা ছাড়াও আমাদের কাছে অনেক কিছু গেইন করার থাকবে এই টিমটাকে কিভাবে বিট দেওয়া যায় ইন অল দ্য 3 ডিপার্টমেন্টস। সো আমি বলবো যে খুব ক্রুশাল একটা এনকাউন্টার হবে বাংলাদেশ ইন্ডিয়া ফাইনাল। রনি ভাই, ইন্ডিয়ার উইকনেসটা তোমার কি মনে হয়? মানে ব্যাটিংটা তো ডেফিনেটলি তাদের স্ট্রেংথ, খুবই সারপ্রাইজিংলি তাদের বুমরা এবং পান্ডে দুজনেই খুবই ভালো বোলিং করছেন, যদিও অত জোরে বোলিং করেন না, মিডিয়াম পেসার, কিন্তু দুজনের পারফরমেন্স দারুণ। নেহরা আইপিএলে দারুণ কামব্যাক করেছেন, ন্যাশনাল টিমের হয়েও খুব ভালো বোলিং করছেন। তাদের বোলিং সেক্টরটা, তাদের স্পিনার আশ্বিনের মোটামুটি সোফার খুব একটা চমকপ্রদ না হলেও ভালো করছেন। ব্যাটিং সেক্টর জাদেজাও বল হাতে ভালো করছে, ফিল্ডিং তো আউটস্ট্যান্ডিং। ইন্ডিয়ার উইকনেসটা কি? উইকনেস এভাবে চিন্তা করলে তো হবে না, উইকনেসটা বের করতে হবে। হ্যাঁ, আমরা যদি ওদেরকে শুরুতে অ্যাটাক করতে পারি, মানে ওরা যখন বল করবে, নেহরা এবং বুমরা কিন্তু প্রত্যেকটা ম্যাচেই খুব শুরুতেই রিদম পেয়ে গেছে। হ্যাঁ, আমরা যদি ওই রিদমটা নষ্ট করতে পারি, একটু এখানে সৌম্য এবং তামিমকে একটু প্রোঅ্যাক্টিভ হতে হবে আর কি। সৌম্যর খেলা যদি সৌম্য যদি রিদম পেয়ে যায় তাহলে সেটা সম্ভব হতে পারে। তামিম আমরা এখন জানি যে একটা তার জোনে ঢুকে গেছে, সে একটা নিজের মতো করে খেলবে, একটু সময় নিয়ে একটু সেন্সিবলি খেলবে, ম্যাচিউর খেলে, সেটার দরকার আছে টিমের জন্য। সৌম্যর এখানে একটু প্রোঅ্যাক্টিভ হতে পারে। যদি শুরুতেই সেই নেহরার লেন্থটা নষ্ট করে দিল, যদি বুমরার এখনও ইয়াং, হ্যাঁ, তাকে যখন অ্যাটাক করবে এখনও সেই অ্যাটাকটা মানে তাকে কেউ করতে পারেনি, হয়তো অ্যাটাক করার পর সে কীভাবে রেসপন্স করবে এটা কেউ জানে না, সেই জায়গাটা নিতে হবে। পান্ডিয়া কিন্তু খুব আছে, অনেক বোলার আছে কি মানে তাদের উইকেট টেকিং ন্যাক থাকে, যেটা পান্ডিয়ার দেখা যাচ্ছে যে কোনোভাবে উইকেট নিয়ে নেয়, কিন্তু পান্ডিয়াকে যদি অ্যাটাক করা হয়, পান্ডিয়া কিন্তু খুব এক্সট্রাঅর্ডিনারি বোলার না, লাইন বোলার, ছোটো ছোটো কাজ আছে, ওকেও যদি অ্যাটাক করা হয় এবং মানে তখন সে কীভাবে রেসপন্স করবে যখন প্রেশারে পড়বে। দুজনেই কিন্তু খুব ইয়াং, বুমরা এবং পান্ডিয়া। নেহরা এক্সপিরিয়েন্সড আছে। যেটা বলছিলাম যে শুরুতে যদি এদের অ্যাটাক করা হয়, যদি দেখা গেল যে অশ্বিনকে দ্রুত আসতে হলে এমন একটা পজিশনে যখন বিনা উইকেটে হয়তো 60-70 রান হয়ে গেছে, তখন অশ্বিন কীভাবে রেসপন্স করে, কারণ প্রত্যেকটা ম্যাচে সে যখন আসছে অলরেডি টিম মানে অপোনেন্ট টিম হচ্ছে কি ব্যাকফুটে আছে, ইজিলি সে রিদমটা পেয়ে যাচ্ছে, তার লেন্থটা পেয়ে যাচ্ছে। তো এই ব্যাপারগুলো দেখতে হবে। আর বোলিংয়ে যেটা মানে ওদের ব্যাটিং আমাদের বোলিংয়ের সময় যেটা হবে, যেটা বলছিলাম যে ওদের ব্যাটিং লাইন এত স্ট্রং, মানে কনসিস্টেন্টলি কিন্তু আন্ডার প্রেশার তাদের রেখে যেতে হবে। একটা ব্যাপার আছে, শিখর ধাওয়ান খুব ভালো ফর্মে নেই, তো সেটাকে কাজে লাগাতে হবে। রোহিতকে দ্রুত ফেরাতে হবে। আর মানে এই দুটো হলো কি মানে ঠিক আছে, তারপর কন্ট্রোলটা আমার হাতে আসলো। আর কোহলি তো আছে, মানে কোহলিকে আসলে আমাদের এক্সপেক্ট করতে হবে কোহলির একটা বাজে দিন যাবে আর কি, কারণ কোহলিকে আপনি তার দুর্বলতা আমরা জানি যে অফ স্টেপের ব্যাটে একটু বেড়ে যাওয়া বল যেটা আছে, সে আর্লি ওই বলটা চেজ করতে যায়। বাট মানে যদি সে ওইটা যদি তাকে না করানো যায়, হ্যাঁ, হয়তো চেঞ্জ করলো কিন্তু এজ দিল না। কোহলি কিন্তু এমন ব্যাটসম্যান না, মানে খেলাটা কন্ট্রোল করে সে, আর এত ভালো ম্যাচ রিড করে, মানে যে কোনো সময় সে যে কোনো সিচুয়েশনের জন্য সে রেডি। তো আমাদের এক্সপেক্ট করতে হবে কোহলির একটা খুব বাজে দিন যাবে। সব মিলে মানে অনেক কিছু পক্ষে থাকতে হবে ফাইনালে, আমাদের মানে অনেক হিসেব নিকেশ করে আসলে মানে হোমওয়ার্ক করে তারপরেই ফাইনালে নামতে চাইবে বাংলাদেশ। তো আমরা ফোন নিয়ে নেই, দেখি এই মুহূর্তে মাথা নষ্ট ক্রিকেটে কে আছেন আমাদের সাথে। হ্যালো, আমি বিপন সরকার ব্রাহ্মণবাড়ি। জি বলেন। আমি কইতাছি সৌম্য সরকারের যে ওপেনিং ওঠে না, ঠিক আছে না, হ্যাঁ, ওপেনিং যে জায়গাটা মধ্যে খেলে, ঠিক আছে, তা তো দেখা গেছে কিছু ম্যাচের মধ্যে ভালো করে একবার খারাপ হবে, ঠিক আছে না, বাজে কোনো মন্তব্য করাটা কি ঠিক? বাজে মন্তব্য কে করছে ভাই? ওই মন্তব্য তো ভাই খালি সৌম্য না, সবাই নিয়েই করে। কাজে মাঝে মন্তব্য শুধু সৌম্যর জন্য না, কারোর জন্যই করা উচিত না, সৌম্যর জন্য তো না বটেই। সরকার নিয়ে তো এইভাবে করা উচিত, ঠিক আছে না? হ্যাঁ, সরকারে করলে কিন্তু জেলে ভরে দেবে। হ্যাঁ, থ্যাংক ইউ আমাদের ফোন করার জন্য। আরেকটি ফোন। হ্যালো, ওয়ালাইকুম সালাম, কে বলছেন? আমি আসলাম উদ্দিন বলছিলাম, আমি রনি ভাইয়ের সাথে কথা বলতে চাচ্ছি। জি, রনি ভাই আছেন লাইনে, বলুন। রনি ভাই, আসলাম উদ্দিন, রিপু। আচ্ছা, কেমন আছেন? হ্যাঁ ভালো, আপনি কেমন আছেন? আচ্ছা, ভালো আছে ভাই।
আমার আপনার কাছে একটা কোশ্চেন আছে, পাকিস্তানকে নিয়ে কোশ্চেনটা। আসলে বাংলাদেশ ফাইনাল নিয়ে অনেকেই কথা বলতে, আমি ও বিষয়ে যাচ্ছি না। আচ্ছা, আমি যেটা জানি সেটা হচ্ছে আপনার ওয়ার্ল্ড কাপের মানে আইসিসি কোন ইভেন্টের আগে মানে একটা ডেডলাইন থাকে মানে তালিকা ঘোষণা করার জন্য। এখানে পাকিস্তান সহ সকল দেশগুলো দল ঘোষণা করেছে। এখন আমি আবার পত্রিকা দেখছি যে পাকিস্তান হয়তো শেহজাদ বা অন্য কাউকে রিপ্লেস করতে পারে। আমি যতটা জানি যে আপনার ইনজুরির কারণে ছাড়া কাউকে রিপ্লেস করা যায় না। পাকিস্তানে তো এখন কোনো ইনজুরি প্রবলেম নাই এখন। এটা কিভাবে সম্ভব আসলে? এটা তো সম্ভব না ভাই, এটা নিয়ে আমরা কথা বলছিলাম যে কেউ যদি ইনজুর্ড হয় তাহলেই কেবল সম্ভব, তাছাড়া সম্ভব না। রদবদলের কথা যেটা হচ্ছে আমি জানি না ঠিক কোনটির কথা বলছেন, হয়তো ওয়ার্ল্ড কাপের পরের কথা বলছে, বাট ওয়ার্ল্ড কাপের টিম মানে কাট অফ ডেট অনেক আগেই পেরিয়ে গেছে। হ্যাঁ, এখন এই মুহূর্তে আর মানে কোনো কারণ ছাড়া, কোনো যৌক্তিক কারণ ছাড়া সম্ভব না। এবং আমরা তো এটা নিয়ে কথা বলেই ফেলেছি যে রিপ্লেস করতে হলে কাউকে ইনজুরি, যেটা করতে পারে তার ক্যাপ্টেন চেঞ্জ করতে পারে, এটা যে কোনো সময় যে কোনো মুহূর্তে সম্ভব। কিন্তু প্লেয়ার চেঞ্জ করতে হলে ইনজুরি, হ্যাঁ ইনজুরি লাগবে। এখন তারা যদি কাউকে ইনজুরি করে ফেলে সেটা। জি, হ্যালো, কে আছেন? হ্যালো, ওয়ালাইকুম সালাম, কে আছেন? ভালো আছেন ভাইয়া? জি ভালো আছি। কি নাম আপনার? ফরিদপুর থেকে মোহাম্মদ শরীফুল ইসলাম বলছি। জি শরীফ ভাই, কেমন আছেন? ভালো আছেন তো হোপফুলি? আলহামদুলিল্লাহ ভাই, আপনি ভালো আছেন? জি জি জি। কোন কোশ্চেন? আছে। হ্যাঁ। প্রথম কোশ্চেন হইতেছে ভাইয়া, এই ভারতের লগে আমাদের ফাইনাল খেলা বাংলাদেশের টি20 এশিয়া কাপ, আপনার আরাফাত খানিকে বাদ দিয়ে আবু হায়দার রনিকে খেলাইলে ভালো হবে, কারণ ভারত স্পিন শক্তিতে খেলতে পারে, ওরা অনেক ভালো খেলে, অনেক শক্তিশালী। ওকে, আমাদের 4টে পেসার নিয়ে যদি খেলি, যেহেতু আমাদের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান নাই, যেহেতু আমাদের আবু হায়দার রনিকে খেললে ভালো হবে। হ্যাঁ, আমরা বলে ফেলছি কিন্তু এই কথাগুলো আপনি মিস করছেন শোয়ের ফার্স্ট ঘন্টাটা। আচ্ছা, 2 নম্বর কোশ্চেনটা হচ্ছে আপনার যে বাংলাদেশের ব্যাটিং জিনিয়াস মোহাম্মদ আশরাফুলের কথা বললে আপনারা ফোন কাটি দেন কেন? ফোন কেটে দেই কোথায়? ফোন তো কেটে দেই না আমরা। এটা নিয়ে তো আমরা প্রতি শোতেই কথা বলি, তো প্রত্যেক শোতে কথা বলাটা একটু আসলে বিব্রতকর, মানে উত্তর তো চেঞ্জ হবে না। নিয়ে গত সপ্তাহে, হ্যাঁ ভাইয়া, মোহাম্মদ আশরাফুলকে নিয়ে গত সপ্তাহে কথা বলছিলাম, যে আমির হয়ে থাকছে। হ্যাঁ, আমি ঠিক আছে, আমি আমির হয়ে আছি, সমস্যা নাই। তবে মোহাম্মদ আশরাফুল নিয়ে বলছিল যে একজন বয়স বেশি হয়েছে, বয়স কিন্তু ভাই বেশি হয় নাই, মাশরাফির 1 বছরের বড়, এটা আমি জানি। তবে আশরাফুলের যে কনফিডেন্স আছে, এখনো পারফরমেন্স ভালো করতে হবে। আচ্ছা, হোপফুলি 50 বছরে খেলতে পারে, তাহলে মোহাম্মদ আশরাফুল কেন খেলতে হবে না? ভাই কেউ বলতে পারে না আশরাফুল খেলতে পারবে। আশরাফুলের সাথে বাংলাদেশ ক্রিকেটের কারো শত্রুতা নাই। আশরাফুলের যে অবস্থা আজকে হয়েছে সেটার জন্য আশরাফুল নিজেই দায়ী। সে যদি আবার আসে, সে যদি পারফর্ম করে, তাহলে কে আছে তারে ঠেকাবে বলেন? আপনি বলেন কে তারে ঠেকাবে? সে তো খেলতে পারবেই। কাজেই আপনার এখানে কারো উপর ক্ষোভ ঝাড়ার কোনো কারণ নাই। কেউ বাংলাদেশের ক্রিকেটে কেউ তাকে ফেরাচ্ছে না, মানে তাকে বাধা দিচ্ছে না আর কি। সে যদি আবার সে নিষেধাজ্ঞার মেয়াদটা শেষ হোক, যেটা সে ডিজার্ভ করে, তার নিষিদ্ধ হওয়া উচিত ছিল, সে নিষিদ্ধ হয়েছে। তারপর যদি নিজেকে শুধরে সে ডোমেস্টিকে পারফর্ম করে আসতে পারে তো আসবে। এটা নিয়ে মানে প্রত্যেকটা শোতে কথা বললে কি হয়, উত্তর তো একই, উত্তর চেঞ্জ হচ্ছে একই। এবং আগামী সেপ্টেম্বর পর্যন্ত যতক্ষণ না সে আসতেছে, যতক্ষণ তার মেয়াদ শেষ না হচ্ছে, ততদিন পর্যন্ত আপনি এই প্রশ্ন করবেন, উত্তর একই থাকবে। কাজেই এটা এখন আশরাফুলের উপরে, এটা আমি আপনি পছন্দ করি না করি কেউ কিছু করতে পারবে না। এটা আশরাফুল যদি সে পারে সে পারবে, না পারলে পারবে না, তাই না ভাইয়া? 3 নম্বর প্রশ্নটা। জি, 3 নম্বর প্রশ্ন হচ্ছে আমাদের বাংলাদেশের সাকিব আল হাসান। জি, এর সাথে আমি দেখা করতে চাই, এটা কিভাবে সম্ভব আপনাদের? এটা রনি ভাই আপনাকে ব্যবস্থা করে দিতে পারবে। আপনি আমাদের সাথেই থাকেন রনি ভাই। রনি ভাই, কিভাবে সাকিব আল হাসানের সাথে দেখা করা পসিবল? আমিও একটু দেখা করতে চাই সাকিব আল হাসানের সাথে। না, মানে সাকিব আল হাসানের সাথে সব জায়গায় দেখা করা যায় না। হ্যাঁ, আপনি যে টিভি পর্দার সামনে দেখলেই তো দেখতে পাচ্ছেন আর কি। সাকিবের মেইন পরিচয় তো ওইটাই, যে ক্রিকেটার সত্তাটাই তো আসল, তো সেটা দেখলেই হয়। কারণ সাকিবের সাথে দেখা করা তো দেখা করে আর কি বলবেন কি আসলে বলার, মানে আপনার খেলা আমার ভালো লাগে, সাকিব বলবে ধন্যবাদ, এর বাইরে আসলে কিছু নেই। বাংলাদেশের 16 কোটি মানুষের এবং স্বপ্ন পুরুষটা স্বপ্নের পর্দায় থাকে আমার মনে হয় ভালো। সেক্ষেত্রে ভালো লাগাটাও আর মেয়াদটা, অনেক সময় স্বপ্নের মানুষকে কিন্তু কাছে থেকে দেখতেও মন চায়, একটু ছুঁয়ে দেখতে চায়, কাছে থেকে দেখতে চায়। হ্যাঁ, সেক্ষেত্রে অনেক ভক্তদের অনেক পাগলামোর কথা আমরা জানি। আপনিও কোনো একটা পাগলামো করতে পারেন, হয়তো সাকিবের বাসার সামনে যে দিন রাত অপেক্ষা করতে পারেন, রোদ বৃষ্টি ঝড় উপেক্ষা করে আর কি থাকতে পারেন। সাকিবের বাসার ঠিকানাটা জানো কি রনি ভাই? এটা তো তুমি জানো না। তবে আপনি যদি মাশরাফির সাথে দেখা করতে চান, এইটা আপনাকে রনি ভাই শুধু দেখা মাশরাফির অটোগ্রাফ, ফটোগ্রাফ সবই আপনি রনি ভাইয়ের চুটকির ব্যাপার। হ্যাঁ, মানে আমি সারপ্রাইজ হচ্ছে যে লাস্টের মানে পাকিস্তানের সাথে একটা ব্যাপার নিয়ে কথা হচ্ছিল। আমরা সিরিয়াস নিই, আমরা এটা সিরিয়াস যে পাকিস্তানের সাথে প্রেস কনফারেন্স শেষ হওয়ার পরে
মানে রনি ভাই আগে ভাগে বের হয়ে গেছে। মাজা ভাই তুমি ছিল এখানে? আগে ভাগে বের হয়ে গেছে রনি ভাই যে আলাদা করে ম্যাচের সাথে একটু কথা বলবে, বিকজ ম্যাচের সাথে তার একটা আবার একটু খুঁটিনাটি একটা দুষ্টমির ব্যাপার। তো ম্যাচ কিন্তু প্রেস কনফারেন্স রুমেই চিৎকার, চাম্পু কোথায়, ওয়্যার ইজ দ্য চাম্পু ম্যান। হ্যাঁ, পরে চাম্পু গিয়ে তাকে জড়িয়ে ধরলো, মানে তাদের আবেগী না, এটা খুব ভালো, এটা এই রিলেশনশিপটা আমরাও খুব এনজয় করি ডেফিনেটলি। এবং মাশরাফির সাথে কি তোমার কোনো ইন্টারেস্টিং কোনো স্টোরি তুমি শেয়ার করতে চাও? আমরা অনেক ক্রিকেট নিয়ে কথা বলি, এটা তো ক্রিকেটের রিপোর্টারই। কি হল, আপনি মাশরাফি গ্রামের বাড়িতে গিয়েছিলেন, একসাথে ঘুরছিলেন? হ্যাঁ, ওটা তো আসলে প্রত্যেকটা মোমেন্টই, মানে যখন গেলাম প্রত্যেকটা মোমেন্টই তো একটা এক্সপিরিয়েন্স আসলে। মানে যদি আমি আমাদের, হ্যাঁ, মাশরাফি আমাদের সাথে এত মেশে এত কাছাকাছি থাকে যে আমরা হয়তো আলাদা করে ফিলও করি না, কিন্তু একটু যদি আমরা ভাবি যে একটা টিমের মানে ক্যাপ্টেন, একটা ন্যাশনাল টিমের ক্যাপ্টেন, এবং মানে এখন এই মুহূর্তে দেশের হয়তো সবচেয়ে জনপ্রিয় তারকা, মানে আইকন, সবার আইডল, সে তার বাড়িতে যাচ্ছি, সে মানে নিজে ড্রাইভ করে নিয়ে ঘুরে দেখাচ্ছে, একসাথে খাচ্ছি, একসাথে ঘুমাচ্ছি, দুষ্টুমি ফাজলাম, মানে এটা প্রত্যেকটা মুহূর্তই তো আসলে একটা এক্সপিরিয়েন্স। ওকে, না ডেফিনেটলি, নিঃসন্দেহে। এবং মানে আমার মনে হয় যে তোমার লাইফেরও তো একটা অ্যাচিভমেন্টের মতো যে মাশরাফি, এবং নিশ্চয়ই এক সময় আমি যেটা বলছিলাম আজকে যে মাশরাফিকে নিয়ে যে বইটা লেখা হচ্ছে, দেবব্রত মুখোপাধ্যায় যিনি লিখেছেন, সে বইটা সম্পাদনাও রনি ভাই করেছেন, এবং নিঃসন্দেহে অনেক ভালো একটি বই। যারা যারা বইটি কালেক্ট করতে চান, বইমেলা তো শেষ হয়ে গেল, সে বইটি কালেক্ট করতে পারবেন। হ্যাঁ, আজিজ সুপার মার্কেট কিংবা বইমেলার ওয়ান অফ দ্য বেস্ট সেলার্স, বেস্ট সেলারি রনি ভাই বলছেন, সম্পাদনা করেছেন তিনি। আমার মনে হয় একটু ডিফারেন্ট ট্র্যাকে যাই, যেহেতু সারাক্ষণই বাংলাদেশ দল এশিয়া কাপ, ওয়ার্ল্ড কাপ নিয়েও কথা বলবো, বিকজ আমাদের হাতে এখনো সময় আছে। আমি একটু ছোট্ট করে একটা টপিক নিয়ে কথা বলে, শুরুর যে কলার ছিলেন, আমি নাম ভুলে গেছি, উনি জানতে চাইছিলেন যে স্পোর্টস জার্নালিজমটায় যদি আসতে চাই, মানে জিনিসটা তো একটা সময় ছিল যখন মানে ক্রীড়া সাংবাদিকতা 90s কিংবা 2000 দশকের প্রথম যেই 10 বছর, ওই সময় একটা ক্রেজ ছিল। এখন ক্রেজটা অনেক বেশি, কারণ সবার ক্রিকেটটা ভালো লাগার জায়গা। সেখান থেকে অনেকেই ভাবেন যে সাংবাদিকতায় গেলে ক্রিকেটারদের আরও কাছে যাওয়া যায়। এটা যেমন একটা ব্যাপার, ক্রিকেটের প্রতি ভালোবাসা একটা ব্যাপার, এবং আলটিমেটলি দিন শেষে তো আর্থিক ব্যাপারটা জড়িত, বিকজ ইউ হ্যাভ টু আর্ন সেই সাংবাদিকতার মাধ্যমে। রনি ভাইয়ের কাছে জানতে চাইবো, ক্রীড়া সাংবাদিকতা কতটা চ্যালেঞ্জিং, এবং সেটাতে যদি কেউ আসতে চায় কিভাবে সে ওয়েটা সে বের করতে পারে? চ্যালেঞ্জিং তো অবশ্যই, মানে বাইরে থেকে খুব গ্ল্যামারাস লাগবে যে হ্যাঁ আমরা সবাই খুব ঈর্ষা করবে না, সবাই হয়তো হিংসা করতে পারে। হ্যাঁ, আমরা মাজার ভাই যখন ছবি দেয়, মানে মাজার ভাই যে ছবিগুলো আজকাল দেয় রনি ভাই, মানে মাজার উদ্দিনের ফেসবুক প্লিজ খুঁজে বের করবেন, ঢাকা ট্রিবিউনের এক একটা এপিক ছবি দেয় ক্রিকেটারদের সাথে। হ্যাঁ, আমরা মূল আলোচনায় যেটা বলছিলাম যে বাইরে থেকে খুব গ্ল্যামারাস মনে হবে, গ্ল্যামারাস অবশ্যই। আর ক্রিকেটাররা তো আসলে এখন দেশের মানে কি বলবো, একটা মানে সবচেয়ে পপুলার স্টার তারা, এবং তাদের কাছাকাছি থাকতে পারা, ম্যাচের সবচেয়ে মানে যখন খেলাটা হচ্ছে সবচেয়ে ভালো জায়গা থেকে আমরা খেলাটা দেখি, প্রেস বক্স আমাদের জন্য আলাদা আদর আপ্যায়ন সব কিছুই আছে। আমরা অফিসের পয়সায় হয়তো অনেকে দেশের বাইরে ক্রিকেট কাভার করছেন, সব কিছু মিলিয়ে মনে হবে যে খুব গ্ল্যামারাস, এবং মানে এর চেয়ে ভালো কিছু আর হয় না। অবশ্যই গ্ল্যামারাস, অবশ্যই দারুণ কিছু, বাট সেটার পেছনে মানে কিন্তু ব্যাপারটা শুধু এটাই না, মানে প্রচুর কষ্ট আছে, প্রচুর চ্যালেঞ্জ আছে। হ্যাঁ, পার্সোনাল লাইফে প্রচুর স্যাক্রিফাইস করতে হয়, অনেক কিছুর সাথে কম্প্রোমাইজ করতে হয়, অনেক সময় দিতে হয়, 8 ঘন্টার চাকরি চিন্তা করলে হবে না। আমি ভাই বন্ধু পরিবার সবাই, মানে ওই চিন্তা করলে হবে না। কারণ রিপোর্টার হলেই টিকিট চাওয়া যাবে না, সবাই ফেস করে আমার ধারণা। হ্যাঁ, মানে আমার মানে স্পোর্টস রিপোর্টার দেখছি টিকিট মানে লোকজন চায়, ভাবে যে তারা হয়তো চলে আসে। কয়টা কল পাইছো? বোর্ডে চাকরি করে না, এশিয়া কাপের ফাইনালের জন্য টিকিট লাগবে, কয়টা কল পাইছো আনুমানিক? না, আমি সবাইকে মানে মাপও চাই, দোয়াও চাই, এভাবে বলছি, এবং যারা ফ্রেন্ড আছে তাদেরকে খুব বাজেভাবেও বলছি আর কি, যে সেটা বলা যাবে। মাঝে তুমি কয়টা ফোন পাইছো টিকিট? আমি ফোনও পাইছি, আমার ওয়াইফ থেকেও রিকোয়েস্ট আসছে যে ভাই বলছে যে লাগবে, হ্যাঁ তার কোন এক ফ্রেন্ড বলছে যে টিকিট লাগবে, সেই তো আমি। হ্যাঁ, বাট যেটা বলছি ক্রীড়া সাংবাদিকরা তো মানে বোর্ডে চাকরি করি না আমরা, তাই না? কাজে আমাদের কাছে টিকিট চাইলেই আমরা, হ্যাঁ, টিকিট আসার কোনো কারণ নাই। কিন্তু একসময় সাংবাদিকরা 2টো করে টিকিট পেতেন আমার ধারণা। একসময় দেওয়া হতো, সিচুয়েশন এখন পাল্টে গেছে। একসময় দেওয়া হতো, সেটাও আসলে কতটা যৌক্তিক ছিল সেটাও অন্য প্রশ্ন। কারো যুক্তি থাকতে পারে পক্ষে, কারো বিপক্ষে থাকতে পারে। টিকিট নিয়ে অনেক বড় একটি আলোচনা করতে চাই, সে প্রসঙ্গে পরে যাব। স্পোর্টস জার্নালিজম তুমি যেমনটি বলছো, যেটা বলছিলাম যে খুব চ্যালেঞ্জিং, প্রচুর টাইম দিতে হবে, এবং যেটা হয় যে সবাই দেখছে যে খেলা শেষ, ক্রিকেটারদের কিন্তু খেলা ওখানে শেষ,
আর যারা দর্শক দেখছে তাদের কিন্তু শেষ, সাংবাদিকদের কাজ কিন্তু তখন শুরু। মাশরাফি কি বলছেন, সাকিব কি বলছেন, তখনই বলেন ওনারা খেলা শেষ হওয়ার পর পুরো জিনিসটাকে নিয়ে তারপরে বলতে হবে এবং লিখতে হবে, টাইমের সাথে যুদ্ধ, প্রত্যেকদিন ডেডলাইনের সাথে যুদ্ধ। তো এই ব্যাপারগুলো আছে। হ্যাঁ, মনে হবে যে খুব থ্রিলিং ব্যাপার, কিন্তু ডে ইন ডে আউট করতে গেলে সবসময় থ্রিলিং থাকে না আর কি ব্যাপারগুলো। কারণ যতই ভালো লাগার ব্যাপার থাকুক, আপনার একটা মানসিক ক্লান্তি আছে আর কি, শারীরিক ক্লান্তি আছে, সবকিছু মিলে করতে হবে। তারপরে এমন না যে আর কেউ যদি ভাবে যে আমি ক্রিকেটারদের কাছাকাছি যাবো, ক্রিকেটারদের দেখবো, এই চিন্তা করে সাংবাদিকতা আসতে চাইলে আমি মনে করবো যে মানে আপনার চিন্তা ভাবনাটাই ভুল আছে। মানে এই চিন্তা ভাবনা করে সাংবাদিকতায় আসা যাবে না আর কি। সাংবাদিকতাকে যদি ভালোবাসতে, মানে সত্যিই ভালোবাসেন, এই চ্যালেঞ্জটা নিতে চান, তাহলে আসতে হবে আগে, এসে নিজেকে কাজ দিয়ে প্রুভ করতে হবে, তারপরে কিন্তু মাঠে আসার সুযোগটা আপনার হবে আর কি। এটাই মানে এমন না যে আমি সাংবাদিক হয়ে গেলাম আর মাঠে এসে কভার করা শুরু করলাম, ব্যাপারটা কিন্তু তা না। আমাকেও মাঝারকেও একটা স্টেজ পার হয়ে তারপরে কিন্তু মাঠে আসতে হয়েছে। এখন হয়তো আমি সিনিয়র ক্রিকেট করেসপন্ডেন্ট, ও হয়তো রিপোর্টার, সেটা কিন্তু বিভিন্ন স্টেজ পার হয়ে আসতে হয়েছে। এবং সেই স্টেজ পার হওয়া পর্যন্ত কিন্তু অনেকেই থাকেন, অনেকেই আসেন এবং শুরুর এই স্ট্রাগল দেখে অনেকেই কিন্তু ঝরে যান আর কি। কারণ শুরুর স্ট্রাগলটা অনেক বেশি, যে কোনো পেশাতেই আছে, সাংবাদিকতায় অনেক বেশি স্যাক্রিফাইস করতে হয় এবং অনেক বেশি আপনাকে প্রতিদিন নিজের সঙ্গে লড়াই করতে হয় আর কি। তো এই ব্যাপারগুলো যদি মেনে নিতে পারেন কেউ, তার জন্য আসা ভালো। টাকা পয়সার দিক থেকে এখন মানে বেশ ভালো, আপনি লাইফ লিড করতে পারবেন। হয়তো আপনি মানে যে খুব মানে কি বল বিলাসবহুল জীবনযাপন করতে পারবেন না, কিন্তু যদি আপনি খুব অ্যাম্বিশাস না হন, যদি অল্পতে সন্তুষ্ট থাকেন, মোটামুটি একটা লাইফ লিড করতে পারে, অবশ্যই সেই অবস্থা বাংলাদেশে। মাজাবের কাছে আসবো। মাজাবে, ক্রিকেটটা তুমি একসময় খুব সিরিয়াসলি খেলছো, ফর সাম রিজন ক্রিকেটটা কন্টিনিউ করা হয় নাই, এবং তারপরেই তুমি চলে আসছো মানে এই ক্রিকেটারদের পেছনের পর্দায়, যেখানে এই ক্রিকেটারদের দেখতে হয়, তাদেরকে নিয়ে লিখতে হয়, তাদেরকে নিয়ে বলতে হয়। দুটা লাইফই তুমি দেখছো। সো ক্রিকেটার লাইফটার সাথে সাংবাদিকতার, স্পোর্টস জার্নালিজম, এই জায়গায় ডিফারেন্সটা যদি একটু বলতাম। ক্রিকেট যখন খেলতাম তখন তো নিজের জন্য খেলতাম, আমি মাঠে খেলছি, আমি পারফর্ম করছি, বা আমি হয়তো ন্যাশনাল টিমে খেলবো। বাট যখন সাংবাদিক হলাম তখন কিন্তু আমার লেখাটা কিন্তু সবাই পড়বে। আমার রেসপন্সিবিলিটি হলো মানুষদের জানানো, অন্যদের থেকে ডিফারেন্ট, অন্যদের থেকে ইউনিক, অন্যদের থেকে আরও ভালোভাবে প্রেজেন্ট, এইসব মিলিয়ে কিন্তু আমাকে এই কাজগুলো করতে হয়। আমরা প্রতিদিন আমাদের রনি ভাই, আমাদের একটা চ্যালেঞ্জ থাকে যে এক্সক্লুসিভ কি করলাম বা ডিফারেন্ট কি হলো, আমার অন্য থেকে আমার কি ডিফারেন্ট, আমার অ্যাকসেপ্টেন্সটা তখন বাড়বে, বা আমার অ্যাজ এ রিপোর্টার বা আমার অ্যাজ এ ক্যালিবার আমি দেখাতে পারবো যে আমি এটা করেছি। আমি শুধু যে মাঠে গেলাম, খেলা হলো, খেলাটা কিভাবে হলো, কিছু জিনিস আছে দর্শকদের চোখে পড়ে না, বা আমরা পরের দিন সেটা পেপারে পড়ে জানতে পারি যে মাঠে অ্যাকচুয়ালি এই ঘটনাটা ঘটেছিল। তো ওইভাবে চোখ কান খোলা রেখে সারাক্ষণ, আমাদের ক্রিকেটে কিন্তু সুইচ অন সুইচ অফ একটা কথা ছিল, যে আমরা যখন নন স্ট্রাইকে যাব তখন আমরা সুইচটা অফ করে দিই, মেন্টালি ওইভাবে চিন্তা করা বন্ধ করে দিই, বা লং অফে বা দূরে কোথাও ফিল্ডিং করছি তখন সুইচটা অফ হয়ে যাবে, আবার যখন বোলিং মার্কে চলে যাবে আবার সুইচটা অন হয়ে যাবে। বাট আমাদের সাংবাদিকতায় ইফ ইউ মিস সিঙ্গেল থিং, যদি আর কেউ মিস করে ফেললো, একজন দেখলো, দ্যাট ওয়ান উইল বি এক্সক্লুসিভ ফর দ্য নেক্সট ডে। আমাদের এই চ্যালেঞ্জটা, আমি বলবো যে ক্রিকেট খেলা এক জিনিস, বাট এই পেশাটা আসার পর দেখলাম যে ক্রিকেট খেলাটা অ্যাকচুয়ালি কি। এবং যেই সাংবাদিক নিউজটা ব্রেক করেন, উনি আবার একটু অন্যরকম পরে। এক্স্যাক্টলি, এটা আমাদের প্রত্যেক চ্যালেঞ্জটা জিতেছি আমি। আমাদের এটা প্রত্যেকদিন মনে হয় যে এক্সাম, প্রত্যেকদিন পরীক্ষা, আমাদের প্রত্যেকদিন ফার্স্ট হতে হবে, আমাদের প্রত্যেক দিনই ফার্স্ট হতে হবে, কারণ আমাদের থেকে এক্সপেকটেশনই থাকে যে আমরা নিউজ পেপার বা অনলাইন বা টিভিতে কাজ করি, আমরা কি ডিফারেন্ট করলাম আজকে। এক্স্যাক্টলি। দুজনের কাছে সাংবাদিকতা নিয়ে আরো একটি করে কোয়েশ্চেন করতেছি, তার আগে দুটো ফোন নিয়ে নিই। অনেকক্ষণ ধরে লাইনে আছেন, দেখি কে আছেন। হ্যালো, ওয়ালাইকুম সালাম। ভাইয়া কে বলছেন? ভাই আমার নাম শরীফ। জি 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 বলেন। ভাই এনামুল কি খেলবে? এনামুল কি? বিজয়, এনামুল হক বিজয়। কোথায় খেলবে ভাই? উনি তো নাই, টিমেই তো নাই। উনি বিএসএল এ আছেন, বিসিএল এ আছেন। বিসিএল খেলছেন, বাংলাদেশ ক্রিকেট লিগ যেটা, ওটা খেলছেন তিনি। এনামুল হক বিজয় ভাই, এই যে মোস্তাফিজে যদি না খেলতে পারে এনামুল কে নিবে না? তো আপনি অনেক পিছনে পড়ে আছেন, এখানে তো তামিম ঢুকে গেছে না টিমে। কি বললেন আপনি? মনটা খারাপ হয়ে গেল। আরেকটা ফোন নেই এই মুহূর্তে। হ্যালো, হ্যাঁ জি। আমি একটা বলতে চাই যে সেটা হলো, অনেকক্ষণ ধরে আমি লাইনে আছি, আপনারা কথা বলতে পারছি না। জি বলেন। এই যে আপনাকে লাইনে নিয়ে এসেছি। সেটা হলো যে কোনো খেলার সময় আপনি দেখবেন সৌম্য এবং তামিম যখন ওপেনিং করবে, ঠিক আছে, প্রথম 5টি ওভার থেকে 6টি ওভার যখন থাকবে তখন একটু দেখে শুনে খেলা যাবে। যেমন আজকে শ্রীলঙ্কার যেমন চান্দিমাল আর যেভাবে খেললো, শেষে প্রথম থেকে শুরু থেকে যদি ভালোভাবে খেলে
শেষের দিকে উইকেট থাকলে শাগুন আরো ভালোভাবে খেলতে পারবে। সেখানে দেখা যাচ্ছে যে শুরুতেই উইকেট পড়ে যাচ্ছে একটা, তাই তো? হ্যাঁ উইকেট পড়ে যায়, যখন তামিম ইকবাল সময় যখন উইকেট পড়ে যায় তখন অনেক কষ্ট লাগে আমাদেরও। ও আচ্ছা 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 আচ্ছা, নিশ্চয়ই ওনারাও এটা একই জিনিস ফিল করেন এবং ওনারাও নিশ্চয়ই ট্রাই করেন নিজেদের 100% যে জি ওনারাও 100% ট্রাই করেন ভালো খেলার। ছোট্ট করে একটু জানতে চাইবো দুজনের কাছে, এরপর একটা ব্রেক নেব। আমরা শেষ ঘন্টায় চলে এসেছি মাথা নষ্ট ক্রিকেটের। রনি ভাই, প্রথম ক্রিকেট রিপোর্টিং তুমি শুরু করলে 2009-এ যখন তুমি প্রথম মাঠে গেলা রিপোর্টিং করছো, প্রথম কোন ইন্টারভিউটা তুমি নিয়েছিলে? কোনো সংগঠক না, কোন ক্রিকেটারে নিয়েছিলে এবং কিভাবে তাকে অ্যাপ্রোচ করেছিলে? প্রথমটা ছিল ছোট ইন্টারভিউ ছিল সেটা, তখন প্রথম আলোতে ছিলাম। প্রথম আলো খেলার পাতায় অল্প স্বল্প নামে একটা সেকশন ছিল যেখানে ছোট ইন্টারভিউগুলো যায়। ছোট ইন্টারভিউ হলেও সেটাও মানে বেশ 12-15 প্রশ্ন এরকম, 10-12 প্রশ্ন। সেটা ছিল জিম্বাবুয়ে তখন আসলো বাংলাদেশে ওই বছরই, এবং জিম্বাবুয়েতে ডগলাস ম্যারিলিয়ার তখন টিমে মার্ক ভার্মিউলেন ব্যাক করেছে টিমে। তার মাঝখানে একটু মানসিক সমস্যা হয়েছিল, সে নিজে দেশে ক্রিকেট বোর্ডে পুড়িয়ে দিয়েছিল, নানান কিছু হয়েছিল। তারপরে রিহ্যাব টিহ্যাব করে আবার সুস্থ হয়ে তখন টিমে আসলো। আমি গিয়েছিলাম, ফতুল্লায় ম্যাচটি ছিল, কাভার করতে গিয়েছিলাম। কাভার করতে গিয়ে যখন দেখলাম যে ভার্মিউলেন ড্রেসিং রুমের সামনে একা একা বসে আছেন, আমার ম্যাচটাই কাভার করার মেইন ছিল, যে আমার অ্যাসাইনমেন্ট ছিল। যখন ভার্মিউলেনকে দেখলাম যে একা বসে আছেন, ভাবলাম যে একটু কথা বলা যাক। অ্যাপ্রোচ করেছি যে তাকে আমি বলিও না যে আমি জার্নালিস্ট, তাকে আমি বলিও না যে আমি দর্শক, জাস্ট গিয়ে মানে আড্ডার স্বরে কথা বলা শুরু করেছি। কথাটা বললাম তার মানসিক সমস্যা নিয়ে, তার টিকিট নিয়ে। শেষ দিয়ে যে সে বুঝতে পেরেছে তুমি কি জার্নালিস্ট? আমি বললাম হ্যাঁ। তুমি বলো নাই কেন? আমি বলছি আমি তো কিছুই বলি নাই আসলে তোমাকে, তুমি তো জিজ্ঞাসা করো জার্নালিস্ট কিনা। বলছে না ঠিক আছে সমস্যা নেই, মানে সে হ্যাপিলি ছিল ওই সময়। তখনও এতটা কড়াকড়ি ছিল না আর কি। ওইটা ছিল ফার্স্ট মানে ছোট ইন্টারভিউ। তারপরে ওই তারপর দিনই মাসাগাজ্জা ইন্টারভিউ করেছিলাম, যেটা বড় ইন্টারভিউ ছিল। মাসাগাজ্জা ওই সময় ওই বছরের হাইয়েস্ট রান স্কোরার ছিল আর কি ওডিআই ক্রিকেটে, সব মিলিয়েই খুব ভালো ফর্মে ছিল, সব দেশ মিলিয়ে হাইয়েস্ট স্কোরার ছিল আর কি। তো মাসাগাজ্জার ইন্টারভিউ করেছিল। মাজা ভাই, তোমার প্রথম ইন্টারভিউ? আমারটা খুব মজার ছিল। আমি মুশফিকের একটা ইন্টারভিউ করার কথা ছিল, তো আমি গিয়েছিলাম। তো সে তখনও জানতো না যে আমি জার্নালিস্ট হয়ে গেছি। আমি টিভিতে আমরা একই টিমে খেলতাম। সো যেদিন যাই তো সে দেখার পরে মানে আরো অনেকেই ছিল, তো নর্মালি ও কোনো জার্নালিস্টকে দেখে এই রিয়াকশনটা দেয় না, মুশফিক যেরকম আর কি, যে ও জানতো না আমি জার্নালিস্ট। তো খুব জড়ায় টড়ায় ধরলো দোস্ত সেই। তারপর বলার পরে বললাম তোর তো আমি ইন্টারভিউ নিব, আমি জার্নালিস্ট। তো ও কিন্তু মানে ও কিছুটা মানে একটু অবাক হলো। পরে বুঝালাম তাকে, সে বুঝলো, পরে একটা ইন্টারভিউ হলো। বাট খুব ইন্টারেস্টিং ছিল, তার রিয়াকশনটা খুব মজার ছিল। সে আমার এক্সপেক্ট করেনি আমি জার্নালিস্ট হয়ে গেছি, তার ইন্টারভিউর জন্য এসে পড়েছি, পরে দিয়েছিল। এবং আমার মনে হয় যে যারা ক্রীড়া সাংবাদিকতা আসতে চান, ডেফিনেটলি আপনারা এসব গল্প শুনছেন। অ্যাপ্রোচ করাটা খুব ইম্পর্টেন্ট, ঠিক মতো রাইট ওয়েতে অ্যাপ্রোচ করাটা ইম্পর্টেন্ট। আপনি প্লেয়ারের মুড বুঝতে হবে, প্লেয়ারের ওই সময়ে তার কি কোনো ব্যস্ততা আছে কিনা, বা তার রিল্যাক্স টাইমটা কখন, ওই সময়টায় গিয়ে তার থেকে জিনিসটা আদায় করে নেওয়া, এই জিনিসগুলো অনেক ব্যাপার থাকে একটা ইন্টারভিউ করার জন্য। মানে এমনও হয় যে হয়তো তারা না বলে দিচ্ছে, কিন্তু তাদেরও মাঝে মাঝে খারাপ লাগে, যেটা আমি দু একজনের সাথে কথা বলে অনেক সেনসিটিভ ব্যাপারটা। হ্যাঁ, কারণ ওরা তো আলটিমেটলি আমাদের মতোই মানুষ। আমরা যেমন রাগি হাসি, মানে মেজাজ খারাপ হয়, মেজাজ ভালো থাকে, ওদেরও তাই থাকে। এবং মানে সবসময় মুডে একদম থাকবে না, খুবই স্বাভাবিক। কাজেই আমরা এক্সপেক্ট করি অনেক সময় যে ও একটা ন্যাশনাল স্টার। আমি জাস্ট ইন জেনারেল বলছি, যে শুধু ইন্টারভিউ না, ইন জেনারেল বলছি যে হয়তো দর্শকরা অনেক সময় অনেক ক্রিকেটারদের কাছ থেকে খুব ভালো ব্যবহার ওইভাবে যতটা আশা করছেন ততটা পান না। বাট এটা বুঝতে হবে যে সবার তো সবসময় মন মানসিকতা একরকম থাকে না আর কি। আমরা যেরকম রক্তের মাংসের মানুষ, ওরাও রক্ত মাংসের মানুষ। কোন ক্রিকেটার ঝাড়ি মেরেছিল রনি ভাই কখনো? মানে ঝাড়ি বলতে কোন প্রশ্নের উত্তর একটু বাঁকা হবে কিছু, সেটা তো অনেকবারই হয়েছে, বাট ঝাড়ি কখনো মারেনি। আমার একটা এক্সপিরিয়েন্স আছে, 2014-এর কথা তোমাদের দুজনের মনে আছে। তখন দেশের একটি শীর্ষ পত্রিকায় সাকিবের একটি ইন্টারভিউ নিয়ে বেশ আলোচনা, যে তিনি বলেছেন যে আমাদের ভালো খাবার দরকার এবং
কি ছিল জানি জুস খাওয়া, জুসের পুষ্টি এবং এই ক্রিকেটারদের সময় কি ক্রিকেট খেলা হতো, এখন ক্রিকেট খেলা হয়। এবং ওই তারপরের দিনে ছিল বাংলাদেশ অস্ট্রেলিয়ার ম্যাচ, যে ম্যাচে আমরা হেরে গিয়েছিলাম। খুব বাজে একটা টুর্নামেন্ট আমাদের কেটেছে এবং T20 ওয়ার্ল্ড কাপে ছিল ইনফ্যাক্ট সেটা। এবং সেখানে আমি যখন খেলা শেষে ইন্টারভিউ করতে গেছিলাম সাকিব, আমি বলেছিলাম যে আপনি দেশের শীর্ষ একটি পত্রিকায় এই ধরনের কথা বলেছেন, সে বিষয়ে আপনি কোনো মন্তব্য করবেন কিনা। উনি আমাকে বলছিলেন ভালো কোনো প্রশ্ন করলে করেন, নইলে করার দরকার নেই। সাকিবকে দেখলে আমার এই কথাটা বারবারই মনে হয়, যাই হ্যাঁ আবার যদি বলে বসে আমি কি বলবো। এবং আমার সাথে যে জানিস উনি বলছেন ঠিক আছে আমরা ছেড়ে দিই, আমরা অন্য কিছু নিয়ে কথা বলি। আমরা ছোট্ট একটা বিরতি নেব। বাংলাদেশ ভারতের এশিয়া কাপের ফাইনাল নিয়ে আরও অনেক আলাপ আছে, যদি সম্ভব হয় ডেফিনেটলি সাউথ আফ্রিকা এবং অস্ট্রেলিয়ার মধ্যে ডারবানের প্রথম T20, সেটা নিয়েও টুকটাক কথা বলবো। এক্সাইটিং একটা খেলা হচ্ছে, এক্সাইটিং কিনা খেলা শেষ হয়ে গেছে। আমাদের সাথেই থাকুন, ছোট একটা বিরতির পরে আমরা আবারও ফিরে আসবো। 09666924924 আমাদের নাম্বার। মাথা নষ্ট ক্রিকেট রেডিও শাদি 92.4। আমি তাই বলন্ত, আমার সাথে রয়েছেন মাজার ফ্রম ঢাকা ট্রিবিউন এবং আরিফ ইসলাম রনি ফ্রম BDNews24.com। আমরা কথা বলছি ক্রিকেট নিয়ে আনডাউটেডলি। 09666924924 রাত 1:15 এই মুহূর্তে সময়। আমরা আছি আর মিনিট 45 মিনিট। সো প্লিজ ঝটপট আমাদের ফোন করুন এবং জানিয়ে দিন আপনার মনে ক্রিকেট নিয়ে কি চলছে। আমরা আবারও এশিয়া কাপের ফাইনাল নিয়ে আসি। মাজার ভাইয়ের কাছে আমার কোশ্চেন, আসলে ফাইনালে বাংলাদেশের চান্সেস কতটুকু, কত পার্সেন্টেজ যদি 100-এ থাকে তুমি বাংলাদেশকে দিবা, এবং সেটার পিছনে কারণটা কি? চান্সেস 50-50। এই ধরনের টুর্নামেন্টে যেখানে একটা টিম ফাইনাল পর্যন্ত এসেছে, কনসিস্টেন্ট ক্রিকেট খেলে এসেছে, তো ওই টিমকে তো আর আপনি ইন্ডিয়ার কাছে বলেন বা যার কাছেই বলেন, সে যে কোনো টিমই থাক, আপনি কিন্তু দুই টিমকে ইভেন রাখবেন। প্লাস দ্য ওয়ে উই আর প্লেয়িং নাও, আমরা যেভাবে খেলে যাচ্ছি, আমাদের একটা টিম ইউনিটি এসেছে। আমরা লাস্ট ম্যাচে কোনো এক্সট্রা দেই নাই, আমাদের কিন্তু অনেক ভালো ছোট ছোট পজিটিভ দিকগুলো আছে। এই জিনিসগুলো যদি আমরা অ্যাড করতে পারি, ভালো একটা দিন যায়। প্লাস অপোনেন্ট যদি ভালো ক্রিকেট না খেলতে পারে বা আমরা যদি ডমিনেট করতে পারি, আমাদের চান্সেস খুব বেশি আসলে। রনি ভাই, হোয়াটস ইউর অপিনিয়ন? অলমোস্ট সেম, বাট আমি বলবো 55-45। আচ্ছা, 55 ফর ইন্ডিয়া। একটু বিস্তৃত করে বলবা। না, একটা হলো যে মানে যদি জাস্ট স্ট্রেংথ বিবেচনা করি, আমি T20 টিমে মানে ওরা একটু এগিয়ে আছে। অবশ্যই আমাদের মোমেন্টাম, ওরাও 4টা ম্যাচ জিতেছে, হ্যাঁ আমরা 3টা ম্যাচ জিতেছি, মোমেন্টাম আছে দুই দলের সঙ্গেই, মোমেন্টামটা আছে। বাট ফাইনাল ম্যাচে হয় কি, একটা বড় টিমে একটা এজ থাকে, সেটা তো আছেই। মানে আর ওরা T20-তে এত ভালো খেলে, মানে T20-টা এত দারুণভাবে রপ্ত করেছে। আমরা ঠিক আছে 3টা ম্যাচ জিতেছি, বাট মানে আবার কখন আমাদের ওই সময়টা আসে না, মানে বলা মুশকিল। আমি চাচ্ছি না যে, কিংবা আশা করছি না যে সেরকম আমরা আবার আগের মতো খেলবো T20, বাট যেটা বললাম যে মানে ফাইনাল ম্যাচ যেহেতু বড় টিমের একটু এজ থাকে, যেহেতু ওরা T20-টা খুব ভালো বোঝে, তাদের সেই স্ট্রেংথটা আছে সব জায়গায়। একটু অফ টপিকে যাই, মার্টিন ক্রো তিনি মারা গেছেন। মার্টিন ক্রোকে নিয়ে দুজনেরই একটু ছোট ছোট করে মন্তব্য শুনতে চাইবো। মার্টিন ক্রো তো আসলে মানে আমাদের মানে ছোট্টবেলার, বলা যায় যে ছোট্টবেলার নায়ক। হয়তো ক্রিকেট যখন দেখা শুরু করলাম শুরু থেকে, তখন একটু দেখেছি, তখন তো এত বোঝার কোনো কারণ নেই, পরে বুঝেছি এবং তার খেলা ভিডিওতে দেখেছি এবং প্রচুর পড়েছি। মানে আমি যেটা লিখেছিলাম মার্টিন ক্রো মারা যাওয়ার পর, যে স্ট্যাট ইজ দেয়ার, স্ট্যাট দেখার জন্য আছে, নিউজিল্যান্ডের সর্বকালের সেরা ব্যাটসম্যান তাকেই মনে করা হয়, এসব তো আছেই। মানে হয় কি, আমরা যখন অপোনেন্টের বোলাররা যাকে কীভাবে রেট করে সেটা দেখে কিন্তু একটা আমরা আইডিয়া নিতে পারি। হ্যাঁ, ওয়াসিম ওয়াকার যখন সেরা ফর্মে ছিল, যখন সারা বিশ্বের ব্যাটসম্যানদের ঘুম হারাম করে ফেলেছে, ওই সময়টায় যখন সে মানে ওয়াসিম ওয়াকার গতি দিয়ে, রিভার সুইং দিয়ে, তাদের বাউন্সার দিয়ে সারা বিশ্বের ব্যাটসম্যানদের নাকানি চুবানি খাওয়াচ্ছে, সেই সময়টায় মার্টিন ক্রো তাদেরকে, ওয়াসিম ওয়াকারকে খুবই অনায়াসে খেলেছে। হ্যাঁ, এবং ওয়াসিম ওয়াকার সবসময় তাদের অপোনেন্টের সবচেয়ে কঠিনতম ব্যাটসম্যানের কথা বলতে গেলে সবার আগে মার্টিন ক্রোর কথা বলেন। এটা থেকেই বোঝা যায় যে সে কত বড় ব্যাটসম্যান মার্টিন ক্রো ছিলেন। আরেকটা ব্যাপার, শুধু ব্যাটিং তো না, মার্টিন ক্রো মারা যাওয়ায় ক্রিকেট বিষয়ে যে হাহাকারটা আছে, সেটা কিন্তু শুধু তার মানে ক্রিকেটার সত্তার কারণে নয়, ক্রিকেটার সত্তার পরেও একটা জীবন থাকে। তার ক্রিকেট নিয়ে তার যে ফিলোসফি, তার যে চিন্তা ভাবনা, নিউজিল্যান্ড ক্রিকেটের একজন আইকন ছিলেন আর কি। নিউজিল্যান্ড ক্রিকেটের যে ফিলোসফি, সেটাকে সত্যিকার অর্থেই ধারণ করতেন আর কি। সব কিছু মিলিয়ে না, পরে যখন গত কয়েক বছর লেখালেখি শুরু করেছেন ক্রিকেট নিয়ে, অসাধারণ লিখতেন। সব কিছু মিলিয়ে না, মানুষ হিসেবে মানে অনেক বড় ছিলেন, বিনয়ী ছিলেন, সব কিছু মিলিয়েই মানে এটা বিগ লস আসলে ক্রিকেট বিশ্বে। ক্রিকেটের জন্য আমরা আমাদের কলারদের কাছে চলে যাব, যারা মাথা নষ্ট ক্রিকেটে জয়েন করেছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কে বলছেন? আমি উত্তরা থেকে জাহিদ বলছিলাম। জি জাহিদ, কেমন আছেন? ভাই আলহামদুলিল্লাহ ভালো।
আমি শুধু একটু বলতে চাই যে আমি জাফরুল্লাহ শারাফতকে মিস করছি। বাহ, চমৎকার, খুব ভালো লাগে ওনাকে না, ওনার কমেন্ট্রি। আমি ওনার অনেক ভক্ত। আপনি ওনার ভক্ত, একটু জাফরুল্লাহ শারাফতের মতো কথা বলে শোনাবেন আমাদের? না, ওটা হয়তো আমি শোনাতে পারি না, কিন্তু আচ্ছা। আমি ওনার অনেক ভালোবাসি, ওনার কথা আমার খুব ভালো লাগে। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। উনি আমাদের ব্যস্ত আছেন, খুব শিগগিরই হয়তো স্বাধীনের কমেন্ট্রি প্যানেলে আবার চলে আসবেন। আরেকটি ফোন নিব। হ্যালো হ্যালো হ্যালো, জি, কে বলছেন? আমি সাইদুল বলছেন। জি, সাইদুল ভাই, কেমন আছেন? ভালো। হ্যাঁ, অনেক রাতে ফোন দিয়েছেন, বলেন। ভাই ওই একটু রোমিজের ফোন দিয়েছিলাম। কি নিয়ে একটু ক্লিয়ার করে বলবেন, শোনা যাচ্ছে না। রোমিজ রাজা। রমিজ রাজা, হ্যাঁ, রমিজ রাজার কমেন্ট নিয়ে, ওনার কার্যকলাপ নিয়ে, অনেক কিছু নিয়ে, তাই না? নিষিদ্ধ করা যায় না? ওনাকে কি নিষিদ্ধ করা যায় না? আমরা কিভাবে নিষিদ্ধ করবো? আমরা দাবি তুলতে পারি, সেটাও আবার অনেক ব্যাপার স্যাপার আছে। ঠিক আছে, রমিজ রাজাকে নিয়ে মাঝে ভাই তুমি কিছু বলবা? না, আসলে বাংলায় বলবা, ইংরেজিতে বলবা, না উর্দুতে বলবা? না, আসলে এই ব্যাপারটা নিয়ে আসলে কিছু বলার নাই। আসলে এই প্ল্যাটফর্মে থেকে তার থেকে আরো হয়তো দায়িত্বশীল ভাবে আরো কিছু মানুষ আশা করে। আসলে কিছু ক্যারেক্টার থাকে, এটা একটু হার্টিং হয়ে যায়। যে কোনো একটা দেশেরই তাদের একটা ফ্যান ফলোয়িং থাকে, তাদের একটা ভালোবাসার জায়গা থাকে। তো ওই জায়গাটা থেকে যখন মানুষ ফিল করে যে তাকে হার্ট করা হচ্ছে, তখন অবভিয়াসলি সেই মানুষটার এগেনস্টে অনেক রকম একটা আউটবাস্ট আসে। এটা ন্যাচারাল, বাট আমি বলবো যে আসলে খুবই আনফরচুনেট। আমার কাছে খুব আনফরচুনেট লাগে। রমিজ রাজার বিভিন্ন এর আগেও কয়েকবার এরকম কিছু ছিল। তো আসলে এই ব্যাপার নিয়ে আমি খুব একটা তাকে খুব একটা পছন্দ করি না আমি ওইভাবে, অনেস্টলি। নবজিৎ সিং সিধুর পর রমিজ রাজা আমি আসলে এটাকে এত পাত্তা দিতে রাজি নই আর কি। মানে রমিজ রাজা জানা আমরা ভাবতেই যাচ্ছ না হয়তো। হ্যাঁ, মানে ঠিক আছে, একটা লেভেল পর্যন্ত মানে ভাবলাম, ঠিক আছে বললাম, বাট তারপরে ইগনোর করাই ভালো। মানে কারণ মানে আমরাই দেখা যায় যে রমিজ রাজাকে আরো বড় করে ফেলছি আর কি ব্যাপারটা। হ্যাঁ, ক্রিকেটার হিসেবেও এমন বড় কিছু ছিলেন না, খেলেছেন অনেক টেস্ট খেলেছেন, কিছু ভালো পারফরমেন্সও আছে, বাট ক্রিকেটার হিসেবেও উনি মানে ভালো, টেনে ভালো বলা যায়। খুব ভালো ছিল না, গ্রেট তো নাই আর কি। হ্যাঁ, খুব ভালো ছিল না, বাট ওটা আর কমেন্টেটর হিসেবেও মানে খুব একটা জাতের না, সোজা কথা বলতে গেলে। কাজেই ওনাকে এত পাত্তা দেয় আর কিছু নাই আর কি। হ্যাঁ, যেগুলো আমি যদি পিওর কমেন্টের কথা চিন্তা করি, তামিমকে সেদিন পোস্ট ম্যাচে যেটা বলছে সেসব কিছু বাদ দিয়ে পিওর কমেন্টেটর হিসেবে চিন্তা করি, আমি মানে ধৈর্য ধরে রমিজ রাজার কমেন্টে শুনবো না। কারণ সেই কমেন্টে তার সেই মানে অ্যাট্রাকটিভ কিছু তার ভেতরে নাই, অনেকের অনেক স্পেশালিটি থেকে সেটা তার নাই। এটা হলো পিওর কমেন্টেটর হিসেবে। আর তারপর যেটা বললাম যে তারপরে তার এসব বিতর্কিত কথাবার্তা সবকিছু মিলিয়ে না মানে একটা ক্যারেক্টার আসলে হতে পারে। এখন নিষিদ্ধ করে কোথায় নিষিদ্ধ করবেন আপনি? সে কি আইসিসিতে কাজ করে, সে বিসিবিতে কাজ করে না, সে তো একটা জায়গায় চাকরি করে। তার চাকরিদাতারা যদি তাকে চাকরি দেয় সে করবে, চাকরি না করলে নাই। নিশ্চয়ই মানে 10 ক্রিকেটের সাথে হয়তো উনি কন্ট্রাক্টেড, 10 গ্রুপের সাথে আছেন, কে নিষিদ্ধ করবে তাকে? সে তো আর কিছু নেই। বাট আমরা মানে ওনাকে নিয়ে মাথা ব্যথা না সব ক্রিকেটের বাইরের বিষয়গুলো বাইরে থাকুক, মাঠের জায়গায় আমরা ভালো খেলি, সেটাই কামনা। আরেকটা ফোন নেব। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কে বলছেন? আলামিন, ধানমন্ডি থেকে। জি আলামিন ভাই, বলেন। আলামিন হোসেন, আপনারা? আমরা ভালো আছি। আপনি কি আলামিন হোসেন নাকি আবার? ও আচ্ছা, ঠিক আছে। ভালো যে লা মেরিডিয়ান হোটেল থেকে আলামিন কি ধানমন্ডি? আমি ভালো আলামিন হোসেন ফোনে কথা বলছেন। আমার সামনে স্টুডিওতে আবহাওয়াদার অনেক বসে আছেন। আমি রেগুলারই আপনাদের কাছে ফোন করি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। একটু লং মানে কথা বলবো, একটু লং কথা বলবেন, একটু শর্ট করে বলে ফেলেন লংটা। না ঠিক আছে, কিন্তু শোনার পরও মজা লাগবে জিনিসগুলো। আচ্ছা, হোপফুলি। আমার তো শোনার আগে থেকে মজা লাগতেছে। ভাইয়া 2012 সালে যে আপনার এশিয়া কাপটা হয়েছিল বাংলাদেশে, সেটা নিয়ে একটু কথা বলবো। সেটা হচ্ছে আপনার পাকিস্তান যে 2 রানে আমাদের কাছে ম্যাচটা নিয়ে এনেছিল, মানে হেরে গেছিলাম। আমি মানে আবুধাবিতে ছিলাম, তা পাকিস্তানি আর আমরা একসাথেই খেলা দেখতাম। কেন প্রবাসী কলম এই জিনিসটাই হয়। হ্যাঁ, এক ক্লাব ঘরে দেখা যায় বাঙালি, পাকিস্তানি, ইন্ডিয়ান এরা সবাই একসাথেই খেলা দেখি। তা ওই কলম আমরা খুব মানে জিতে যাচ্ছিলাম, আর ইন্ডিয়া আমাদের সাপোর্ট করতেছিল। তখন পাকিস্তানি লোকজন উঠে যাচ্ছিল। তখন আবার যখন পাকিস্তানের দিকে ম্যাচ হেলে যায় এবং তখন আমাদের 9 রান দরকার হয় লাস্ট ওভারে, তখন পাকিস্তানের লোকজন আবার এসে খেলা দেখে। তখন আমরা হেরে যাই। হেরে যাওয়ার পর ওরা একটা আনন্দ মিছিল বের করে। কিন্তু আমাদের ওই কোম্পানিতে আমার ক্রিকেট প্রেমিকটা আসলে বেশি ছিল।
আর এই জন্যই ওদের সাথে আমাদের একটা মানে মারপিট হয়। সেই মারপিটে প্রায় আপনার 75 জন বাঙালি ক্যান্সেল হয় এবং এই পাকিস্তানি ক্যান্সেল হয় 20 জন। তা আমরা এতটুকুই ক্রিকেট প্রেমিক, কিন্তু বুধবারের দিন ম্যাচটা দেখে মনে হচ্ছিল ওই দিনটার কথা আজও স্মরণ করছি। আচ্ছা আচ্ছা, আপনি স্মৃতিতে ফিরে গেছেন। যে ক্রিকেটটা আসলে এরকমই আবেগের জায়গা, অনেক কিছু মিলিয়েই একটা ক্রিকেট। কিন্তু সেদিনকে পাকিস্তানিদের পিটেছিলাম আর কাঁপতেছিলাম। কি হলো জিনিসটা, কারণ আমরা আনন্দ করতেছিলাম যে আসলে ভুলেই গেছি যে আমরা আসলে প্রবাসী। জি জি, ব্যাপারটা পুরো আসলে আলোচনায় আমার এই লাইনটা সবচেয়ে বেশি ভালো লাগছে আর কি, যে পাকিস্তানিতে পেটাচ্ছিলাম আর কাঁদছিলাম। থ্যাংক ইউ সো মাচ, আপনি আমাদের ফোন করেছেন। আলামিন, যা বলছিলাম ক্রিকেটটাই আসলে আবেগের জায়গা। আমার মনে হয় যে ভারতের সাথে মেলবোর্নের সেই কোয়ার্টার ফাইনালও আমরা অনেকবারই স্মরণ করব, আমাদের যতবারই আমরা ক্রিকেট নিয়ে কথা বলবো, ওয়ার্ল্ড কাপ নিয়ে কথা বলবো। হ্যালো। জি ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? জি জয়নাল সাহেব বলেন। আচ্ছা, ইন্ডিয়ার যে ভুবনেশ্বর কুমার, সে কি ফাইনালে খেলবে? ভুবনেশ্বর কুমার ফাইনালে খেলার চান্সেস রনি ভাই? আই ডোন্ট থিংক সো। মনে হয় না, কারণ মানে ওদের তো সেট, ভুবনেশ্বর খেলেছিল, নেহরাকে রেস্ট দেওয়া হয়েছিল বলে মনে হয় যে নেহরা প্রত্যেকটা ম্যাচেই প্রথম ব্রেক থ্রু দিয়েছেন আর কি, তো মনে হয় না নেহরা খেলবে। আমাদের এখানে 16 জন মানুষ আছে, সবাই বাংলাদেশের সাপোর্ট করে, ঠিক আছে? কোথায় ভাই? 3 জন মানুষ ইন্ডিয়ার সাপোর্ট করি, ঠিক আছে? কোথায়? এর জন্য আমাদেরকে রাজাকার বলা হয়, সেটা কি ঠিক বলেন তো? আপনারা ইন্ডিয়া সাপোর্ট করেন? বাংলাদেশ পাকিস্তান ম্যাচে ইন্ডিয়া, বাংলাদেশ ভারত ম্যাচে ইন্ডিয়া সাপোর্ট করেন? জি জি। আমি বুঝি না, আবার বলেন ভাই, আবার একটু বলবেন। আপনি কি মানে কোথায় আছেন একটু বলবেন? আমরা এখানে 19 জন মানুষ আছি। কোথায় আছেন? কোথায় সেটা? এখানটা কোথায়? গ্যান্ডারিয়াতে। আচ্ছা, গ্যান্ডারিয়াতে। মানে 19 জনের মধ্যে 16 জন বাংলাদেশ সাপোর্ট করে, আর আপনারা বাংলাদেশ ভারত ম্যাচেও ইন্ডিয়া সাপোর্ট করেন? ভারত সাপোর্ট করেন? 3 জন ইন্ডিয়া সাপোর্ট করি, ঠিক আছে? বাংলাদেশ ভারত ম্যাচেও ইন্ডিয়া সাপোর্ট করেন কেন? মানে কেন করেন? মনে করেন জি, বাংলাদেশ সাপোর্ট করি, ইন্ডিয়া সাপোর্ট করি। কেন কেন আপনি বাংলাদেশী না? তাহলে মানে বাংলাদেশ ভারত ম্যাচে ভাইয়া আপনি কি কখনো শুনেছেন যে ভারতে ভারত বাংলাদেশ ম্যাচ হচ্ছে তাদের দেশের 10 জনের মধ্যে 7 জন ভারতের আর 3 জন বাংলাদেশের সাপোর্ট করে? আমি এরকম কখনো শুনি না। আপনার বন্ধুরা আপনার রাজাকার বলে, কিন্তু আমি খুব ভাষায় খুঁজে পাচ্ছি না সিরিয়াসলি। মানে এটা যে হতে পারে, আমি এটাও মানে এটা আমার কল্পনার চূড়ান্ত সীমা ছাড়িয়ে গেছে। ফেভারিট টিম থাকতে পারে, ইনফ্যাক্ট ইন্ডিয়া আমারও ফেভারিট টিম ছিল এক সময়, প্লাস ওয়েস্ট ইন্ডিজ আমার ফেভারিট টিম ছিল, বাট যখনই বাংলাদেশের সাথে খেলা হয় আলটিমেটলি তো এটা আমার দেশটা প্রতি আসলে ভাই, এখন আপনাকে কেউ রাজাকার বলুক কি যাই বলুক, আসলে কিছু বলে তো লাভ নাই, এটা হলো ফিল করার ব্যাপার। আপনাকে আমি কোনো কিছু বলেই বোঝাতে পারবো না। আপনি যখন বাংলাদেশ ইন্ডিয়া ম্যাচেও মানে ইন্ডিয়া সাপোর্ট করেন, তখন আপনাকে আমি কিছু দিয়ে বোঝাতে পারবো না। কাজে ভাই আপনাকে আমার কোশ্চেনটাই ছিল এরকম যে আমি ইন্ডিয়া সাপোর্ট করি, আমাকে রাজাকার বলা, এটা কি ঠিক? আপনার জন্য সমবেদনা থাকলো আর কি, সমবেদনা থাকলো যে আপনার যত দ্রুত বোধোদয় হয় তত ভালো হয় আর কি। না মানে ওনার প্রশ্নের উত্তরটা আমরা এখন দিয়ে দিই, ওনার লাইনটা কেটে গেছে। মানে উনি বলেছেন যে বাংলাদেশ ভারত ম্যাচে আমরা ভারত সাপোর্ট করি 3 জন, আমাদের রাজাকার বলা, এটা কি ঠিক? এটা কি ঠিক রনি ভাই? মানে খুব কমই বলা হয় সিরিয়াসলি, বাট যেটা বললাম যে বলা বলি করে তো লাভ নাই, তার জন্য সমবেদনা জানাতে পারি, আর মানে এই আশা করতে পারি যে খুব দ্রুত তার ভেতরে ওই বোধটা জন্ম নেবে, কারণ যার এই বোধটা নাই, মেরে কেটে রাজাকার বলে পিটিয়েও লাভ নেই, কোনো লাভ নেই। আমরা এই টপিক থেকে ফিরে যাই আবারও ফোনে, দেখি কে আছেন আমাদের কলার। হ্যালো। হ্যালো, ওয়ালাইকুম সালাম। আমি তো সালামই জানি, ওয়ালাইকুম সালাম বলে ফেললাম। কে বলছেন, কোথা থেকে বলছেন? জি, কোথা থেকে বলছেন? ঢাকা থেকে। আচ্ছা, ঢাকার কোন জায়গা থেকে বলছেন? আচ্ছা, আপনার নামটা বলে যদি কোনো কোয়েশ্চেন থাকে ক্রিকেট নিয়ে। সোহান। হ্যাঁ সোহান ভাই বলেন। কল দিয়েছিলাম, আপনার সাথে কথা বলতে ভালো লাগে, কথা শুনতে ভালো লাগে। ও, এটা জানান। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। আমাদের শো যে শুনছেন টাইম করে এত রাতে, এই জন্য অনেক অনেক ধন্যবাদ। আরেকটা ফোন নেই। হ্যালো 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 হ্যালো, জি কে বলছেন? ওয়ালাইকুম সালাম, কে বলছেন? জি আমি গোপীবাগ থেকে বিশ্বজিৎ বলছি। জি বিশ্বজিৎ, কেমন আছেন? হ্যাঁ ভালো আছি ভাই, আপনি ভালো আছেন? জি আমি ভালো আছি। আমাদের 2 অতিথি আছে, কোনো কোয়েশ্চেন আছে আপনার ক্রিকেট নিয়ে? ভাইয়া একটু অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকা একটু নিউজটা দিতে পারবেন? অফ কোর্স, কেন না, মাঝে ভাই তুমি বলো দাও নিউজটা। সাউথ আফ্রিকা অলরেডি জিতে গিয়েছে, 3 উইকেটে জিতে গিয়েছে। টাফ ম্যাচ ছিল, কিন্তু লাস্টে এসে কিন্তু একজন 50 করেছেন। রনি ভাই
হ্যাঁ, মানে সাউথ আফ্রিকার জন্য খুবই বড় একটা সুসংবাদ আর কি, যে কিলার মিলার অনেকদিন ধরে টাচে ছিল না আর কি, বাট আজকে টাচে ফিরেছে এবং ম্যাচটাকে কিল করেছে আর 158 চেঞ্জ করছিল মনে হয়, লাস্ট ওভারে গিয়েছে 158 মিলার তিনি একাই অপরাজিত ছিলেন 35 বলে 53, এবং এটা তার মানে আমার যতটুকু জানা ফার্স্ট T20 ইন্টারন্যাশনাল 50 সবচেয়ে বড় স্কোর তার। ইনফ্যাক্ট যদিও তার IPL এবং অন্যান্য T20 ক্রিকেটের চেয়ে বড় স্কোর আছে, কিন্তু সেঞ্চুরি আছে তার IPL এ, কিন্তু পাঞ্জাবের হয়ে। কিন্তু সবচেয়ে বড় কথা আজকের ম্যাচটা তিনি জিতিয়েছেন, যেখানে 134 রানে 7 উইকেট পড়ে গিয়েছিল 17 ওভারে, সেখান থেকে তিনি ম্যাচটা জিতেছেন। দ্যাটস দ্য নিউজ আর কি। সো থ্যাংক ইউ সো মাচ। আমরা আবারও আমাদের আলোচনায় ফিরে যাই। এবার একটু করে ওয়ার্ল্ড কাপ নিয়ে রনি ভাই, মাজহার ভাই, দুজনে একটু করে ওয়ার্ল্ড কাপ নিয়ে আমরা কথা বলতে চাইবো, যে মানে আলটিমেটলি ফাইনাল ওইটা নিয়ে উত্তাপটা বেশি, যেহেতু পরশুদিন কালকেই ফাইনাল, ইনফ্যাক্ট 6 তারিখ। সো ফাইনালটা হয়ে গেলে তো হয়েই গেল, সেটা পজিটিভ নেগেটিভ হোয়াটএভার ইট ইজ, আলটিমেটলি তারপর মূল স্টেজটা তো ওয়ার্ল্ড কাপ, যেখানে আমরা ফার্স্ট রাউন্ডে আমরা উই আর গোয়িং টু ফেস ওমান, নেদারল্যান্ডস অ্যান্ড আয়ারল্যান্ড। খেলা হবে ভারতের ধর্মশালাতে, সবাই জানেন, ইনফ্যাক্ট এটা নিয়ে অনেক কথা হয়েছে। তারপরও এশিয়া কাপটা ভালো হয়ে যাওয়াতে এক্সপেকটেশনস কিছুটা বাড়ছে। ধর্মশালায় বাংলাদেশের ক্যাম্পেইনটা নিয়ে, বাংলাদেশের টুর্নামেন্টটা নিয়ে শুরুটা ডেফিনেটলি ভালো করতে হবে যদি সেকেন্ড রাউন্ডে যেতে হয়। মাজহার ভাই, অবভিয়াসলি ভালো ক্রিকেট খেলতে হবে। প্রথমত কথা হচ্ছে যে যাদের সাথে খেলা, মনের কোণে কিন্তু একটু হলেও ভয় থাকবে যে আয়ারল্যান্ড আছে, নেদারল্যান্ড আছে, একটা আপসেটের একটা ভয় থাকবে। এখন আপসেটই বলবো বাংলাদেশ এগেনস্টে যদি তারা কিছু করে। সো কারণ আমরা অনেক দূর এগিয়ে এসেছি T20 ক্রিকেটে বলেন, এই এশিয়া কাপটা আমাদেরকে একটা অন্য জায়গায় নিয়ে যাবে। প্লাস বাংলাদেশ এখন ওই কম্পিটিটিভ ক্রিকেট বলেন, বায়োল্যাটারাল সিরিজ বাদ দিয়ে এখন বড় টুর্নামেন্টগুলোতে, বিভিন্ন জাতি টুর্নামেন্টগুলোতে এখন ম্যাচ বাই ম্যাচ কিন্তু ইমপ্রুভ করার একটা আছে। এক এক টিমের কিন্তু এক এক রকম স্ট্রেংথ থাকে। আমি বলবো যে বাংলাদেশ এই এশিয়া কাপটা খুব মানে বড় একটা বুস্ট আপ হবে কোয়ালিফায়ারে গিয়ে। অবভিয়াসলি আমি এক্সপেক্ট করতেছি বাংলাদেশ খুব ইজিলি থ্রু করবে। তারপরের স্টেজটা আমি দেখতে চাচ্ছি যে অ্যাকচুয়ালি বাংলাদেশ এই জিনিসটা কন্টিনিউ করে কিনা T20 ওয়ার্ল্ড কাপে। তিনটা ম্যাচের মধ্যে কোন ম্যাচটাকে তোমার মনে হচ্ছে যে একটু বেশি টাফ হতে পারে বাংলাদেশের জন্য? ওমান ডেফিনেটলি, ওমান ম্যাচটা অতটা টাফ হবে না। নেদারল্যান্ডস ভালো ক্রিকেট খেলতে হবে আয়ারল্যান্ডের সাথে, নেদারল্যান্ডের সাথে, ওমানের সাথে। ইনফ্যাক্ট আমরা কিন্তু এক্সপেক্ট করতে পারি না যে আমরা নামলেই জিতে যাব, আমাদেরকে খেলেই হারিয়েই তারপরে কিন্তু থ্রু করতে হবে। হ্যাঁ, কন্ডিশন একটু থাকবে, বাংলাদেশ সময় কম পাচ্ছে। এখান থেকে এই ওয়েদার থেকে গিয়ে ধর্মশালার ওয়েদার আমরা জানি খুব বেশি ঠান্ডা, ওখানকার ওয়েদার একটু ডিফারেন্ট, বাংলাদেশ একদিন আগে গিয়ে নামবে। সো এই জিনিসগুলো তো থাকবেই, বাট আমরা যেহেতু বড় টিম, আমরা ভালো খেলছি, আমাদের অবভিয়াসলি একটা আলাদা এজ তো অবশ্যই থাকবে এই টিমগুলোর সাথে খেলতে গেলে। রনি ভাই, ক্রিকেটটা তো আসলে শুধু ক্রিকেট না, মানে মাঠের বাইরেও ক্রিকেটের অনেক কিছু থাকে। ওয়েদার একটা অনেক বড় বিষয়, ঠান্ডা থাকবে ওখানে। আমার দুটো ব্যাপারে কনসার্ন কি, আমি একটু বলছি, দুটো ব্যাপারে আমি একটু কনসার্ন। প্রথম তো অবশ্যই যেটা বললো যে ওয়েদার, আমরা তো মানে এশিয়া কাপের ফাইনাল খেলছি, এটা অবশ্যই আমাদের বড় পাওয়া। সেটার জন্য মানে ওদিকে একটু কম্প্রোমাইজ, একটু স্যাক্রিফাইস করতে হচ্ছে, যে আমরা মানে 7 তারিখে হয়তো রওনা দিয়ে 7 তারিখে দিল্লি থেকে চার্টার প্লেন থাকবে, 7 তারিখে পৌঁছাবো। মানে একটা মাত্র প্র্যাকটিস সেশন পাচ্ছি। প্র্যাকটিস সেশনের চেয়ে বড় যেটা দরকার ছিল কি, মানে ওইটা তো সমুদ্রপৃষ্ঠ থেকে অনেক উঁচুতে, অলরেডি খুবই হাই। আর যেটা সেখানে যেটা হয় যে আমরা মানে ঘুরতে গেলাম ঠিক আছে, বাট যখন আমি খেলতে যাচ্ছি, আমরা যখন অ্যাথলেট, শ্বাস প্রশ্বাস মানিয়ে নেওয়ার ব্যাপার আছে, হ্যাঁ, ওখানে অক্সিজেনের মাত্রা এসবের সাথে মানিয়ে নেওয়ার ব্যাপার আছে, সেই সময়টা আমরা একদমই কম পাচ্ছি। এবং ফার্স্ট ম্যাচটাই আমি মনে করি যে মানে নেদারল্যান্ডের সাথে তো মানে খুবই ডেঞ্জারাস টিম T20-তে, ফার্স্ট ম্যাচটা একই তো নেদারল্যান্ডের সাথে খেলা, তারপরে আমরা মানিয়ে নেওয়ার জন্য খুব বেশি সময় পাচ্ছি না আর কি। মাত্র প্র্যাকটিস সেশনে আমি চিন্তিত না, বাংলাদেশ খেলার মধ্যেই আছে, বাট ওই কন্ডিশন, ওই ওয়েদারের সঙ্গে মানিয়ে নেওয়া, যে ওই মানে শ্বাস প্রশ্বাসটা আমার ওখানে যেভাবে হওয়া উচিত, অক্সিজেনের মাত্রা যেটা হওয়া উচিত, সব কিছুর সাথে মানিয়ে নেওয়ার জন্য সময়টা একটু কম পাচ্ছি। এটা একটা প্রথম কনসার্ন। দ্বিতীয় কনসার্ন হলো কি, যে ইন্টেন্সিটির ব্যাপারটা, মানে আমরা এশিয়া কাপে কিন্তু আমাদের সর্বোচ্চটা দিয়ে ফেলছি, মানে ইন্টেন্সিটি কিন্তু সর্বোচ্চটা অলমোস্ট আমরা দিয়ে ফেলছি। ফাইনালও দিয়ে ফেলবো আর কি, ফাইনালে আরও নিশ্চয়ই ইন্টেন্স ম্যাচ হবে আর কি। তো সেখান থেকে না মানে এত বেশি ইন্টারেস্ট লেভেলটা এত হাইয়ে চলে গেছে, তারপরে এখান থেকে আবার কুলিং পিরিয়ডটা খুব কম পাচ্ছি আমরা। আবার মাঝখানের সময়টা খুবই কম, আমাদের আবার এর মধ্যে ট্রাভেল করতে হবে, ট্রাভেলটাও বেশ লম্বা। হ্যাঁ, এর মধ্যে গিয়ে আবার মানে ক্যাপ্টেনের কাজটা কিন্তু খুব করে, যে টিমকে আবার সেই ইন্টেন্স জায়গাটায় নিয়ে আসা, আবার সেই তাদেরকে চেয়ার আপ করা, এটা একটা বিশাল চ্যালেঞ্জ হবে। এবং নিজেদেরকেও একটু চেয়ার আপ করা। দুটাই অনেক বড় টুর্নামেন্ট। ওয়ার্ল্ড কাপ নিয়ে আবারও ফিরবো, ফোন নিয়ে নেই আরো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কে বলছেন? আমার নাম মোহাম্মদ ইমাম হোসেন। ইমাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনাদের কাছে আজকে 2 মাস আমি ট্রাই করতেছি। জি, এই তো পেয়ে গেছেন আপনি আমাদের 2 মাস। কংগ্রাচুলেশনস, আপনি 2 মাস পর পেয়েছেন। অভিনন্দন আপনাকে। অভিনন্দন।
এখন 1.5 ঘন্টা আপনারা যখন শুরু করেছেন তখন থেকে আমি ট্রাই করতেছি কিন্তু পাই না। আচ্ছা এই যে পেয়ে গেছেন, এখন বলেন ভাই তো আপনি কোন কোম্পানির সিম ইউজ করেন? তাতে কোম্পানি তো মানে বড় লোক হয়ে গেছে। যাক না, এটা আপনার আসলে এফর্টটা অনেক বড় ব্যাপার। অনেক কষ্ট করে ভাই, আপনাদেরকে অনেক কষ্ট করে লাগিয়েছি, আমি অনেক পরিশ্রম করছি। ধন্যবাদ। জি কংগ্রাচুলেশনস। এখন বলেন ক্রিকেট নিয়ে কোনো কথা আছে আপনার? হ্যাঁ, আমার ক্রিকেট নিয়ে কথা আছে বলতে এই যে আমরা আবু হায়দার রনিকে নিয়ে কথা বলতে চাই একটু। হ্যাঁ জি, আবু হায়দার রনি মনে করেন আমরা আমাদের রনিকে একটা যোদ্ধা হিসেবে মানি। তো মনে করেন ওকে যদি ঘরে বসে রাখা হয় তাহলে তো কখনো যুদ্ধ করতে পারবে না ঘরে বসে থেকে, তাই না? আচ্ছা, তা আমরা চাই মানে একজন মানুষকে দেখার জন্য, একটা প্লেয়ারকে দেখার জন্য তাকে বেশি বেশি খেলানো উচিত। তো উনাকে এক ম্যাচ খেলানো হয়েছে এবং আরেক ম্যাচ বাদ দেওয়া হয়েছে। কেন? আচ্ছা, আপনি যদি আবু হায়দার রনিকে ঢোকাতে চান, কাকে বাদ দেবেন? আলামিন, তাসকিন, মাশরাফি, তিনটা পেসার। এগুলা তো কোনো প্রশ্নই আছে না। আমি আরাফাত সানির জায়গায় আলামিন ফাইনাল খেলাবেন। আবু হায়দার রনিকে ঢুকাতে চাইছি আর কি। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আমরা এটা কিন্তু অনেক কথা বলে ফেলেছি ইনফ্যাক্ট। আর কিছু আছে আপনার? লাইনটা কেটে গেছে। আবু হায়দার রনি এবং আরাফাত সানির চেঞ্জটা। আরেকটা ফোন নিয়ে দেখি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, আমি আনোয়ার বলছি সুরতপুর থেকে। জি আনোয়ার ভাই বলেন। আচ্ছা, আমি বলতে চাচ্ছি ভাই, আসলে আপনাদের আমি রেগুলারলি শ্রোতা, যে একটা কথা বলছি যে গ্যান্ডারি থেকে যে লোকটা বললো যে তিনি নাকি মানে ইন্ডিয়া বাংলাদেশ সাপোর্ট করলে খেলার ভিতরে তিনি ইন্ডিয়া সাপোর্ট করে। আসলে আমিও দেখা যায় আমার ফেভারিট হলো ইন্ডিয়া, আমি সাপোর্ট করি। তাই বলে এরকম না যে বাংলাদেশের বিরুদ্ধে খেলা হচ্ছে ইন্ডিয়ার সাথে যে আমি ইন্ডিয়া সাপোর্ট করব। আসলে তাকে যে তার বন্ধুরা যে কি যেন বললো তার বন্ধুরা যে রাজাকার বলে, তাকে রাজাকার বলেছে। আসলে আমি যদি তাদের জায়গায় থাকতাম না, কেউ কি হতাম জানেন, যে রাজাকার চেয়ে বেশি যদি কিছু থাকে সেটাকে বলতাম। সেটা আমরা বলেছি, সেটাই আর কি। ঠিক আছে, সেটার জন্য আমি ফোন দেওয়াটা আমি শুনতেছিলাম যে শোনার পরে মানে আমার এতটাই বিরক্ত লাগছে ওর কথা শুনে যে আমি কিছু বলতে পারলাম না। তাই আপনাকে আমি না, ঠিক আছে, নিশ্চয়ই আপনার আবেগটা আমরা বুঝতে পারছি। আমরা নিজেরাও যারা স্টুডিওতে আছি তারাও তাই ফিল করছি। আরেকটা ফোন নেব, তারপর আমরা আবার বাংলাদেশের ওয়ার্ল্ড কাপ মিশন নিয়ে কথা বলবো। হ্যালো জি, ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন? সৌরভ ভাই, এর আগে একবার কল দিয়েছিলাম। হ্যাঁ সৌরভ, আরো বাকি আছে কিছু বলার? ভাই কেটে দিয়েছিলাম লাইন। আচ্ছা, কেটে গেছে মেবি। হ্যাঁ বলেন। ভাই ওই একটা বিষয় জানতে চাইছিলাম যে রনি ভাই আছে আজকে আসলে ভাই ওই সময় জিজ্ঞেস করতাম যে মাশরাফির সাথে ওনার পরিচয় ভাই কখন কিভাবে ভাই? কারণ আমি আগে এফবিতে দেখছি অনেক সময় ইন্টারেস্ট, কিন্তু এফবিতে ওনার সাথে যোগাযোগ করা যায় না, সেলিব্রিটি বলা যায়। কাকে? রনি ভাই, আমাদের রনি, আরিফুল ইসলাম রনি সেলিব্রিটি, মানে মনে হয় না, মানে হি ইজ আ সেলিব, মানে মনে হয় ডিফারেন্ট থিং। মানে আপনি শুনেন, আপনি রনি ভাইকে ফেসবুকে টেক্সট করেছেন, রনি ভাই সেটা পাননি, আপনি এখন সরাসরি কথা বলতে পারছেন। টেক্সট করলে অবশ্যই পাওয়ার কথা। আমি বলছি ভাই, আমরা কেউই সেলিব্রিটি না। হ্যাঁ, আমরা সেলিব্রিটিদের নিয়ে কাজ করি, আমরা মানে তারাদের নিয়ে কাজ করি, তাদের আলোয় মাঝে মাঝে আমরা আমাদের একটু আলোকিত হই আর কি, এই আর কি। আমরা কিন্তু তারাদের নিয়ে কাজ করি। আসলে আমরা তারা নই, আমরা সেলিব্রিটি নই। এটা হলো প্রথম কথা। এটা মানে একদম অনেস্টলি বলছি, ভেতর থেকে যেটা আমরা ফিল করি সেটাই বলছি। আর হলো যে পরিচয় কিন্তু মাশরাফি কিন্তু না, মানে সবাইকেই একভাবে দেখেন। এটা আপনি যে কারো কাছে জিজ্ঞেস করলে জানতে পারবেন। মাশরাফি সবাইকেই সবসময় এক চোখেই দেখেন আর কি। সবার সাথেই ওর খাতির আছে, সবার সাথেই আড্ডা দেয়। হ্যাঁ, তারপরেও মানে একটু দুই একজন সাথে সম্পর্ক একটু বেশি থাকতেই পারে, সেটা আরো অনেকের সঙ্গেই আছে আর কি। বাট ইন জেনারেল কিন্তু মাশরাফি সবার সঙ্গে অনেক সময় কাটান আর কি। কত হাম্বল। হ্যাঁ, অনেক হাম্বল, অনেক রনি ভাই আউটস্ট্যান্ডিং স্পিচ। আর কিছু বলবেন আপনি সৌরভ? ভাই আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে এর আগে কোন নাটকে যে কাজী সাবির ভাই নামে যে উনি পোস্ট করতে পারেন, উনি যে এখন আসে না কেন? না, উনি অনেক ব্যস্ত। কাজী সাবিরকে চক্রান্ত করে অনন্ত সরিয়ে দিয়েছে। এটা প্রসাদ ষড়যন্ত্রের মতো একটা ব্যাপার। আসলে অনন্ত ভাই বেস্ট। না, কাজী সাবির মাশাআল্লাহ অনেক ভালো। উনি একটা টেলিভিশন চ্যানেলে নিউজ পড়ছেন, উনি অনেক ব্যস্ত। উনি এখন বিসিবির সাথেও জড়িত, সো সময় বের করতে পারেন না। আপনার মন্তব্য নিশ্চয়ই কাজী সাবির পর্যন্ত পৌঁছে দেবো সৌরভ। থ্যাংক ইউ সো মাচ। আরো ফোন আছে? এই তাহলে তুমি ফোন নেবা না? হ্যালো, কে বলছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন? আচ্ছা, গাজীপুর থেকে আমি সুমন বলতেছিলাম। জি সুমন ভাই বলেন।
আচ্ছা, আমার প্রশ্নটা ছিল যে আইসিসি টি-20 বিশ্বকাপে বাংলাদেশকে সরাসরি খেলতে পারবে না মূল পর্বে? না, আসলে প্রথমে আমাদের কোয়ালিফায়ার রাউন্ডটা খেলে আসতে হবে। নেদারল্যান্ড, আয়ারল্যান্ড এবং ওমানের সাথে ধর্মশালাতে হবে। এরপরে আমরা কোয়ালিফাই করলে তারপর আমাদের কলকাতায় পাকিস্তানের সাথে খেলা হবে। তো কোয়ালিফাই করতে হবে, আমরা মেইন রাউন্ডে খেলতে পারবো না ডিরেক্টলি। আচ্ছা, আমার একটা প্রশ্ন ছিল যে ফাইনালে কি নাসির কি খেলতে পারে এশিয়া কাপের ফাইনালে? হ্যাঁ, এশিয়া কাপে। এশিয়া কাপের ফাইনালে আসলে টিম কম্বিনেশন যদি মনে করে যে হ্যাঁ নাসিরকে একটা কোনো স্পেস দেওয়া যায় বা কোনো একটা জায়গায় খেলানো যায়, বাট আসলে এখন বলা খুবই মুশকিল। দেখা যাক টিম ম্যানেজমেন্ট কি চিন্তা করে। থ্যাংক ইউ সো মাচ ফোন করার জন্য আপনাকে। দেখি এই মুহূর্তে কে যোগ দিল মাথা নষ্টতে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার মাথা নষ্ট, বলেন। জি ভাইয়া, কেমন আছেন? জি, আমরা সবাই ভালো আছি। রনি ভাই তো মাস্ট পুরাই একটা হাম্বল একটা বক্তৃতা দেওয়ার পরে রনি ভাই অন্য লেভেলে চলে গেছেন, জাগতিক সবকিছুর ঊর্ধ্বে আছেন রনি ভাই। আর মাজার ভাই কুল আছেন। মাজার ভাই সবসময় আপনি সব কথা কান দিবেন না, আপনি বলেন। তাহলে রনি ভাইকে প্রশ্নটা করি। হ্যাঁ, করেন। আমি বলতে চাচ্ছিলাম যে ক্রিকেট বিশ্বে বাংলাদেশকে প্রথম পরিচয় করে দিচ্ছে আমাদের, মানে কোন প্লেয়ার আমাদের বাংলাদেশে? বুঝতে পারিনি কি রনি ভাই তোমাকে ধরছে, কিন্তু জায়গা মধ্যে ধরছেন, তোমরা পাইছে। বাংলাদেশকে ক্রিকেট বিশ্বে কোন প্লেয়ারটা প্রথম পরিচয় করে দিয়েছেন যে হ্যাঁ একটা ক্রিকেট টিম আছে বাংলাদেশ? না, এটা তো একজনকে বলা মুশকিল, মানে আরেকটু স্পেসিফিক, মানে আপনি যদি স্পেসিফিক জিজ্ঞাসা করতেন যে মানে কি, মানে কোন দিক থেকে পরিচয় করানো, মানে কি, মানে সব দিকে সবাই চেনে এরকম, মানে ভালো ছিল। আচ্ছা, অনেক প্লেয়ারই তো আছে, ধরেন হাবিবুল বাশার, আকরাম খান, খালেদ মোহাম্মদ সুজন। ওনারা ওরকম ফেমাস হতে পারে নাই, এক ডাকে সবাই কিছু নেই এরকম, সবাই সাকিব আল হাসান। এটা এই নামটাই সবার জন্য না, এটা তো ভাই অবভিয়াস, তাই না? আমরা বললেও আমি এই জন্য করছি যে সাকিব আল হাসান বাংলাদেশকে। আমি ভাবছিলাম আপনি জানতে চাচ্ছেন আশরাফুল, এই জন্য আমি বারবার আমরা তাই। আচ্ছা, না ছিচিবার কিছু নেই, আশরাফুল তো হতেই পারে। মানে আচ্ছা, সাকিব আল হাসান, হ্যাঁ ফাইনালি। বাট আমি বলি কি যে শোনেন, আজকে কিন্তু দেশের ক্রিকেট এই অবস্থায় এসেছে, সবারই কিন্তু অবদান আছে। হ্যাঁ, মানে একজন সাকিব আল হাসান বিশ্বসেরা অলরাউন্ডার হয়েছেন বাংলাদেশ থেকে, কিন্তু বাংলাদেশকে যে এই পর্যায়ে এসেছে সেই ভিড়টা করে দেওয়ার জন্য কিন্তু স্বাধীনতার পর থেকে অনেকেরই অবদান আছে। হ্যাঁ, একটু আগে আপনার ভাইয়ের নামটা আমি বলবো না এই কারণে, আশরাফ ভাই আমাদের ক্রিকেটে স্পট লাগাইছে। হ্যাঁ, আনডাউটেডলি। এবং আপনার ফোনটা আসার আগেই যিনি ফোন করেছিলেন, যিনি আমাদের মাথা নষ্টর প্রথম হোস্ট, কাজী সাবিরকে মিস করছেন। কাজী সাবিরের একটি কথা আছে এই ক্রিকেটের প্রসঙ্গে, যে সেই আমলে আকরাম খানরা বুক চিতিয়ে ওয়াসিম আকরামদের বল খেলেছিলেন বলেই হয়তো আজকে আমাদের ক্রিকেটটা এই লেভেলে এসেছে। উনারা বীজটা বপন করে গেছেন আর কি। অবশ্যই, এই তো ভালো বলেছেন। আমি প্রশ্নটা করার কারণ হচ্ছে যে এই যে সাকিব আল হাসান আমাদের বাংলাদেশকে প্রেজেন্ট করতে এখনো সার্ভিস দিচ্ছে, যে আমাদের কিছু টিপিক্যাল বাঙালি, হ্যাঁ, বিভিন্ন ধরনের এত বাজে কমেন্ট করে। মানে খেলা দেখতে গেলে দেখা যায় আমি বাসায় খেলা দেখছি না, বাইরে মানে হোটেলের মধ্যে খেলা দেখছি, সবাই দেখে মজা পাই সেই জন্য, কিন্তু এই বাজে মন্তব্য করে, এটা আসলে কি জন্য? সাকিব ক্যাচটা ছেড়ে দেওয়ার পরে, তাই তো এশিয়া কাপের ভারতের সাথে ক্যাচটা পড়ে দেওয়ার পরে আলটিমেটলি আপনি তো সাকিবকে ভালোবাসেনি, সো আপনি তো জানেন যে আসলে, এবং আপনিই বলছেন যে আমরা টিপিক্যাল বাঙালি, সো আপনি বাঙালি জাতির একটা গ্রুপকে, একটা সার্টেন সিন্ডিকেটকে, যারা আসলে ক্রিকেট নিয়ে একটু বেশি আবেগী হয়ে কিংবা একটু বেশি বুঝে হয়তো বলে ফেলেছে। আপনি তো বেশি বুঝলে কি ক্রিকেট তারা কিছুই বুঝে না, সেজন্য এরকম। আমার মনে হয় যারা সাকিবকে ভালোবাসেন ডেফিনেটলি তারাও জানেন যে সাকিব ইচ্ছাকৃতভাবে ক্যাচ ফেলেননি, কোনো ক্রিকেটার নিশ্চয়ই জেনে শুনে ক্যাচ ফেলেন না। যাই হোক, থ্যাংক ইউ সো মাচ। আরেকটা ফোন নেই, দেখি লাইনে কেউ আছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। রাহান বলছি ভাইয়া। রাহান ভাই বলেন। ভাইয়া এই যে একটু একটা ফোন দিল যে বাংলাদেশ ইন্ডিয়ার মাধ্যমে, হ্যাঁ ইন্ডিয়া সাপোর্ট করেন উনি, হ্যাঁ খুব খারাপ করছে ব্যাপারটা। আসলে আমার যদি ক্ষমতাটা থাকতো আচ্ছা ভাই, আরেকটা কথা। হ্যাঁ বলেন। এই আমাদের মুশফিক ভাই কারণটা কি? মুশফিক ভাই অনেকদিন ধরে রান হয় না, অনেকদিন ধরে রান পাচ্ছেন। আমরা এটা নিয়ে কথা বলছি, সাকিবও অনেকদিন ধরে রান পাচ্ছেন না ইনফ্যাক্ট। এবং আমরা মাজার ভাই যেমনটি বললেন, রনি ভাই যেমনটি বললেন, অনেক বড় মাপের প্লেয়ার, নিশ্চয়ই বড় ম্যাচের জন্যই ঝুলিতে রানটা নিয়ে রেখেছেন। আরেকটা ফোন নেব, লাস্ট কল নিয়ে নেই, এরপর আর আমরা কোনো ফোন রিসিভ করবো না, যেহেতু একদম শেষ দিকে চলে এসেছি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।
আমি সাইফুল ইসলাম বলছিলাম নারায়ণগঞ্জ থেকে। জি বলেন। আমার একটা প্রশ্ন, মোস্তাফিজ কি বেশি ইনজুরি করছে? মোস্তাফিজের ইনজুরি নিয়ে রনি ভাইয়ের কাছে ডিটেলসটা শুনে নেব। থ্যাংক ইউ সো মাচ ফোন করার জন্য। রনি ভাই, মোস্তাফিজের ইনজুরিটা নিয়ে, সাইড স্ট্রেন মোস্তাফিজের। না বেশি ইনজুরি না, ইনফ্যাক্ট আজকেও ফিজিওর সাথে সাইড স্ট্রেন বললে অনেকে বুঝবেন, একটু ভেঙে যদি বলো। হ্যাঁ মানে শরীরে একটা পাশে টান লাগা আর কি। হ্যাঁ এটা গ্রেড 1 ইনজুরি, তো গ্রেড 1 স্ট্রেন আর কি, সিরিয়াস কিছু না। আজকেও ফিজিওর সাথে কথা হচ্ছিল, অলরেডি রিহ্যাব শুরু করে দিয়েছে এবং রিহ্যাবটা অলরেডি সেকেন্ডারি স্টেজে চলে গেছে। তো আশা করা যায় যে আমরা শুরু থেকেই পাবো, বাট মানে কি টাইমলি যদি রিকভার করে, এসব ক্ষেত্রে 1-2 সপ্তাহ সময় লাগে। যদি এরকম ইনজুরির ব্যাপার তো শরীরের ব্যাপার, কিভাবে রেসপন্স করে শরীর তার উপর ডিপেন্ড করে, বাট এখনো পর্যন্ত মানে খুব বড় সংখ্যার কিছু নাই। মাজহার ভাই, মোস্তাফিজের ক্যারিয়ার মানে ইন্টারন্যাশনাল ক্যারিয়ার শুরুর পরে সম্ভবত এটাই তার প্রথম ইনজুরি। এর আগে শোল্ডারে ইনজুরি হয়েছিল, খেলা ছেড়েছিল কি কোনোটা? আসলে ছাড়াটা না, তাকে একটা রেস্ট দেওয়া হচ্ছে যে আমরা তার উপর কোনো প্রেশার দিচ্ছি না, প্লাস সে আমাদের খুবই একজন ভাইটাল প্লেয়ার। আমরা চাচ্ছি না যে তাকে মানে ওভার ইউজ করে পরবর্তীতে তার সার্ভিসটা না পাওয়ার জন্য, উইচ ইজ ঠিকই আছে। আমরা ওসব কিছু ভাবছি না যে ফাইনাল বা সেমিফাইনাল বা এরকম কিছু একটা। আমরা এই প্লেয়ারটার থেকে সার্ভিস চাচ্ছি দেখেই তাকে প্রপারলি রিহ্যাব করে, প্রপারলি রেস্ট দিয়ে তারপর আবার ফিট করে আনার জন্য। আসলে ফাস্ট বোলারদের এই জিনিসগুলো লেগেই থাকবে, এটা নরমাল। তাসকিন ইনফ্যাক্ট অনেক বড় ইনজুরি কাটিয়ে এসেছেন এবং বিপিএলে খুব একটা ভালো পারফর্ম করেননি। ইনফ্যাক্ট জিম্বাবুয়ের সাথে সিরিজটাতে খুব একটা ভালো করেননি। মুশফিকের জায়গায় তাকে কিন্তু দলে নেওয়া হয়েছিল, কিন্তু সারপ্রাইজিংলি বলবো কিংবা ফরচুনেটলি বলবো, খুবই ভালো বোলিং করছেন। সারপ্রাইজিংলি আমি বলবো না, কারণ ওই বিপিএল এর সময় যেটা হয়েছিল সেই ইনজুরি থেকে ফিট না হয়েই খেলেছিল। জিম্বাবুয়ের সিরিজটাও একটা ফাস্ট বোলার, তো যখন একটা লে অফে থাকে তারপর ফিরলে একটু টাইম লাগে রিদম ফিরে পেতে। আর মানে তাসকিন ইজ ভেরি মাচ এ রিদম বোলার। হ্যাঁ, ওর রিদমটা খুব ইম্পর্টেন্ট শুরু থেকে, অ্যান্ড ফুল ফিট না থাকলে সে রিদমটাই পাবে না। আর মানে এখন সে হলে একদম ফিট, একদম পিক, রিদমটাও দুর্দান্ত, কাজেই তার পোটেনশিয়াল যা সেটাই সে দেখাচ্ছে। আমার ধারণা খুব দ্রুতই মানে এই রিদম এবং এই ফিটনেস যদি ওর থাকে, খুব দ্রুতই 150 টাচ করবে সে, মানে বোলিং স্পিড। এবং নিশ্চয়ই সেটা সে নিজেও ফিল করে। হ্যাঁ, সেটা মানে কারণ অ্যাগ্রেশনটা আছে বোলিং এর মধ্যে। ওর প্রায় 1.5 বছর আগে কিংবা 14-15 মাস আগে আমি ওর একটা ইন্টারভিউ করেছিলাম ইন্ডিয়ার সাথে 5 উইকেট নেওয়ার পরই। তখনই ও বলেছিল যে ওর টার্গেট হলো 150 কিলোমিটার পেসে বল করা। অনেকে ভাবতে পারেন যে খালি জোরে বল করলেই হবে। হ্যাঁ, মানে তাসকিনের কাছ থেকে আমি এটাই চাই, সে জোরে বল করুক। সবারই আলাদা ভূমিকা আছে। মুস্তাফিজ তার ভেরিয়েশন দেখাবে, মাশরাফি তার কন্ট্রোল দেখাবে, আলামিন আছে তার মানে ভেতরে বল ঢোকাবে, বাইরে নিয়ে যাবে, সব কিছু আছে। তাসকিনের কাছ থেকে আমি সবার আগে চাই পেস, তারপরে হ্যাঁ লাইন লেন্থের ব্যাপারগুলো ওগুলো তো আসবেই আর কি, বেসিক ব্যাপারগুলো আসবে। ছোটো ছোটো সুইংও আছে তাসকিনের, যেটা ক্যারিয়ার শুরুতে আরেকটু ছিল, এখন হয়তো মানে মাঝে লম্বা ইনজুরির জন্য একটু হারিয়ে গেছে, আবার ফিরবে। বাট পেসটা খুব ইম্পর্টেন্ট, এবং তাসকিন নিজেও এই ব্যাপারটায় আছে যে সে পেসের সাথে কখনোই কম্প্রোমাইজ করতে যায় না, এই এশিয়া কাপের সময়ও বলেছে। কাজেই মানে এই ধরনের বোলারও দরকার আছে। ধর্মশালার পিচটাও তাসকিনের জন্য একটু হেল্পফুল হবে এবং সে নিজেও হয়তো ওরকম পিচেই খেলতে চাইবে। ধর্মশালার পিচ নিয়ে কিন্তু আমরা অনেক সময় আমরা একটু মানে সবসময় একটু বেশি মানে গুলিয়ে ফেলছি ব্যাপারটা। কিন্তু হ্যাঁ, এশিয়া কাপের উইকেট আমাদের সবুজ ছিল, ধর্মশালা কিন্তু সবুজ উইকেট কখনোই থাকবে না। ধর্মশালার উইকেট কিন্তু জাস্ট যেটা হয় যে নর্মালি সাবকন্টিনেন্টের উইকেট যা তার চেয়ে একটু বেশি বাউন্স থাকবে। হ্যাঁ, এটাই, তার বেশি কিছু নেই। সেই বাউন্সের কারণে অলরেডি এখন মার্চ মানে কি লেট সিজন, বল কিন্তু সুন্দর ব্যাটেও আসবে। আমরা অস্ট্রেলিয়ায় ভালো খেলেছি, মানে কাইন্ড অফ অস্ট্রেলিয়ার উইকেটে কিন্তু সবসময় যদি আপনি ব্যাটিং ভালো জানেন, অস্ট্রেলিয়ার উইকেটের চেয়ে ব্যাটিং করে আরাম আর কোনো উইকেটে নেই বিশ্বে। মানে ওই একদম সেরা সময়ের গ্যাবা কিংবা মানে বাদ দিয়ে আর কি, এমনিতে অস্ট্রেলিয়ার উইকেট ইন জেনারেল অন্য মাঠগুলোয় ব্যাটিংয়ের জন্য সবসময় ভালো, যদি আপনি ব্যাটিং পারেন। ধর্মশালার ব্যাপারটা ওরকম হবে, একটু বেশি বাউন্স থাকবে, হয়তো রাতে যখন খেলা হবে একটু সিম করতে পারে। ঘাস কিন্তু উইকেটে মানে ভুলেও ভাববেন যে ঘাস থাকবে। অনেকে প্রশ্ন করতে পারেন তাহলে এশিয়া কাপের উইকেটে কেন ঘাস থাকতো? আমাদের উইকেটে যদি একটু বাউন্স করতে চাই তাহলে তো আমাদের মানে একটু ঘাস থেকেই বাউন্স করাতে হবে। আমাদের মাটি, আমাদের ওয়েদার তো সেই বাউন্স উইকেটটা সাপোর্ট করে না, মানে এটা সম্ভব না। একটু ঘাস ছিল বলেই হয়তো আমাদের প্রিপারেশনটা অন্তত হয়েছে আর কি ঘাসটা দেখে। যেটা বলছিলাম যে ধর্মশালার উইকেট যে মানে আতঙ্ক হওয়ার মতো কিছু আছে, আতঙ্কিত হওয়ার মতো সেরকম কিন্তু কিছু না। যদি আমরা ভালো খেলতে পারি, একটু বলটা একটু রাইজ করবে এই আর কি। আচ্ছা, আমাদের প্রোগ্রাম প্রায় শেষের দিকে, ভালো হবে একটু একটা টপিক বাদ পড়ে গেছে, সেটা নিয়ে কথা বলে আলোচনার ইতি টানতে চাইবো। টিকিটের হাহাকার চারিদিকে, সবার ফাইনালের টিকিট লাগবে, যেটা নিয়ে আমরা তিনজনই হাসাহাসি করলাম যে রিপোর্টারদের কাছে ফোন কলস বেশি আসে, ভাই আমাকে 2টা টিকিট দেন, এবং নানা ধরনের আবদার থেকে ভাই দিতেই হবে, আমার ফ্যামিলি ফার্স্ট টাইম খেলা দেখতে চাইছে, বা এই ধরনের উনি চাইছেন, আমার বস চাইছে, আমার প্রমোশন হবে না, হাবি যাবে, অনেক কিছু থাকে। টিকিটের এই হাহাকারটা মানে কি হচ্ছে আসলে? ব্যাংকে লাইনে দাঁড়িয়ে টিকিট কেনা কতটা সম্ভব,
এছাড়া টিকিট কিভাবে পাওয়া সম্ভব? না দেখেন, মানে আপনি যখন দেখবেন যে পুরো দেশের ইন্টারেস্টের জায়গাটা এক জায়গায় এসে যখন থেকে যায়, আমাদের পপুলেশন, আমাদের স্টেডিয়ামের ধারণ ক্ষমতা সবকিছু মিলে, আর যখন বাংলাদেশ পাকিস্তানকে হারানোর পর এখন ফাইনাল, অবভিয়াসলি যার খেলা না দেখারও কথা, যে টিভিতে দেখলেও সে মানিয়ে নেয় যে আমি টিভিতে খেলা দেখবো, তারও ইচ্ছা জাগে যে স্টেডিয়ামে এসে খেলা দেখতে। ট্রফি জিততে পারি তো আবার ইন্ডিয়াকে হারায়, এক্স্যাক্টলি। মানে এই ধরনের টুর্নামেন্ট, এই ধরনের সফলতা বাংলাদেশ রিসেন্টলি খুব কনসিস্টেন্টলি পাচ্ছে। তারপরও এশিয়া কাপের একটা জায়গা থাকে, অনেক ইমোশনস থাকে, প্লাস এত ভালো খেলে আসার পর সবাই চায় মাঠ থেকে একটু দেখি জিনিসটা। আর পপুলেশন বেশি, এটা আমি বলবো যে আমি এটা পজিটিভলি নেই। ইনফ্যাক্ট টিকিটের হাহাকার বলেন বা যাই বলেন, আপনি দিন শেষে কিন্তু স্টেডিয়াম ফুল মানুষ থাকে, এমন না যে স্টেডিয়ামে কোনো এক জায়গা গ্যাপ থাকে। লাস্ট ম্যাচে আমি দেখেছি যে দাঁড়িয়ে দাঁড়িয়েও মানুষ খেলা দেখেছে, টোটাল স্ট্যান্ড ফুল ছিল। এই জিনিসগুলো থাকবে, আসলে সব কিছু প্রসেস থাকে, ব্যাংকের একটা প্রসেস আছে কিভাবে দিতে হয়। হ্যাঁ, এখন এই প্রসেসটা যদি আরেকটু ইজি করা যায় সবার জন্য, যে যেভাবে দ্য ওয়ে ব্যাংক থেকে নিতে হয়, একটা সার্টেন একটা জায়গা থেকে আপনার অ্যাকাউন্ট খুলে তারপর ওখান থেকে নিতে হয়, ওই জিনিসগুলো না করে যদি আরেকটু ফ্রি করে দেয়, যে বুথ করে দেয়, যে হ্যাঁ এইসব জায়গা থেকে বুথ থেকে নেওয়া যাবে, আমার মনে হয় আরেকটু ইজি হবে, কারণ অনেকেই প্রসেসটা জানে না। রনি ভাই, ইউসিবি ব্যাংকের দায়িত্ব, যারা দীর্ঘদিন ধরেই টিকিট বিতরণের সাথে জড়িত, ইউসিবি ব্যাংকের কে নিয়ে নানা ধরনের অভিযোগ আছে, সর্ট অফ যে তারা নিজেরা স্বজনপ্রীতি করছেন, ব্যাংকের লোকজনই টিকিট নিয়ে নিচ্ছে, লাইনে দাঁড়িয়ে যারা টিকিট কাটছেন তাদেরকে নিয়েও কোয়েশ্চেন আছে, তারা কি আদৌ টিকিট কেটে খেলা দেখতে চান নাকি তারা সেই টিকিটটা ব্ল্যাক করতে চান। একজন, এবং আমি দেখেছি বাংলাদেশ পাকিস্তান ম্যাচে লাইনে দাঁড়িয়ে একটির বেশি টিকিট দেওয়া হচ্ছে না, অথচ গ্যালারিতে গেলে কিন্তু ঠিকই দেখা যাবে সেখানে 10 জন 12 জনের গ্রুপ, তারা তো ঠিকই টিকিট পেয়ে গেল। আসলে ভেতরের রহস্যটা কি? এবং একই সাথে সম্পর্কে কোশ্চেন যেটা, সেটা হচ্ছে 2014 সালের এশিয়া কাপের ফাইনালও কি টিকিট নিয়ে এরকমই ছিল ঘটনা? হ্যাঁ, এরকমই ছিল। আর টিকিট নিয়ে না এই হাহাকারটা সবসময় থাকবে। একটা বেসিক ব্যাপার হলো যে এখন মানে আমাদের যে অবস্থা, আমি মনে করি আমাদের মেইন স্টেডিয়াম মানে ক্যাপাসিটি মাত্র 26,000, এটা মানে খুবই কম। হ্যাঁ, ক্যাপাসিটি আরও বাড়লেও হাহাকার থাকবে, বাট স্টিল ঢাকায় 2 কোটি মানুষ। হ্যাঁ, মানে এখানে আমাদের মেইন ক্রিকেট স্টেডিয়ামের ক্যাপাসিটি অ্যাটলিস্ট 80,000 থাকা উচিত, আমাদের 50 to 80,000 থাকা উচিত। 1 লাখ করতে পারলে আরও ভালো, বাট 1 লাখ তো আসলে ক্রিকেট স্টেডিয়াম সারা বিশ্বেই মেলবোর্ন আগে ইডেন ছিল। বাট 80,000 করা উচিত, যখন কোনো অফ সিজন যদি থাকে একটু রিনোভেশন করে অনেক টাকা পয়সা ইনভেস্ট করে করা উচিত। এটা হলো বেসিক ব্যাপার। হয়তো তারপরেও হাহাকার থাকবে, বাট আমরা আরও অনেক বেশি লোককে জায়গা দিতে পারছি। 2-2.5 কোটি শহরের মানুষের শহরে এই মাত্র 26,000 ক্যাপাসিটি স্টেডিয়ামে আসলে হয় না। তার মধ্যে প্রচুর থাকে মানে বিসিবির যারা স্টেক হোল্ডার থাকে তাদেরকে টিকিট দিতে হয়, এটা থাকে। আর হ্যাঁ, এই অভিযোগটা তো আছেই, এটা ইউসিবি ব্যাংক বলে না, যে ব্যাংকের সাথেই হোক তাদেরই থাকবে। আর ইউসিবি ব্যাংকের প্রক্রিয়াটা হয়তো একটু জটিল, কারণ বিসিবি এখানে বিসিবির দায়িত্বের ব্যাপার আছে, যে বিসিবি ব্যাপারগুলো এনশিওর কতটা করে। লেখালেখি হয় প্রচুর, কিন্তু কেউ যদি না শোনে তাহলে তো আসলে কিছু করা নেই। আমরা সাংবাদিকরা লিখতে পারি, কিন্তু জোর করে তাদেরকে আদায় করাতে পারি। এমনও বলা হচ্ছে যে সব কজন বোর্ড ডিরেক্টর ফোন বন্ধ করে বসে আছেন টিকিটের, তাদেরও প্রচুর অনেকের ব্যাপার আছে, অনেকের ইন্টারেস্ট আছে, এই ব্যাপারগুলো তো থাকবে। বাট মাঝা যেটা বলছিল যে অবশ্যই সিস্টেমটা ইজি করা উচিত, মানে ম্যাচ পিপুলের জন্য যাতে হাতের কাছে পায়, যারা টাকা দিয়ে কিনতে চাচ্ছে। 2014 টি20 ওয়ার্ল্ড কাপে আমরা দেখেছি যে একটা দেশের বাইরের একটা সংস্থাকে দিয়ে দেওয়া হয়েছিল অনলাইনে টিকিট কাটতে হবে আপনাকে। সেটা কি আসলে আমাদের দেশের টিকিট প্রসেসিং এর সাথে যদি আমরা সেভাবে অনলাইনে করি, এই বিষয়টা কিন্তু বেশি জটিল হয়ে যায় না? আর বেশি জটিল হয় না আসলে। মানে এখন আমরা যেভাবে অনলাইন, আমি নিজে একটা অনলাইন পত্রিকায় কাজ করি, কাজে আমি জানি যে মানুষ কতটা কি পরিমাণ অনলাইন ইউজ করে। আমার এখানে আসার আগে কোনো আইডিয়া ছিল না আর কি পরিমাণ। আমরা তো সব কিছু দেখতে পারি যে ফোন থেকে কতজন ইউজ করছে, ল্যাপটপ থেকে কতজন, ডেস্কটপ থেকে কতজন, কোন ফোন থেকে, মানে অ্যাপল থেকে নাকি অ্যান্ড্রয়েড থেকে, সব কিছু আমরা দেখতে পারি। তো কি পরিমাণ লোকজন ইউজ করছে, মানে ডেইলি আমাদের সাইটে ঢুকছে, সেটা দেখে দেখছি যে প্রচুর লোকজন এখন মানে অনলাইনে মানে লাখ 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 লোকজন ইউজ করছে। কাজেই আমার মনে হয় না এখন মানে ওই ব্যাপারটা খুব জটিল। এটা একটা ওয়ে হতে পারে আর কি, যে মানে একটা বড় অংশ অনলাইনে দেওয়া, তারপরে সে প্রসেসিং করে আসা। মানে যেটা হয় কি, একটা ব্যাংকের ইয়াতে থাকলে খুবই স্বাভাবিক, তারা এই সুযোগটা নিতে চাইবে আর কি। মানে সে আর বিসিবির পার্টটা বিসিবি প্লে করা উচিত, যে একটা ব্যাংকে দায়িত্ব দিলাম, দায়িত্ব দিয়ে আল্লাহর রাস্তায় যাতে ছেড়ে না দিই আর কি। এবং যারা ভলান্টিয়ার আছেন, যারা নিরাপত্তা দায়িত্বে আছেন, তারাও নিজেরা অনেক লোকজন ঢোকান, যে কারণে হয়তো পাকিস্তানের ম্যাচটাতে আমরা দেখেছি যে অনেক মানুষ দাঁড়িয়ে আছে। ধারণা করা হয় 35,000 মানুষ এই খেলাটি দেখেছে। এত বড় ম্যাচ, এটা একসাথে যেমন আমাদের জন্য দুঃখজনক যে বিষয়টা ঠিকভাবে মেনটেন হচ্ছে না, আবার একসাথে ভালো লাগার জায়গা, আবেগের জায়গা, যে এত কষ্ট করে মানুষ এত পথ পাড়ি দিয়ে এত জ্যাম ঠেলে গিয়ে মাঠে আবার 3 ঘন্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে বাংলাদেশের জয় দেখতে চায়। শেষ কথা মাজহার ভাই, বাংলাদেশ ভারত ফাইনাল নিয়ে
শেষ যদি তুমি কিছু বলতে চাও। আমি আশাবাদী। আমি খুব বেশি আশাবাদী। রনি ভাই তুমি? হ্যাঁ অবশ্যই 45% আমি বলেছি যে 45 মানে কিন্তু অনেক বেশি আশা মানে এখানে। বাট আমি মানে সবাইকে এই অনুরোধটা করব যাতে আমরা যদি খুব বাজেভাবেও হারি, একটা মানে হার হিসেবেই দেখি যে মানে দুনিয়া শেষ যাতে না হয় একটা টি-20 ম্যাচ হারে। আমরা যদি ভালোভাবে হারি তাহলে তো হলে, আর জিতে গেলে তো কথাই নেই, মানে অবশ্যই বড় একটা অর্জন হবে। বাট এরপরে এরকমও হতে পারে আমরা ওয়ার্ল্ড কাপে গিয়ে নেদারল্যান্ডসের কাছে হেরে গেলাম, কিংবা ওই কোয়ালিফাইং যেটা আমরা বলছি ফার্স্ট রাউন্ড, সেখান থেকে বাদ হয়ে যেতে পারে। ক্রিকেটের মানে ক্রিকেটীয় বিচারে এসব হতে পারে, তো সেটার জন্য আমাদের রেডি থাকা উচিত। আমরা যদি সাকসেসটা এনজয় করতে চাই তাহলে যখন টিম ফেল করবে তখনও আমাদের তাদের পাশে থাকা উচিত আর কি। থ্যাংক ইউ সো মাচ দুজনকেই, এবং যারা আমাদের শুনছেন দুজনেই কিন্তু ওয়ার্ল্ড কাপ কভার করতে যাচ্ছেন ইনফ্যাক্ট ইন্ডিয়াতে। ভেরি লাকি। সো আপনাদের আপনাদেরও নিশ্চয়ই আপনারা যারা ক্রিকেট সাংবাদিকতা আসতে চান, হ্যাঁ ইন্ডিয়া আপনারাও যেতে পারতেন, এখনো সুযোগ আছে রনি ভাই না? মানে এক্সাইটিং ক্যারিয়ার। শুধু মানে সাংবাদিক হিসেবে না, আমি মানে একটু বাড়তি তথ্য এখানে দিতে পারি যে বাংলাদেশ ক্রিকেট সাপোর্টার্স অ্যাসোসিয়েশন BCS যারা আছে ওরা কিন্তু যাচ্ছে, ওদের মানে 20 জনের একটা গ্রুপ কালকে রাতে রওনা দিবে, ওরা কিন্তু ধর্মশালায় যাবে আর কি। ধর্মশালায় প্রত্যেকটা ম্যাচে বাংলাদেশকে সাপোর্ট দেবে, তারপর কলকাতায় যখন আসবে বাংলাদেশ যদি কোয়ালিফাই করতে পারে কলকাতার ম্যাচটাতেও তারা সাপোর্ট দেবে। কাজেই ক্রিকেট সাপোর্টার অ্যাসোসিয়েশনের ফান্ডটা কোথা থেকে আসছে, তারা যে যাবে এটা কিভাবে? যারা রেজিস্টার্ড মেম্বার আছে তাদের কাছ থেকে বাৎসরিক একটা চাঁদা নেওয়া হয়, সেটাই মেইন ফান্ড। তারপরে বিভিন্ন প্রোগ্রাম আয়োজন করে তারা ক্রিকেট যে মেমোরেবলিয়া যেগুলো আছে, স্মারক যেসব আছে সেসব দিয়ে ওরা এক প্রদর্শনী আয়োজন করে বছরে, সেখান থেকে কিছু টাকা পয়সা আছে, সবকিছু মিলে। আর এই ট্যুরে যেটা হলো নিজেদেরও কিছু মানে কন্ট্রিবিউশন থাকতে হবেই, কারণ সবকিছু মিলেই। বাট যদি ইচ্ছা শক্তিটা থাকে তাহলে কিন্তু মানে সমর্থক হয়েও দেশের বাইরেও খেলা দেখতে, মানে বাংলাদেশে এখন সেই অবস্থাটা সৃষ্টি হয়েছে আর কি। BCS কিন্তু 20 জনের মতো একটা করেছে, 20 জন কিন্তু যাওয়া, এখান থেকে ধর্মশালা পর্যন্ত যাওয়া পুরোটা দেখা কিন্তু বেশ বড় একটা মানে কর্মযোগ্যের ব্যাপার হচ্ছে বাংলাদেশ টিমের জন্য, যে একটা সাপোর্ট একটা গ্রুপ যাচ্ছে, এটা খুব বড় ব্যাপার। এক্স্যাক্টলি, অ্যামেজিং। থ্যাংক ইউ সো মাচ মাজহার ভাই এবং রনি ভাই, আবারও তোমরা দুজন এসেছো, সময় দিয়েছো, অনেক অনেক ধন্যবাদ। এবং যারা শুনছিলেন এতক্ষণ ধরে মাথা নষ্ট ক্রিকেট, আপনাদের সবাইকে ধন্যবাদ। আমরা আশা করতে পারি ফাইনালে বাংলাদেশ খুব ভালো খেলবে, যদি হেরেও যায় যেন ভালো খেলে হারে, আর যদি জিতে যায় তাহলে তো নতুন করে ইতিহাস রচিত হবে। ইতিহাসের অপেক্ষায়, ইতিহাসের আশায় আজকের মতো মাথা নষ্ট ক্রিকেট এখানেই শেষ করছি। আগামী ফ্রাইডেতে আবারও কথা হবে আপনাদের সাথে। টিল দেন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, রেডিও স্বাধীনের সাথে থাকুন, এবং রেডিও স্বাধীনের লাইভ কমেন্ট্রি শুনতে ভুলবেন না বাংলাদেশ এবং ভারত ম্যাচের এশিয়া কাপের ফাইনাল। টাটা। মাথা নষ্ট ক্রিকেট।